তাহলে হচ্ছে এখন আমরা শুরু করবো আমাদের হলো চ্যাপ্টার 2। তোমাদের সিলেবাসের সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 2। সো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণগুলো পড়বো। একবার প্রত্যেকটা টপিক তো আর এই ছোট ক্লাসে শেষ করা সম্ভব না। সো আমরা যা পড়বো পরীক্ষার মধ্যে আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সো তোমাদের এর আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমাদের যে লেকচার স্লাইডটা তোমরা দেখো, এখানে কিন্তু আরএমএইচ লেখা আছে। আরএমএইচ আসলে কি? আমাদের রেদওয়ান্স মেথড এইচএসসি যে আমাদের রেদওয়ান্স মেথড যেমন হচ্ছে এসএসসি লেভেলের, এরকম আমাদের ইন্টারমিডিয়েটের যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে রেদওয়ান্স মেথড এইচএসসি। রেদওয়ান্স মেথড এইচএসসি। সো এই আরএমএইচ এর কিন্তু আমাদের অনেক অভিজ্ঞ টিচার আছে আলহামদুলিল্লাহ। সেখানে আমি বায়োলজি নিয়েছি, তোমাদের 9 10 যেমন নিয়েছি, আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটও আমি নিয়েছি বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সেখানে অলরেডি 3000 প্লাস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছে আমার বায়োলজিতে। তো এখানে যে শুধু বায়োলজি আছে তা না, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ, হায়ার ম্যাথ, সব সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি সব সাবজেক্ট সেখানে তোমরা পাবা। আরএমএইচ আমাদের টিচার প্যানেল কিন্তু যথেষ্ট স্ট্রং টিচার প্যানেল, ঠিক আছে। সো হচ্ছে এই আরএমএইচ লিখে ইউটিউবে যদি তোমরা সার্চ দাও, আরএমএইচ লিখে ইউটিউবে সার্চ দিলে ইউটিউব চ্যানেল পাবা। সেখানে গিয়ে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখে নিতে পারো। আর হচ্ছে যেহেতু ইন্টারমিডিয়েটও আমাদের কোর্স আছে, সো এটা হচ্ছে একটা জানানো দিলাম, একটা দাওয়াত দিলাম যে আমাদের এসএসসির মতো ইন্টারমিডিয়েট কোর্স আছে। সো তোমরা যেহেতু আজকের দিন পরে কালকেই থেকে তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে যাবা, মানে পরীক্ষা শেষ হলে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। সো অন্যান্য তোমাদের যাদের ক্লাস ভালো লাগবে তাদের কোর্সে যুক্ত হবা, এটাই সত্য। তবে যেহেতু তোমরা 9 10 আমাদের কাছে পড়াশোনা করেছো, সো আমাদের কাছে থাকলে তুমি দেখবা তুমি কার পড়া ভালো বুঝো, কোন টিচার কত ভালো পড়ায় সেটা না, তুমি কার পড়া বুঝছো। অনলাইনে যারা পড়ায় সবই কোয়ালিটিফুল টিচার, সবাই খুব ভালো পড়ায়। সো তোমাকে দেখতে হবে তুমি কার পড়া খুব দ্রুত বুঝো। আর আমার বায়োলজি কোর্সের একটা মোটো হচ্ছে যে আমরা ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। মানে বায়োলজিটা আমরা এইভাবে পড়াচ্ছি না, বিশেষ করে আমি এইভাবে পড়াচ্ছি যাতে ক্লাসে পড়া ক্লাসে যেন মুখস্থ হয়ে যায়। সো যারা হলো বায়োলজিটাতে একটু দুর্বল আসো, ইন্টারমিডিয়েট অবশ্যই বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমার কোর্সে যুক্ত হবা। এই যে কোর্সের একটা দাওয়াত দিলাম এবং আরএমএইচ এর কথা বললাম যে যেখানে শুধু আমার বায়োলজি না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোয়ালিটিফুল। তুমি ক্লাস করবা, ফ্রি ক্লাস করবা, যদি ভালো লাগে কোর্সে ভর্তি হবা, ভালো না লাগে কোর্সে ভর্তি হওয়ার দরকার না। আমি বললেও ভর্তি হবা, আমি জানি। তো যদি ফ্রি ক্লাসগুলো করো আই থিঙ্ক ভালো লাগবে, কারণ প্রত্যেকটা টিচারের মান অনেক ভালো। সো দ্বিতীয় অধ্যায়টা হলো চিত্র নির্ভর। সো আমরা দ্বিতীয় অধ্যায়টাই এখন পড়বো। আমরা দ্বিতীয় অধ্যায় মূলত চিত্র আঁকা প্র্যাকটিস করবো। তোমরা যারা দুর্বল আছো, যে কটা চিত্র আজকে শেখাবো একটু প্র্যাকটিস করে যাও, পরীক্ষার মধ্যে আসবে দিয়ে আসো। চিত্র নির্ভর চিত্রর প্রশ্নগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সো প্রথমে আমরা কুশপাতিরের চিত্র আঁকবো, একেবারে সিম্পল ভাবে আঁকার চেষ্টা করবো। তোমাদের বইয়ের মধ্যে যে কুশপাতিরের যে চিত্র দেওয়া আছে দেখো, এটা ঝামেলা করে এই চিত্র কষ্ট করে আঁকার দরকার নেই, জাস্ট সিম্পল এই চিত্রটা আগে হবে। এটাকে আমি আরেকটু সহজ করে আঁক করে দিই আর কি। এটাকে আমি আরেকটু সহজ করে আঁক করে দিই। এখানে দুইটা কুশপাতির একসাথে দেখানো হয়েছে। এই যে দুইটা কুশপাতির মধ্যপর্দার সঙ্গে যুক্ত থাকে, এটা হচ্ছে মধ্যপর্দা। সো এই যেটা হলো মধ্যপর্দা, মধ্যপর্দার গায়ে প্রাথমিক প্রাচীর থাকে। জাস্ট এই যে আমি দাগ দিয়ে এই যে দিয়ে দিলাম, এই যে হলো প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার গায়ে কি থাকে? প্রাথমিক প্রাচীর থাকে। এই যে হলো প্রাথমিক প্রাচীর, তাহলে এটা মধ্যপর্দার প্রাথমিক প্রাচীর। এরপরে থাকে হচ্ছে গৌণ প্রাচীর। সো এরপরে যদি আমি গৌণ প্রাচীরটা দেখাই, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। এই যে 1 স্তর 2 স্তর, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। এই যে 1 স্তর 2 স্তর, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। জাস্ট এটা আমি একটু ডট দিয়ে দিই, ডট দিয়ে দিই। এই যে এখান থেকে শুরু করে এই যে ডট দিয়ে দিলাম, এই যে এখান থেকে শুরু করে এই যে ডট দিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার চিত্র আঁকা কমপ্লিট। এত সহজ চিত্র আঁকা, আমার সাথে প্র্যাকটিস করো, একেবারে 30 সেকেন্ডের মধ্যে চিত্র আঁকা শেষ হয়ে যাবে। কোনো ধরনের টান এই যে টুকু দিয়ে আনাস, এখানে তোমার মানে যে সুন্দর স্কেচ করে করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট ইজ সিম্পল। এন্ড এই পাশেটা তুমি দিলেও দিতে পারো, না দিতে পারো, কোনো সমস্যা নাই। কুশপাতির রাখতে বলছে চিত্র হয়ে গেছে, এই পাশেটা দিলেও দিতে পারো, না দিলাম, আমি দিলাম না, আমার যেহেতু সময় কম। সো এই যে এটা যেহেতু মধ্যপর্দা, আমি একটু মাঝখানে একটু এই যে মাঝখানে একটু ডট দিয়ে দিলাম, যে এটা হলো মধ্যপর্দা। এটা হলো মধ্যপর্দা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হলো গৌণ প্রাচীর। সো আমি এখন ইন্ডিকেট করবো, এই যে দাগ দিলাম, এটা হলো মধ্যপর্দা। মধ্যপর্দা এই যে হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার গায়ে কি হয়? প্রাথমিক প্রাচীরের সৃষ্টি হয়। প্রাথমিক প্রাচীরের গায়ে গিয়ে গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। সো কোষটা কিন্তু এইদিকে কোষ প্রাচীরটা ঘিসে, কোষ প্রাচীরটা এইভাবে চারপাশ দিয়ে থাকে। সো আমি যদি এদিক থেকে এদিকে গেলাম তো ভিতরের দিকে যাবো, এদিক থেকে এদিকে বেরোলে আমি কোষ থেকে বেরিয়ে গেলাম। সো এটা বাইরের দিকে, যদি এইদিকে ঢুকে এটা ভিতরের দিকে, তার মানে এটা বাইরের দিকে, ভিতরের দিকে আর ভিতরের দিকে। সো এটা হলো এটা হলো বহিঃঝিল্লি, ঠিক আছে। সো কোষ প্রাচীরের ক্ষেত্রে এই যে ইয়া থাকে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর থাকে। কোষ প্রাচীরের যে এই যে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। সো যত আমি ভিতরের দিকে যাবো, বাইরের দিকে যাবো, এটা হলো বহিস্তর, এটা হচ্ছে বহিস্তর। এটা হলো মাঝখানের স্তর, এটা হলো মধ্যস্তর, এটা হলো আরো ভিতরের স্তর, কারণ কোষ হলো ওই দিকে, ঠিক আছে। সো এটা হলো অন্তঃস্তর, এটা হচ্ছে অন্তঃস্তর। তাহলে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর এই তিনটাকে যদি একসাথে আমি বলি তাহলে এটা হচ্ছে আমার গৌণ প্রাচীর। এটা হচ্ছে গৌণ প্রাচীর। এই যে আমার চিত্র আঁকা শেষ হয়েছে। এই যে মাঝখানে কোষ প্রাচীরের মাঝখানে কি থাকে? এই যে প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর, গৌণ উপস্থিতি লক্ষ্য করা যায়, ছিদ্র লক্ষ্য করা যায়, এগুলাকে কূপ বলা হয়। এই যে ছিদ্রগুলো যে থাকে, ছিদ্রগুলো হচ্ছে কূপ বা পিঠ। সো এই যে আমার চিত্র আঁকা শেষ, ইন্ডিকেট করা শেষ। এই যে আমি লিখলাম হলো চিত্র হলো কি? কোষ প্রাচীর। চিত্র হচ্ছে কোষ প্রাচীর। বেশ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সিম্পল জিনিস, আমার কোনো কিছু নাই, সহজে হচ্ছে আমরা আনসার করতে পারতেছি। এই যে চিত্র আঁকা শেষ, তার মানে আমি এখন বর্ণনা লিখবো, সহজভাবে লিখবো। এই যে পাশাপাশি দুটি কোষ প্রাচীর, এই পাশে একটা কোষ প্রাচীর থাকে, তো ওটা চিত্র আঁকি নাই। এই পাশে যে কোষ প্রাচীর থাকে সেটা চিত্র আঁকি নাই। তো এই যে পাশাপাশি দুইটা কোষ প্রাচীর থাকে, এই যে একটা এই যে প্রাথমিক প্রাচীর, তারপর সেম ভাবে গৌণ প্রাচীর থাকে। সো এটা হলো এই বরাবর দিয়ে এই যে এই যে একটা প্রাচীর। আবার এই পাশে হচ্ছে কি? এই পাশে হচ্ছে যে এই যে গৌণ প্রাচীর থাকে, 3 স্তর বিশিষ্ট 1 2 3 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর 1 2 3 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর। এই যে মোটামুটি এটাই তো চিত্র নাকি? এটাই হলো কথা। এই যে হয়ে গেছে। সো এই যে তো এখানে এই পাশে একটা কোষ প্রাচীর, এই পাশে একটা কোষ প্রাচীর, দুইটা কোষ প্রাচীর যে মধ্যস্তরের সাথে যুক্ত থাকে। মধ্যস্তরের গায়ে হলো প্রাথমিক প্রাচীরের সৃষ্টি হয়। তারপরে গৌণ প্রাচীরের হয়, গৌণ প্রাচীর আবার 3 স্তর বিশিষ্ট হয়, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। কোষ প্রাচীর মাঝে ছিদ্র লক্ষ্য করা যেটাকে পিঠ বলা হয়। এই যেভাবে আমি বর্ণনাটা লিখবো। পাশাপাশি আমি কি করবো? রাসায়নিক উপাদান। কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। বিশেষ করে উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, তারপর হচ্ছে লিগনিন, পেকটিন, সুবিন, এগুলো দ্বারা হলো উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি। তারপরে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি? ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। কাইটিন দ্বারা তৈরি। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি হয়। সো এই যে কথাগুলো আমি বলবো। তারপর আমি ফিনিশিং করবো কাঁচ দিয়ে। কাঁচ দিয়ে আমি ফিনিশিং করবো। কোষ প্রাচীর কি করে? কোষের আবরণ হিসেবে কাজ করে, কোষকে বিদ্যুৎ করে, বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। সো এই হলো আমার কোষ প্রাচীরের বর্ণনা। আমি প্রথমে বলবো পাশাপাশি দুটি কোষ প্রাচীর মধ্যপর্দার সঙ্গে যুক্ত থাকে। এরপর প্রাথমিক প্রাচীর থাকে, তারপর 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। প্রাচীরগুলো মাঝে ছিদ্র লক্ষ্য করা যায়, খুব বলা হয়। কাহিনী শেষ। এরপর বলবো যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দ্বারা তৈরি হয়। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি হয়। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো প্রোটিন, লিপিড ও শর্করা বা পলিস্যাকারাইড দ্বারা তৈরি হয়। এই যে কোনটা কি দ্বারা তৈরি হয় কাজ বলে দিলাম, জাস্ট তোমাদের বইয়ের মধ্যে বর্ণনা দেওয়া আছে, জাস্ট সেটা যদি আমরা দেখি এই জানা। তো এখানে হলো
প্রথমে আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো। প্রথমে সংজ্ঞা দিব যে কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলা হয়। আমার এটা দরকার, আমি এটা মুছে দিচ্ছি। কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলা হয়। নিচে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপর আমি কি করবো, তারপর হচ্ছে এই যে কথাগুলো বলবো, তারপরে কোনটার কোষপ্রাচীর কি দ্বারা তৈরি সেটা বলবো, তারপর কাজ বলবো, কাহিনী শেষ। এই যে সো এখানে যে রাসায়নিক উপাদানগুলো আছে, যে উদ্ভিদ কোষের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দ্বারা তৈরি। এই যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি। তারপর ফিনিশিং করবো কাজ দ্বারা। ফিনিশিং করবো কাজ দ্বারা যে কোষপ্রাচীর কি করে, এই যে ফিনিশিং দিব কোষপ্রাচীর কোষকে দ্বারা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষ থেকে বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। ফিনিশিং তাহলে আমরা যখন একটা সুন্দর আনসার প্রথমে কোষপ্রাচীরের সংজ্ঞা দিব, তারপরে কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তু আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলা হয়। নিচে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করা হলো। তারপর চিত্র আঁকবো, ইন্ডিকেট করবো। তারপর এই ইন্ডিকেট সংজ্ঞাটা কথা বলবো যে দুটো কোষপ্রাচীর মধ্যবর্তী সংযুক্ত থাকে, মধ্যবর্তী গায়ে পাথর সৃষ্টি হয়। এরপর হচ্ছে তিন স্তর বিশিষ্ট কোষপ্রাচীর সৃষ্টি হয়। মাঝে মাঝে কোষপ্রাচীরের ভিতরে ছিদ্র লক্ষ্য করা যায়, এগুলোকে খুব বলা হয়। একটা স্টেপ। দ্বিতীয় স্টেপে আমি বলবো উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দ্বারা তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি হয়। ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি হয়। এই যে তৃতীয় স্টেপে আমি কাজ বর্ণনা করবো। এই যে কাজ কি, কোষপ্রাচীর কি করে, এই যে কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমোলেজ সিস্টেমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, মানে চলাচল লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ব্যাস 3 পাবো ইনশাআল্লাহ। সো কারণে নো টেনশন। তাহলে গেল উই হ্যাভ কমপ্লিটেড কোষপ্রাচীর। ওকে, এখন আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও চমৎকারভাবে সুন্দরভাবে আমরা চিত্র আঁকা প্র্যাকটিস করবো। সো প্রথমে চলো আমরা মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকি। সো এই যে একেবারে সিম্পল ভাবে সহজ সরল ভাবে মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকবো। কোনো ধরনের টেনশন নিও না, কোনো ধরনের টেনশন নিও না। এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, তারপর হলো এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম। হয়ে গেছে। এখন জাস্ট এই যেগুলো তুমি সারি লাগা দিন। ওকে 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 ওকে, এই বরাবর দিয়ে দিমু, এই বরাবর দিয়ে দিমু, এই বরাবর দিয়ে দিমু। হয়ে গেছে আমার চিত্র, আলহামদুলিল্লাহ। এখন মাইটোকন্ড্রিয়া গায়ে জাস্ট তুমি চিত্র পেন্সিল আঁকতে হবে। আমি যে বোঝানোর সুবিধার জন্য বা হলো আমি একটু কালার করতেছি, বা তুমি তো কালার করো না, তোমাকে চিত্র কি করতে হবে, পেন্সিল আঁকতে হবে। সো এই যে দুইটা স্তর বিশিষ্ট হয়, বহিঃস্তর অন্তঃস্তর। এই যে অন্তঃস্তরের গায়ে ছোট ছোট দানা থাকে, এই দানাগুলোকে অক্সিজেন বলা হয়। এগুলোকে কি বলা হয়, অক্সিজেন বলা হয়। সো এই যে অক্সিজেন যেগুলো আছে, এই অক্সিজেন দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম। ফাইন, ওকে। এই যে তারপর হচ্ছে কি ভিতরে যে অংশটাকে ম্যাট্রিক্স বলা হয়, ভিতরে একটু ম্যাট্রিক্স দিয়ে দিই মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই যে একটু ম্যাট্রিক্স দিয়ে দিলাম, এরকম ডট 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 করে দিলাম। সো এই যে আমার চিত্র কমপ্লিট, আমার চিত্র কমপ্লিট হয়েছে। আর ভিতরে একটু ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে গোলাকার ডিএনএ থাকে। সো আমি একটু ডিএনএ দিয়ে দিই। যদি আমি একটু ডিএনএ দিয়ে দিই, যেমন ধরো হচ্ছে একটু ডিএনএ দিয়ে দিলাম। সো এখানে একটু পেছানো একটু ডিএনএ দিয়ে দিলাম। এরকম সব জায়গায় পুরোটা দিতে হবে এরকম না, তোমাদের বইয়ের মধ্যে এরকম পুরো অংশব্যাপী দিয়ে দিছে, পুরো অংশব্যাপী দিয়ে দিছে, ওরকম দেওয়া দরকার না। ডিএনএ দিয়ে দিলাম। এরপরে তাহলে মাইটোকন্ড্রিয়ার গায়ে কি থাকে, ডিএনএ থাকে ভিতরে একটু রাইবোজোম দানা থাকে। মাইটোকন্ড্রিয়ার গায়ে একটু হচ্ছে ডিএনএ থাকে, আছে, এরপরে রাইবোজোম দানা থাকে। সো আমরা একটু রাইবোজোম দানা দিয়ে দিই, একটু রাইবোজোম দানা দিয়ে দিই, রাইবোজোম দানা দিয়ে দিই। ধরো এই যে একটু রাইবোজোম দানা দিলাম, এটা তো অন্য কালার দিয়ে দিই, ধরো এটা দিয়ে দিই। সো বিভিন্ন জায়গায় একটু রাইবোজোম দানা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এখন চিত্র আমার কমপ্লিট হয়েছে। তাই হচ্ছে আমি এখন ইন্ডিকেট করবো, ইন্ডিকেট করলে আমার কাহিনী শেষ। সো আমার সাথে রাখতে হবে, আমার সাথে কারণ তো তোমার সময় নেই। সো এখন না তুমি কখন আঁকবা, এখন না আঁকলে কখন আঁকবা। সো এটা হলো আমার বহিস্তর, মাইটোকন্ড্রিয়া হলো বহিঃঝিল্লি, এটাকে বলা হচ্ছে বহিঃঝিল্লি, বাইরের ঝিল্লি যেটা। সো এটা হলো বহিঃঝিল্লি, বহিঃঝিল্লি, এটা হলো বহিঃঝিল্লি, এটা হলো আমার অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি। তারপর মাইটোকন্ড্রিয়া দুইটা স্তর বিশিষ্ট, বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি। এই যে অন্তঃঝিল্লির যে গায়ে যে ভাঁজগুলো আছে, যে ভাঁজ, এই যে ভাঁজ অন্তঃঝিল্লির যে ভাঁজগুলো আছে, এই ভাঁজটাকে পৃষ্টি বলা হয়। এই ভাঁজগুলোকে কি বলা হয়, পৃষ্টি বলা হয়। সো এটা হচ্ছে পৃষ্টি। তারপর এই যে গায়ে যে ছোট ছোট এই যে দানাগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। মাইটোকন্ড্রিয়ার গায়ে কি আছে, যে ডিএনএ আছে, সেই দাগ দিয়ে এটা হচ্ছে ডিএনএ। তারপর রাইবোজোম দানা আছে, সেখানে একটা দাগ দিয়ে দিলাম হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ওকে, আমার চিত্র কমপ্লিট হয়েছে। এখন আমি সুন্দর করে এখানে লিখবো চিত্র হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। সো এইভাবে একটা চিত্র আঁকার পরে, এইভাবে ইন্ডিকেট করার পরে বর্ণনা কি লেখছে সেটা দেখবে না, অটোমেটিক মার্ক দিয়ে দেবে ইনশাআল্লাহ। সো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, শক্তি ঘর বলা হয়, যেটা শ্বসনে অংশগ্রহণ করে। সো আমি যদি মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা দিই, যে শ্বসনে অংশগ্রহণকারী সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। শ্বসনে অংশগ্রহণকারী সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যেটার মধ্যে শোষণ হয় সেটাই হলো মাইটোকন্ড্রিয়া। সো এভাবে চিত্র আঁকবো, ইন্ডিকেট করবে, এরপর বর্ণনা লিখবে, একটু লিখে দিলে মার্ক দিয়ে দেবে, 3 পাবা। এরকম একটা চিত্র যদি থাকে। সো এখন প্র্যাকটিস করো, আবার প্র্যাকটিস করো। আজকে রাতে চিত্র যদি না পারো তাহলে আজকে পরে হলে যাও, দেখো ওইটা যদি আসে চিত্র আঁকতে দিবেন ইনশাআল্লাহ। তাহলে শ্বসনে অংশগ্রহণকারী সাইটোপ্লাজম অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। তারপর আমি চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম। এখন আমি হচ্ছে কি করব, বর্ণনা দিব। সো বর্ণনা কি দিব, যে মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর বিশিষ্ট হয়। বাইরের স্তরটা নাম হলো বহিঃঝিল্লি, ভিতরের স্তরটা নাম হলো অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লির ভাঁজগুলোকে পৃষ্টি বলা হয়। অন্তঃঝিল্লির গায়ে ছোট ছোট বৃত্তাকার দানা থাকে, এগুলোকে অক্সিজেন বলা হয়। এর ভিতরে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে। হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাত শোষণের চতুর্থ অধ্যায়ে আমরা সবাত শোষণ করছি। সবাত শোষণের 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, চতুর্থ অধ্যায়ে আমরা পড়বো। দ্বিতীয় ধাপ হচ্ছে এসিটাইল কোএনজাইম। তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। আর চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে 4টা ধাপ, এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা ছাড়া বাকি 3টা ধাপ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। তাহলে এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা ছাড়া বাকি এই 3টা ধাপই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবার শোষণের যে শক্তিতে অনেক বেশি শক্তি তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। প্রথমে সংজ্ঞা দিলাম, আমি দেখো পরীক্ষা থেকে লিখবো। প্রথমে সংজ্ঞা দিলাম, শোষণ অংশগ্রহণকারী সাইটোপ্লাজম অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। নিচে মাইটোকন্ড্রিয়া দেওয়া হলো, চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম। তারপর এই ইন্ডিকেটগুলো বলবো যে দ্বিস্তর বিশিষ্ট হয়, বাইরের স্তর বহিঃঝিল্লি, ভিতরে অন্তঃঝিল্লি ভাঁজকে পৃষ্টি বলে। এখানে তো একটা জিনিস ইন্ডিকেট করি নাই, সেটা হলো ম্যাট্রিক্স। এই যে ভিতরে যে ডট যে তরল পদার্থ যেটা থাকে হলো ম্যাট্রিক্স। সো এখানে দাগ দেয়া এই যে ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স ইন্ডিকেট করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। তাই তো বলি যে একটা মিসিং হয়েছে। সো প্রথমে ইন্ডিকেট করলাম, এরপরে এইগুলো সংজ্ঞা তো বলবো যে বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি, তারপরে অন্তঃঝিল্লি গায়ে ম্যাট্রিক্স, ছোট ছোট দানা থাকে, অক্সিজেন বলা হয়। এর ভিতরে মাতৃকাকে ম্যাট্রিক্স বলা হয়, ভিতরে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে। গেল। তারপর সবার শোষণের মধ্যে যে 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপ ছাড়া বাকি 3টি ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবার শোষণের বেশিরভাগ শক্তি মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয়, বিধায় মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বলেই আনসারটা শেষ করেছিলাম। পারবো ইনশাআল্লাহ পারবো। সেটা গ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেম ভাবে যে কোষপ্রাচীর ছিল, এটা গ নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এগুলো মাইটোকন্ড্রিয়া। এখন হচ্ছে প্লাস্টিকের ক্ষেত্রেও সেম ভাবে আমরা কি করব, প্লাস্টিকের চিত্র আঁকা শিখবো। প্লাস্টিকের চিত্র আঁকাটা জরুরি। এখন তোমার ক্লোরোপ্লাস্ট আসুক আর প্লাস্টিক আসুক, যেটাই আসুক, প্লাস্টিকের চিত্র আঁকবো। এই চিত্র একটু ঝামেলা করে দেওয়া আছে, অত ঝামেলা করার দরকার নেই, আমরা সহজ সুন্দরভাবে একটু চিত্র আঁকা শিখি। সো প্লাস্টিকের জন্য এই যে সেম ভাবে একটা গোল দিয়ে দিলাম।
সো আবার কি করবো, যেখান থেকে শুরু করে এই যে এটা দ্বিস্তরীয় আবরণ দিয়ে দিব। সো শোনো, একেবারে কম্পাস দিয়ে করতে হবে, যেভাবে আছে ওইভাবে করতে হবে, ওরকম কোনো কথা নাই, জাস্ট নিজের মতো করে আঁকা, ঠিক আছে? অত প্যারা নিও না, সিম্পল ভাবে সবকিছু চিন্তা করতে হবে, সবকিছু সিম্পল ভাবে চিন্তা করতে হবে, প্যারা নেওয়া যাবে না। সো এই যে গেল, প্রথমে শেপটা দিয়ে নিলাম, তারপরে আমি অন্য কালার ইউজ করতেছি চিত্র সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাট তুমি হলো সব পেন্সিলে আঁকবা। সেই যে দাগটা একটু কটা দাগ দিলাম, এখানে হচ্ছে কটা দাগ দিব, তারপরে হলো এখানে কটা দাগ দিলাম, এখানে কটা দাগ দিলাম, এই যে হয়ে গেছে। এখন ধরে এই যে এখানে দিয়ে এই যে সাথে এটা ব্যালেন্স করে দিয়ে দিলাম, ওকে, এর সাথে দিলাম, দেওয়ার পরে এর সাথে এই যে এখানে মিলাই দিলাম, গেল, এর সাথে এটা গেল, পরে হচ্ছে যে এখান থেকে এটা দিয়ে দিলাম, ব্যাস এই হয়ে গেছে। মানে যথাসম্ভব কম সময়ের মধ্যে যেন চিত্র আঁকা যায় সেভাবে তোমাকে চিত্র আঁকতে হবে। এই যে এখন কি করলাম, ভিতরে ডট 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 দিয়ে দিলাম, ভিতরে ডট ডট দিয়ে দিলাম, এই যে প্লাস্টিক হয়ে গেল, প্লাস্টিক হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, ওকে ফাইন, এখন দেখো কি করতে হবে, তাহলে হচ্ছে আমার চিত্র আঁকা হলো, আমি এখন ইন্ডিকেট করবো। পাশাপাশি এখানে সামান্য কিছু বাকি আছে, এখানে হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে তোমরা দেখো এখানে কিছু রাইবোজোম আছে, আবার একটু ডিএনএ আছে, আবার হচ্ছে শ্বেতসার দানা আছে। সো ওগুলো আমরা একটু অ্যাড করবো। তাহলে প্লাস্টিকের মধ্যে আমার ডিএনএ আছে, রাইবোজোম দানা আছে, শ্বেতসার আছে, এগুলো একটু দিব। সো একটু রাইবোজোম, প্রথমে একটু রাইবোজোমগুলো দিই, এই যে রাইবোজোম। আচ্ছা এবার একটা জায়গায় একটু ডিএনএ দিই, যেমন ধরো এখানে দিই। সো এই যেরকম একটু ডিএনএ দিয়ে দিলাম, পেঁচা পেঁচা ডিএনএ দিলাম। আচ্ছা এরপর হচ্ছে কি শ্বেতসার দানা আছে, শ্বেতসার দানাটা একটু অন্য কালারে দিই, শ্বেতসার দানা বড় করে, শ্বেতসার দানাটা একটু বড় করে দিব। সো সো এই যে শ্বেতসার দানা দিলাম, এই যে শ্বেতসার দানা দিলাম, এই হয়ে গেছে আমার প্লাস্টিকের চিত্র। সো এখন আমি কি করবো, ইন্ডিকেট করবো। ইন্ডিকেট করবো, প্লাস্টিক হলো দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তর এবং ভিতরের স্তর, দ্বিস্তরী আবরণ। কি হলো? হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো? কই ছিল? গ্যাস বাড়া গেছে, গন্ধ পারবে সব। সো আমরা তাহলে এটা এখন সুন্দরভাবে ইন্ডিকেট করবো। সো এটা হলো দ্বিস্তর বিশিষ্ট, এই যে বাইরে যেটা হলো বহিঝিল্লি, 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 তারপর ভিতরে যেটা হলো অন্তঝিল্লি, অন্তঝিল্লি। ওকে ফাইন, বহিঝিল্লি হলো, অন্তঝিল্লি হলো। এখন হচ্ছে এই যে ধরো এটা ডিএনএ, সো ডিএনএ দিয়ে দিলাম, এই যেটা রাইবোজোম, সো রাইবোজোম দিয়ে দিলাম। তারপর হচ্ছে শ্বেতসার দানা, সেটা দাগ দিয়ে এই যে শ্বেতসার দানা, শ্বেতসার দানা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে এই যে এগুলো হচ্ছে থাইলাকয়েড, এগুলো একটা কি থাইলাকয়েড, যেমন এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। সো এই যেটা দাগ দিয়ে ধরো এটা হচ্ছে কি থাইলাকয়েড। আবার হচ্ছে যেখানে যে পুরা যে গুচ্ছটা, অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা গুচ্ছ হয়েছে, এই গুচ্ছটা হচ্ছে কি গ্রানাম, গুচ্ছটা হচ্ছে গ্রানাম। সো প্লাস্টিকের ভিতরে আমার ডিএনএ আছে, বহিঝিল্লি, অন্তঝিল্লি, ভিতরে হচ্ছে যা আছে, এই যে ভিতরে যে গ্লাসে স্টোমা বলা হয়, এই যে ডট 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 যে দিছে, এগুলো হচ্ছে স্টোমা। সো এখানে দাগ দিয়ে এখানে লিখে দিলাম এটা হচ্ছে কি স্টোমা। প্লাস্টিকের ভিতরে যে মাতৃকা, এটাকে স্টোমা বলা হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স বলে, এটাকে স্টোমা বলা হয়। সো এই হচ্ছে আমার ইন্ডিকেশন। সো আমি এখানে লিখবো হলো চিত্র হচ্ছে কি প্লাস্টিক, চিত্র হচ্ছে প্লাস্টিক। এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্লাস্টিকের বর্ণনা আসলেও এই চিত্র দিবা, লিখবা চিত্র প্লাস্টিক। ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসলেও এই চিত্র দিবা, নিচে লিখবা ক্লোরোপ্লাস্ট, পার্থক্য এখানে। তাহলে এটা হচ্ছে প্লাস্টিক অবলিক, অবলিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন তোমার বর্ণনা কোনটা আসছে সেটা দেখবা। প্লাস্টিকের বর্ণনা আসলে সেম চিত্র দিয়ে প্লাস্টিক থাকবে, এটা লাগবে না। ক্লোরোপ্লাস্টের বর্ণনা সেম চিত্র দিয়ে শুধু ক্লোরোপ্লাস্ট লিখবা, এটা একটা কৌশল, সেটা হচ্ছে কি একটা কৌশল। সো এটা বর্ণনা আসো, ওকে ফাইন। প্রথমে আমরা সংজ্ঞা দেব। তাহলে সংজ্ঞা, প্লাস্টিক কাকে বলে? যে সালোক সংশ্লেষণে অংশগ্রহণকারী সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সালোক সংশ্লেষণে অংশগ্রহণকারী সাইটোপ্লাজমিক অঙ্গাণু প্লাস্টিক বলা হয়। নিচে প্লাস্টিকের বর্ণনা দেওয়া হলো, চিত্র রাখবো, ইন্ডিকেট করবো, এরকম একটা সুন্দর চিত্র থাকলে তাহলে আর বাকিটা কোনো ব্যাপার না, বর্ণনা পড়বে না, চিত্র দেখে মার্ক দেবে। জি আসলে সো এরপরে আমরা বর্ণনা লিখবো। বর্ণনা লিখবো হচ্ছে কি, যেটা দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের স্তরটাকে বহিঝিল্লি, অন্তরের ভিতরের স্তরটাকে অন্তঃঝিল্লি বলা হয়। এর ভিতরে থাইলাকয়েড থাকে, অনেকগুলো থাইলাকয়েড মিলে অনেকগুলো গ্রানাম, থাইলাকয়েডের গুচ্ছগুলোকে গ্রানাম বলা হয়। ভিতরে মাতৃকাকে স্টোমা বলা হয়, ভিতরে রাইবোজোম, শ্বেতসার দানা দিয়ে এগুলো থাকে। এবং হচ্ছে এরা হলো সূর্যের আলোকে গ্রহণ করে, সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে আলো চেক করে দিতে পারো যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, তারপরে পানি থেকে, মাটি থেকে পানি নেয়, নিয়ে হচ্ছে সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিল এবং সূর্যের আলোর সাহায্যে এরা শর্করাজাত খাদ্য তৈরি করে। C6H12O6 শর্করাজাত খাদ্য তৈরি করে, একটু বলে দিলেই হয়ে গেল। জাস্ট এগুলো একটু বলে দিলাম। এখন দেখো, যদি ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসে, তাহলে জাস্ট এই বর্ণনাগুলো দিয়ে এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, গ্লুকোজ এগুলো তৈরি হয়, কথাগুলো বলবো। জাস্ট ধরো ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসছে, যে ক্লোরোপ্লাস্টের বর্ণনা দাও, তাহলে আমি বলবো যে সালোক সংশ্লেষণকারী অংশগ্রহণকারী অঙ্গাণুকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট বলা হয়। নিচে ক্লোরোপ্লাস্টের বর্ণনা দেওয়া হলো, তারপর আমি চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম, তারপরে চিত্র সংক্রান্ত কথা বলবো, যে দুই স্তর বিশিষ্ট হয়, বাইরের স্তরকে বহিঝিল্লি, ভিতরের স্তরকে অন্তঃঝিল্লি বলা হয়। এর ভিতরে যে মাতৃকাগুলোকে স্টোমা বলা হয়, স্টোমার ভিতরে থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডের গুচ্ছগুলোকে গ্রানাম বলা হয়। হ্যাঁ, তারপরে এর ভিতরে রাইবোজোম এবং শ্বেতসার দানা থাকে। তারপর বলবো যে গ্রানাম যে অংশটা আছে, আসলে সূর্য আলো শোষণ করতে পারে, সূর্য আলোর সাহায্যে। এর ভিতরে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এবং সূর্য আলোর সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মাটি থেকে পানি নেয়, কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ার মাধ্যমে এরা হচ্ছে শর্করাজাত খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। এই যে এগুলো ক্লোরোপ্লাস্টের বর্ণনা, ঠিক আছে? আর যদি প্লাস্টিকের বর্ণনা আসে, কিসের বর্ণনা? প্লাস্টিকের বর্ণনা আসছে এমনি উদ্দীপকের মধ্যে এরকম একটা কোষের একটা প্লাস্টিককে ইন্ডিকেট করে দেখানো হয়েছে, বা বলছে এটা একটা কোষীয় অঙ্গাণু যেটা বিভিন্ন রঞ্জক পদার্থ ধারণ করে, বা তোমাকে প্লাস্টিক মিন করছে, এক্স্যাক্টলি ক্লোরোপ্লাস্ট মিন করে, প্লাস্টিক মিন করছে। সেখানে আমি কি বলবো? তাহলে যে নিচে প্লাস্টিকের বর্ণনা দেওয়া হলো, চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম, তারপরে এই সংখ্যা দেখলে এই সেম কথাগুলো বলবো, এই কথাটা বলবো না, সেম ইন্ডিকেটগুলোর কথা বলবো। বলার পরে কি করবো? এই যে দেখো, বলার পরে এই যে প্লাস্টিক 3 ধরনের হয়ে থাকে, তারপরে আমি বলবো প্লাস্টিক 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? প্লাস্টিক 3 ধরনের হয়ে থাকে, ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এরপর আমি এটা বলবো যে ক্লোরোপ্লাস্ট হলো সবুজ, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এর ভিতরে ক্লোরোফিল থাকে, ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। ক্রোমোপ্লাস্ট এটা হলো রঙিন, বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন এগুলো থাকে, এটা বিভিন্ন রঙিন রঙের জন্য দায়ী। তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন, সাধারণত কাণ্ডের অগ্রভাগে এবং মূলের এখানে থাকে। লিউকোপ্লাস্ট আবার অনেক সময় আলোক সংশ্লেষে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়।
সো আমরা যদি প্লাস্টিকের বর্ণনা আসে, প্লাস্টিকের বর্ণনা আসে চিত্র দিয়ে এই কয়টা কথা বইলা, পাশাপাশি এটা যে 3 প্রকার সেটা বলবো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আর যদি ক্লোরোপ্লাস্টের কথা বলে তাহলে শুধু চিত্র এই কথা বর্ণনা দিয়ে এই যে কিভাবে যে সে খাদ্য তৈরি করে, জাস্ট এই যে কথাগুলো বলবো, যে সবুজ উদ্ভিদের পাশে এই যে প্লাস্টিকের ঘন অংশ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, হ্যাঁ, এভাবে এই কথাগুলো বলবো, যে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে সর্বদা খাদ্য তৈরি করে, এইভাবে এই কথাগুলো বলবো। ঠিক আছে, ওকে, আই থিংক ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তাহলে হচ্ছে গেল কতগুলো জিনিস আমরা পড়লাম, পুষ্পাচি পড়লাম, মাইটোকন্ড্রিয়া পড়লাম, প্লাস্টিক পড়লাম। এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হলো একটা উদ্ভিদের একটা কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, যেটা টোটাল কোষটাকে যে নিয়ন্ত্রণ করে সেটা হলো নিউক্লিয়াস। সো আমরা এখন নিউক্লিয়াসের চিত্র আঁকা শিখবো। তো এখানে আর অনেক বর্ণনা আছে, সো ওগুলা তো এত বিস্তারিত হবে তো আর পড়ানো সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। জাস্ট দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় বোরিং, বেশিরভাগ স্টুডেন্ট দ্বিতীয় অধ্যায়টা বাদ দিতে চায়। সো এই জন্য জাস্ট যে কয়টা জিনিস পড়াচ্ছি এই কয়টা জিনিস একটু দেখে যাও, ক্লাসটা একটু করে যাও। ওকে, এখন হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের চিত্র আঁকবো, যেটা হলো কোষের কেন্দ্র। কোষের কেন্দ্র নিউক্লিয়াস খুবই সিম্পল জিনিস, চিত্র আমরা খুবই সহজভাবে আঁকবো। দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিয়ে ফেলছি। আমার কোনো কিছু না, সিম্পল ভাবে এই যে দিলাম, এই যে নিউক্লিয়াসের জাবরণ হয়ে গেল, ফাইন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা নিউক্লিওলাস, এই যে মাঝখানে উপরে গাঢ় বস্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, এরপর হচ্ছে কি করবো, ভিতরে ক্রোমোজোমগুলো দিব। সো ভিতরে অসংখ্য ক্রোমোজোম ছড়ায় থাকে, ক্রোমোজোমগুলো ধরে এই যে এরকম বিভিন্নভাবে অসংখ্য ক্রোমোজোম, আমি অসংখ্য ক্রোমোজোম দিব, হ্যাঁ, অসংখ্য ক্রোমোজোম দিয়ে দিলাম, ব্যাস, ওকে। এই এখন আমি এই যে ডট একটু ডট দিয়ে দিব, একটু ডট দিয়ে দিব, হ্যাঁ। তো যে কোনো চিত্র আমি আঁকি, দেখো এই চিত্রটা আঁকতে আমার কতক্ষণ সময় গেল। চিত্র আঁকা কিন্তু মানে খুবই অল্প সময়ের মধ্যে চিত্র আঁকবা, স্কেচ করার দরকার নাই, একটা টান জাস্ট একবার দিবা, এর চেয়ে আর বেশি ঝামেলা করার দরকার নাই, কোনো সমস্যা নাই। এই যে আমার চিত্র কমপ্লিট হয়েছে। সো এখন একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, চিত্রের ইন্ডিকেটরটা যেন ভালো হয়, ইন্ডিকেটরটা যেন একেবারে সঠিক হয়। সো এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, বা নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এটা হচ্ছে নিউক্লিওলাস, সো এটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে ভিতরে যে ডট দিছি এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে এই যে ক্রোমাটিন বস্তু, এগুলো হলো ক্রোমোজোম। এই যে সুতার মতো অংশ দিছি, সো এটা তোমাদের বইয়ের মধ্যে কি আছে, নিউক্লিয়ার রেটিকুলাম। এটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা বলতে পারি, ক্রোমাটিন বস্তু বলতে পারি, ক্রোমোজোম বলতে পারি, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা। সো নিউক্লিয়ার রেটিকুলাম বইয়ের মধ্যে আছে, আমি এটাই লিখি, নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে এখন হচ্ছে আমি চিত্র লিখবো, যে আমার চিত্র হচ্ছে কি নিউক্লিয়াস, ব্যাস, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। সহজ জিনিস, প্যারা নিও না, চিল থাকো। এই যে নিউক্লিয়াসের চিত্র, এভাবে যদি একটা নিউক্লিয়াসের চিত্র আঁকি, হ্যাঁ, তাহলে কি হয়েছে কিনা, হবে কিনা, পরীক্ষা পাবো কিনা? অবশ্যই পাবো ইনশাআল্লাহ। এখানে একটা ঘন নাম্বার প্রশ্ন কথা বলে দিই, এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক, এই দুইটা অঙ্গাণুর গুরুত্ব, শোষণের গুরুত্ব, এটা চতুর্থ অধ্যায় আছে। বাট বলবে যে জীবের পরিবেশ রক্ষায় মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোন প্রশ্নে পড়ে তোমাদের দিছি না 20টা সিকিউ প্রশ্ন দিছি না, পিডিএফ সংগ্রহ করো, ওই 20টা সৃজনশীল সাজেশন দিছি, ওই 20টা সৃজনশীলের ঘন নাম্বারগুলো ভালো দেখো, ওই টাইপেরই প্রশ্ন আসবে, ওই সেম কোশ্চেনগুলো আসবে। এই 20টা সৃজনশীল একবার নির্যাস বের করে দিছি, এই 20টা সৃজনশীল একবার মাথায় গেছে না, পিডিএফটা নামে গাইড দিয়ে পারো, জেনে দিয়ে পারো, সৃজনশীল একটু পড়ে যাও, ওকে। তাহলে দেখো, আর হচ্ছে যে সবসময় যোগাযোগ রাখবা, আমাদের সাথে যোগাযোগ রাখো, বিশেষ করে আমার সাথে। তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো হতাশায় পড়ো, যে কোনো প্রবলেমে পড়ো, হ্যাঁ, আমার সাথে তোমার সকল সমস্যা শেয়ার করবা, অনেক ভালো লাগবে, অ্যাটলিস্ট ভালো একটা পরামর্শ পাবা, ঠিক আছে। যোগাযোগ রাখবা, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, আমার তো মেসেঞ্জার আইডি সবার কাছে আছে, জুনুরাইন খান, MD.Junurain, JUNURAIN খান, KHAN, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ রাখবা 093549007 হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে। তাহলে গেল, তাহলে যে নিউক্লিয়াস গেছে, নিউক্লিয়াসের বর্ণনাটা আমি এখানে দিব না, কেন দিব না? নিউক্লিয়াসের বর্ণনাটা বইয়ের মধ্যে খুবই অমায়িকভাবে চমৎকারভাবে দেওয়া আছে। এই যে নিউক্লিয়াসের যে বর্ণনা, চমৎকারভাবে নিউক্লিয়াসের বর্ণনা দেওয়া আছে। এই যে নিউক্লিয়াসের ঝিল্লির কথা এখানে একটা স্টেপ বলছে, নিউক্লিওপ্লাজমের কথা একটা স্টেপ বলছে, নিউক্লিওলাসের কথা একটা স্টেপ বলছে, নিউক্লিয়ার জালিকা। সো নিউক্লিয়ার জালিকা এখানে অনেক বেশি বলে ফেলছে, দরকার নাই। নিউক্লিয়ার জালিকা আমি তোমাকে শর্ট করে দিই, বন্ধু বর্ণনা কাজ করে, হ্যাঁ, তুমি নিউক্লিয়ার জালিকা বর্ণনা কত পর্যন্ত দিবা, তাহলে দেখো, কারণ নিউক্লিয়ার জালিকা বর্ণনা অনেক বড়, তাহলে তো ঘন নাম্বার অনেক বেশি বড় হয়ে যাবে। সো তুমি যখন নিউক্লিয়াসের বর্ণনা দিবা, নিচে নিউক্লিয়াসের বর্ণনা দেওয়া হলো, এই সুন্দর করে চিত্র আঁকবা, চিত্র আঁকার পরে তুমি হচ্ছে কি করবে, বর্ণনা দিবা। এই যে যেরকম পয়েন্ট আকারে বর্ণনা দিবা, নিউক্লিয়ার ঝিল্লি বললাম, নিউক্লিওপ্লাজম বললাম, নিউক্লিওলাস বললাম, ক্রোমাটিন জালিকা, এখান থেকে যেটুকু পর্যন্ত দিলেই হবে, বাকি নিচে দেওয়ার দরকার নাই, ঝামেলা করার দরকার নেই, ব্যাস গেল নিউক্লিয়াসের বর্ণনা। যেহেতু বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, সো এখানে আর আমি সময় নষ্ট করলাম না, আমি হচ্ছে এখন পরবর্তী টপিকের মধ্যে যাচ্ছি। এখন যে চারটা তোমাকে আমি পড়াবো, সেটা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার পার্থক্য। আমাদের যে জটিল টিস্যু আছে, স্থায়ী টিস্যু আর কি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু আছে, স্থায়ী টিস্যু হলো সরল টিস্যু, জটিল টিস্যু আর নিঃসরণ, 3 প্রকার হয়। তো এটা হলো সরল টিস্যুর বর্ণনা। তো সরল টিস্যুগুলো 3 প্রকারের হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা এটার বৈশিষ্ট্য পরীক্ষার মধ্যে আসতে পারে, কোলেনকাইমার বৈশিষ্ট্য আসতে পারে, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য আসতে পারে। সেই 3টা বৈশিষ্ট্য আমরা প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যেভাবে পড়ছি, প্রথম অধ্যায়ের মধ্যে আমরা ওই যে মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, প্লান্ট, অ্যানিমেলিয়া যেভাবে পড়ছি, সেম ভাবে আমরা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা করব। এবং এটা এমন ভাবে পড়ার চেষ্টা করব যাতে করে আমরা হচ্ছে যে এদের মধ্যে পার্থক্য করতে পারি। কি করতে পারি? এদের মধ্যে পার্থক্য করতে পারি, প্যারেনকাইমার সাথে কোলেনকাইমার পার্থক্য করতে পারি, কোলেনকাইমার সাথে স্ক্লেরেনকাইমার পার্থক্য করতে পারি। এটা আমার পার্থক্য আসতে পারে, আবার সরাসরি এদের বৈশিষ্ট্য আসতে পারে। তো শুরু করা যাক। প্যারেনকাইমা কোষগুলো হলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে এবং জীবিত, কোলেনকাইমা কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে জীবিত, আর স্ক্লেরেনকাইমা কোষগুলো প্রোটোপ্লাজম প্রাথমিকভাবে জীবিত থাকে, আস্তে আস্তে মরে যায়। স্ক্লেরেনকাইমা কোষগুলো হচ্ছে মৃত। কোষপ্রাচীর, প্যারেনকাইমা কোষের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, কোলেনকাইমা হচ্ছে কোষপ্রাচীর সেলুলোজ পেকটিন দ্বারা তৈরি, আর স্ক্লেরেনকাইমা কোষপ্রাচীর হচ্ছে লিগনিন দ্বারা তৈরি। এই কোষগুলো সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত। এই কোষগুলো সমবেশীয় নয়, অসম প্রাচীরযুক্ত। আর এরা হচ্ছে এই যে প্রাচীরগুলো অধিক পুরু হয়। প্যারেনকাইমার দান্তকোষীয় ফাঁক থাকে, এদের মধ্যে দান্তকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না।
উদ্ভিদের সব অংশে প্যারেনকাইমা পাওয়া যায়, আর পাতা, শিরা এবং গোটা নমনীয় কাণ্ডে পাওয়া যায়। প্যারেনকাইমা হচ্ছে কর্টেক্স, ফলো, বি স্টক এদের পাওয়া যায়। প্যারেনকাইমা হচ্ছে কি, এরা সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যদি ক্লোরোফিল এদের মধ্যে থাকে তখন সেটাকে ক্লোরেনকাইমা বলা হয়, আর জলজ উদ্ভিদ যেগুলো বায়ুপোষী থাকে তখন সেটাকে এরেনকাইমা বলা হয়। আর এরা হচ্ছে এই প্যারেনকাইমা জাতীয় কোষে রূপান্তরিত হয়ে প্যারেনকাইমা হয়। এটা হলো বিশেষ ধরনের প্যারেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা কোষগুলো দুই ধরনের হয়, একটা হলো ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। এদের কাজ হচ্ছে কি, প্যারেনকাইমা কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, যেহেতু প্লাস্টিক থাকে এই জন্য খাদ্য প্রস্তুত করে, অনেক সময় খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন। আচ্ছা, এখানে খাদ্য পরিবহনে অংশ নেয় কিনা প্যারেনকাইমা কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, হ্যাঁ, খাদ্য পরিবহনে অংশ নেয়, খাদ্য পরিবহনে অংশ নেয়। এরা দৃঢ়তা প্রদান করে এবং খাদ্য প্রস্তুত করা এদের কাজ। আর এদের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা এদের কাজ। ব্যাস, এই হচ্ছে আমার প্যারেনকাইমা, কোলিনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। সো আমার এখন যদি এই চারটা থেকে আমি যদি একটু মনে রাখতে পারি যে প্যারেনকাইমার বৈশিষ্ট্য লেখো, সেমভাবে লিখে দিব। প্যারেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, জীবিত কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, জাস্ট পয়েন্ট আকারে দিব। কোষগুলো সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে এদের মধ্যে, কোষগুলো মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। তারপর হচ্ছে উদ্ভিদের সব অংশে পাওয়া যায়। এরা সাধারণত দুই প্রকার হয়, ক্লোরিনকাইমা, ক্লোরোফিল থাকলে ক্লোরিনকাইমা, আর বায়ুপোষী থাকলে এরেনকাইমা বলা হয়। এরা হলো খাদ্য উদ্ভিদের এদের হচ্ছে কি করে, দেহ গঠন করে, খাদ্য সঞ্চয় করে, খাদ্য প্রস্তুতিতে অংশ নেয়। সো আমার হচ্ছে যে সেম ভাবে যদি আমার ক্লোরিনকাইমার বর্ণনা আসে সো সেম ভাবে দিয়ে দিব, আমার যদি স্ক্লেরেনকাইমার বর্ণনা আসে সেম ভাবে দিয়ে দিব, হয়ে গেল। আমার যদি প্যারেনকাইমা এবং ক্লোরিনকাইমার মধ্যে, ধরো সাধারণত পরীক্ষার মধ্যে এটা আসতে পারে, প্যারেনকাইমার সাথে স্ক্লেরেনকাইমার পার্থক্য আসতে পারে, প্যারেনকাইমার সাথে স্ক্লেরেনকাইমার পার্থক্য আসতে পারে। সেটা প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত, এরা হলো প্রোটোপ্লাজম থাকে না মৃত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, এদের কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি। এদের কোষ প্রাচীর হলো সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত। এটা সমবেশীয় নয়, পুরু প্রাচীরযুক্ত। আচ্ছা, এদের আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। উদ্ভিদের সব অংশে পাওয়া যায়, এর কর্টেক্স, ফলো, বি স্টক এদের পাওয়া যায়। এরা হলো প্রধানত দুই প্রকার হয়ে থাকে, ক্লোরোফিল থাকে, ক্লোরিনকাইমা এবং এরেনকাইমা। আর এরা দুই প্রকার হয়ে থাকে, ফাইবার এবং স্ক্লেরাইড। সো এরা হলো খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, পরিবহন করে, আর হলো দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণের পরিবহন করা হচ্ছে এদের কাজ। সো প্রত্যেকটা অংশ, তার মানে 7টা পার্থক্য আমি দিতে পারবো প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে। সো এই যে চারটা, আশা করি মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এরপরে বলবো, যদি কোনো স্টুডেন্ট থাকে একেবারে দুর্বল, সারা বছর পড়ো নাই, এটা প্রথম দেখলা, হ্যাঁ আগে পড়ো নাই, বা প্যারেনকাইমা কোলিনকাইমা উল্টাপাল্টা লাগে, ঝামেলা লাগে, পারো না, তাহলে তারা স্কিপ করে দাও, নতুন করে পড়ার কিছু নাই, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। ওকে, আমরা তাহলে পরবর্তী টপিক যাবো, সেটা হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা শুধু যে ইম্পর্টেন্ট তা না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চার্ট তুমি যদি আগে পড়ে থাকো তাও পড়তে হবে, যদি না পড়ে থাকো তাও পড়তে হবে। তুমি দুর্বল হলে এটা পড়া লাগবে, তুমি ভালো স্টুডেন্ট হলেও তোমাকে পড়তে হবে, মানে এটা তোমাকে এই চারটা তোমাকে পড়ে যেতেই হবে। সো এই চারটা এখন আমি তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। সো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। যে পেশিগুলো প্রাণীদের ইচ্ছাধীন, আমি চাইলে এটাকে সংকোচন প্রসারণ করতে পারতেছি, এটা হলো ঐচ্ছিক পেশি। যে পেশিটা চাইলে আমি মানে আমার ইচ্ছাধীন না, যেমন আমার পাকস্থলী চলতেছে, আমার যকৃত, আমার ফুসফুস চলতেছে, এগুলো আমার ইচ্ছাধীন না, হ্যাঁ। সো এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আবার হৃৎপিণ্ডের যে পেশি আছে এটা হচ্ছে হৃৎপেশি। সো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে ঐচ্ছিক পেশি হলো কি, সরাসরি প্রাণীর ইচ্ছাধীন সংকোচন প্রসারণ করা যায় ঐচ্ছিক পেশি, যেটা আমার ইচ্ছাধীন না, আমি চাইলে আমার পাকস্থলী নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করতে পারি না, সো এটা হলো অনৈচ্ছিক পেশি। আর হৃৎপিণ্ড, যেটা হৃৎপিণ্ডের যে পেশি সেটা হলো হৃৎপেশি। সো ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য, হৃৎপেশির বৈশিষ্ট্য পরীক্ষার মধ্যে আসতে পারে যে কোনো একটা। আবার ঐচ্ছিক পেশির সাথে অনৈচ্ছিক পেশির পার্থক্য আসতে পারে, বা অনৈচ্ছিক পেশির সাথে হৃৎপেশির পার্থক্য আসতে পারে। এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে হতে পারে। সো এই চারটা আমার মুখস্থ করতে হবে। তার আগে দেখো, প্যারেনকাইমা, কোলিনকাইমা এবং স্ক্লেরেনকাইমা থেকে তোমরা যদি, যারা একটু ভালো স্টুডেন্ট আছো, তোমাদের একটা কৌশল বলে দিই, যারা একটু ভালো স্টুডেন্ট আছো তোমাদের একটু কৌশল বলে দিই। তোমরা চাইলে যদি প্যারেনকাইমার বর্ণনা আসে বা কোলিনকাইমা, স্ক্লেরেনকাইমার বর্ণনা আসে, প্যারেনকাইমার বর্ণনা যদি আসে এই যেরকম একটা চিত্র দিয়ে দিতে পারো, সিম্পল ভাবে এই চিত্রটা দিয়ে দিতে পারো। কোলিনকাইমার বর্ণনা আসে এই চিত্রটা দিয়ে দিলাম, স্ক্লেরেনকাইমার বর্ণনা আসে এই চিত্রটা দিয়ে দিলে, এখানে তো ইন্ডিকেট করার কিছু নাই, জাস্ট এখানে কোষ প্রাচীর ইন্ডিকেট করে দিবা, এটা দিবা হলো কোষ প্রাচীর, আর এখানে দিবা মৃত প্রোটোপ্লাজম বিহীন, ওটা লিখে দিবা যে প্রোটোপ্লাজম বিহীন, এটা দিবা পুরো কোষ প্রাচীর, আর এটা হলো কি প্রোটোপ্লাজম বিহীন, এভাবে একটু লিখে দিলে হলো চিত্র দিয়ে স্ক্লেরেনকাইমা। সো এটা হলে একেবারে দুধে আলতা হবে, একেবারে বেস্ট হবে যদি এই চিত্রটা দিয়ে দিতে পারো। প্যারেনকাইমার বর্ণনা আসছে এই চিত্রটা দিয়ে দিছো, কোলিনকাইমার বর্ণনা আসছে এই চিত্রটা দিয়ে দিছো, স্ক্লেরেনকাইমার বর্ণনা আসছে এই চিত্রটা দিয়ে দিছো, একেবারে বেস্ট হবে, ঠিক আছে। তো চিত্রটা তো হামরি কোনো কিছু না, সিম্পলি আছে। ওকে, আচ্ছা এখন হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, এই ছকটা আমরা বলবো। সো ঐচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে লম্বা এবং নলাকার। দেখো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এর মাঝখানে আমার অনেক কিছু আছে। আমার জাইলেম, ফ্লুয়েম, এটা হচ্ছে যে এগুলো যদি আমি পড়াইতে যাই অনেক সময় লাগবে। সো আমি এটা একটু স্কিপ করলাম। যারা একটু দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট, জাইলেম, ফ্লুয়েম এগুলো পড়ার দরকার নাই। যারা ভালো স্টুডেন্ট, তোমরা ব্যক্তিগতভাবে জাইলেম, বিশেষ করে ট্রাকিটা ভেসেল আর ওদিকে সিপকো সংযোগ, এগুলো একটু পড়ে নাও, ঠিক আছে। ওকে, সো এই যে এগুলো তো এমসিকিউ ক্লাস যেটা নিছি, এমসিকিউ ক্লাসটা অবশ্যই দেখি কোথায় থেকে এমসিকিউ আসবে, টোটাল বইটা সেখানে দাগায় সুন্দর করে দেখায় এমসিকিউ পড়ানো হয়েছে। সো ওইখান থেকে 100% এমসিকিউ কমন পাবা, অবশ্যই এমসিকিউ ক্লাসটা তোমরা দেখবা, ঠিক আছে। সো এখান থেকে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয়, সেটা আমি পড়াবো এখন। এই যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এখন বিশেষ করে এটা পার্থক্য আসে, ঐচ্ছিক পেশির সাথে অনৈচ্ছিক পেশি পার্থক্য লেখো, বা ঐচ্ছিক পেশির সাথে হৃৎপেশির পার্থক্য লেখো, এইটা এটাকে মাথায় রাখবা। সেই যে ঐচ্ছিক পেশিটা হচ্ছে এরকম, এটা হলো ঐচ্ছিক পেশি, এটা হলো অনৈচ্ছিক পেশি, এই যেটা হচ্ছে হৃৎপেশি। সো আমরা একটু পার্থক্যটা দেখি। আকৃতিগতভাবে ঐচ্ছিক পেশি হলো লম্বা এবং হলো নলাকার, অনৈচ্ছিক পেশিগুলো লম্বা তবে হলো মাকু আকৃতি। তাহলে দেখো, এটা হলো নলাকার, এটা হলো মাকু আকৃতি। হৃৎপেশি হলো নলাকার। সো একটা জিনিস দেখো, এই যে ঐচ্ছিক পেশির সাথে হৃৎপেশির একটা মিল পাওয়া গেল, ঐচ্ছিক পেশির সাথে হৃৎপেশির একটা মিল পাওয়া গেল। মিলটা কি? মিলটা হলো ঐচ্ছিক পেশি নলাকার, হৃৎপেশিও নলাকার। আবার দেখো, ঐচ্ছিক পেশি কোষগুলো শাখা প্রশাখাবিহীন, এই যে আমরা চিত্র দেখি, শাখা প্রশাখা আছে, এই যে টোটাল গেল, কোনো শাখা প্রশাখা নাই, শাখা প্রশাখাবিহীন। অনৈচ্ছিক পেশি কোষগুলো শাখা প্রশাখাবিহীন। আবার হৃৎপেশি কোষগুলো হলো শাখা প্রশাখাযুক্ত। জাস্ট আমরা যদি চিত্র দেখি, এই যে হৃৎপেশি, এই যে একটা, এই যে সাথে যে শাখা বের হয়েছে, সো এটা হলো শাখা প্রশাখাযুক্ত। হৃৎপেশি কোষগুলো শাখা প্রশাখাযুক্ত। আড়াআড়ি ডোরা, এই যে এটার গায়ের মধ্যে অসংখ্য আড়াআড়ি ডোরা দেখা যায়, অসংখ্য আড়াআড়ি ডোরা দেখা যাচ্ছে। সো আড়াআড়ি ডোরা যুক্ত। ঐচ্ছিক পেশি হলো আড়াআড়ি রেখা থাকে, আর অনৈচ্ছিক পেশি গায়ে আড়াআড়ি রেখা থাকে না, হৃৎপেশি গায়ে আড়াআড়ি রেখা থাকে। সো এখানে আবার এটাও
ঐচ্ছিক পেশী শাখা প্রশাখাবিহীন, অনৈচ্ছিক পেশী শাখা প্রশাখাবিহীন, হৃৎপেশী হলো শাখা প্রশাখাযুক্ত। এটা হলো হৃৎপেশী ব্যতিক্রমতা। এই যে আড়াআড়ি রেখা থাকে, এই যে আড়াআড়ি রেখা থাকে, সো এটা হলো এই যে ঐচ্ছিক পেশীর সাথে হৃৎপেশীর একটা মিল আছে। তাহলে হৃৎপেশীর ঐচ্ছিক পেশীর সাথে হৃৎপেশী দুটো মিল পাইলাম। এক নম্বর ঐচ্ছিক পেশী নলাকার, হৃৎপেশীও নলাকার। ঐচ্ছিক পেশী আড়াআড়ি ডোরাযুক্ত, হৃৎপেশীও আড়াআড়ি ডোরাযুক্ত। আচ্ছা, এখন দেখা যাক। একাধিক নিউক্লিয়াস থাকে ঐচ্ছিক পেশীর মধ্যে, একাধিক নিউক্লিয়াস থাকে। যে ঐচ্ছিক পেশী যদি দেখি, এই যে একটা নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। আর অনৈচ্ছিক পেশীর মধ্যে একটা মাত্র নিউক্লিয়াস থাকে। হৃৎপেশীর মধ্যেও একটা মাত্র নিউক্লিয়াস থাকে। এটা আবার এটার সাথে মিল। তার মানে হৃৎপেশীর কিছু কিছু বৈশিষ্ট্য ঐচ্ছিক পেশীর সাথে মিলতেছে, আর কিছু কিছু বৈশিষ্ট্য অনৈচ্ছিক পেশীর সাথে মিলতেছে। এই জন্য হৃৎপেশীকে কিন্তু ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। যাই হোক, একটু পরে আসবো। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াস থাকে দেখো, এখানে নিউক্লিয়াস হলো মাঝখানে কেন্দ্রের দিকে, এখানে নিউক্লিয়াস মাঝখানে কেন্দ্রের দিকে, বাট এদের নিউক্লিয়াসগুলো হলো সাইডে পরিধির দিকে, এই যে এখানে পরিধির দিকে। সো ঐচ্ছিক পেশীর নিউক্লিয়াস থাকে পরিধির দিকে, অনৈচ্ছিক পেশীর নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, ঐচ্ছিক পেশীর হৃৎপেশীর নিউক্লিয়াস কেন্দ্রের মধ্যে থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক, এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক ওই আখের গায়ে থাকে, বাঁশের গায়ে থাকে, ওরকম গায়ে, এটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। তো ইন্টারক্যালেটেড এদের থাকে না, এদের থাকে না, হৃৎপেশীর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। সো ঐচ্ছিক পেশীতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, অনৈচ্ছিক পেশীতেও থাকে না, হৃৎপেশীর মধ্যে থাকে। আচ্ছা, এরপর সংকোচন প্রসারণ। ঐচ্ছিক পেশী চাইলে আমি দ্রুত সংকোচন প্রসারণ করতে পারি। তো ঐচ্ছিক পেশী কি করা যায়? দ্রুত সংকোচিত প্রসারিত হতে পারে। অনৈচ্ছিক পেশী ধীর গতিতে সংকোচন প্রসারণ হয়, চাইলে দ্রুত গতিতে করা যায় না। আমি চাইলে পাকস্থলী সংকোচন প্রসারণ দ্রুত গতিতে করতে পারবো না। আর হৃৎপেশী একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হয়। এই যে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দে সংকোচন প্রসারণ হয়। অবস্থান, ঐচ্ছিক পেশী অস্থি মানে হাড়ের সাথে সংযুক্ত থাকে। এই যে যত হাড্ডি আছে, হাড্ডির সাথে ঐচ্ছিক পেশী সংযুক্ত থাকে। তাহলে অবস্থান হচ্ছে হাড়ের সাথে, হাড্ডির সাথে। অনৈচ্ছিক পেশী দেহের আভ্যন্তরীণ অঙ্গে, যেমন ফুসফুস, যকৃত, আমার তারপর হলো এই ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলো যে পেশী, এগুলো হচ্ছে সব অনৈচ্ছিক পেশী, দেহের আভ্যন্তরীণ অঙ্গের মধ্যে থাকে। আর হচ্ছে কি, আর হৃৎপেশীর অবস্থান কোথায়? হৃৎপেশীর অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে। উদাহরণ কি, হাত এবং পায়ের পেশী, এটা হলো ঐচ্ছিক পেশী। এই যে পাকস্থলী এবং অন্ত্রের পেশী, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশী। আর হৃৎপিণ্ডের পেশী হচ্ছে হৃৎপেশী। ব্যাস, এই হচ্ছে আমার ঐচ্ছিক পেশী এবং অনৈচ্ছিক পেশীর বর্ণনা, বৈশিষ্ট্য, পার্থক্য যেটি আসুক। আমার যদি ঐচ্ছিক পেশীর বর্ণনা আসে, আমি যেভাবে 9টা পয়েন্টের মাধ্যমে লিখবো যে পেশীগুলো প্রাণীর ইচ্ছাধীন নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণশীল করা যায়, এই পেশীগুলোকে ঐচ্ছিক পেশী বলা হয়। নিচে ঐচ্ছিক পেশীর বর্ণনা দেওয়া হলো। তারপরে যে ঐচ্ছিক পেশীর 1 নম্বর, ঐচ্ছিক পেশী কোষগুলো লম্বা নলাকার। ঐচ্ছিক 2 নম্বর, ঐচ্ছিক পেশী কোষগুলো হলো শাখা প্রশাখাবিহীন। 3 নম্বর, এদের মধ্যে আড়াআড়ি দাগ বা রেখা থাকে, এগুলো একাধিক নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসগুলো কোষের পরিধির দিকে থাকে, কোনো ধরনের ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, এগুলোকে দ্রুত সংকোচন প্রসারণশীল হতে পারে। এরা হলো অস্থির গায়ের সাথে সংযুক্ত থাকে, অবস্থান করে। এদের উদাহরণ হচ্ছে হাত এবং পায়ের পেশী। হয়ে গেল। সেম ভাবে যদি আমার হৃৎপেশী বৈশিষ্ট্য আসে, তাহলে হৃৎপেশী বৈশিষ্ট্য লিখবো, কোষগুলো নলাকার, শাখা প্রশাখাযুক্ত হয়, আড়াআড়ি থাকে, কোষের একটি মাত্র নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে এবং নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হয়, হৃৎপিণ্ডের মধ্যে অবস্থান করে। হৃৎপিণ্ডের পেশী হচ্ছে হৃৎপেশী উদাহরণ। বেশ, পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আসতে পারে ঐচ্ছিক পেশী এবং অনৈচ্ছিক পেশীর মধ্যে পার্থক্য। সো ঐচ্ছিক পেশী এবং অনৈচ্ছিক পেশীর মধ্যে পার্থক্য লিখবো যে কোষগুলো লম্বা নলাকার, এই যে কোষগুলো মাকু আকৃতির, এই যে একটা পার্থক্য হলো। কোষগুলো শাখা প্রশাখাবিহীন, এও শাখা প্রশাখাবিহীন কোনো পার্থক্য হবে না। আড়াআড়ি রেখা থাকে, এদের মধ্যে আড়াআড়ি রেখা থাকে না, এই যে একটা পার্থক্য হলো। কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে, এদের কোষ একটি নিউক্লিয়াস থাকে, যে পার্থক্য হলো। এদের নিউক্লিয়াস পরিধির দিকে থাকে, এদের নিউক্লিয়াস কেন্দ্রের দিকে থাকে, যে একটা পার্থক্য হলো। তারপরে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটাও থাকে না, এটাও থাকে না, কোনো পার্থক্য হবে না। এটা দ্রুত সংকুচিত প্রসারিত হয় ঐচ্ছিক পেশী, আর এরা হলো সংকোচন প্রসারণ ধীর গতি সম্পন্ন, এটা একটা পার্থক্য হলো। এদের অবস্থান হলো হাড়ের সাথে, হাড়ির সাথে সংযুক্ত থাকে, এদের অবস্থান দেহের আভ্যন্তরীণ অঙ্গে, এই যে একটা পার্থক্য হলো। এদের উদাহরণ হলো হাত এবং পায়ের পেশী, এদের পাকস্থলী এবং অন্ত্রের পেশী, এই যে একটা পার্থক্য হলো। সো 1 2 3 4 5 6 7 7টা পার্থক্য আমি দিতে পারবো। সিম্পল, আমাদের কোনো কিছু নাই। এখান থেকে একটা খন আমাদের প্রশ্নের সময় আসে যে হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয় কেন? হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয় কেন? পেশী বলা হয় কেন? বা অনেক সময় একটা প্রশ্ন দেয়, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলতে কি বোঝায়? আমার সহজ বায়োলজি বইয়ের মধ্যে আগে যারা বই নিছে, অনেক আগে যারা নিছে, সেখানে হলো ওই আমাদের ডায়াফ্রাম যে আছে, মধ্যচ্ছদা, এটাকে বলা হয়েছে। এটা তোমরা দিবা না, যাদের কাছে সহজ বায়োলজি বই আছে 34 নম্বর পৃষ্ঠায় দেখবা এই কোশ্চেনটা আছে, আনসারটা ওইখানে। যাদের বইয়ের মধ্যে ডায়াফ্রাম দেওয়া আছে তারা দয়া করে সেটা বাদ দিবা, ওইটা আনসার করার দরকার নাই। তোমরা আনসার করবা হলো হৃৎপেশী। এই হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। তো হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী কেন বলা হয়? অধিকাংশ বইয়ের মধ্যে হৃৎপেশী পরবর্তীতে সংশোধন করে দেওয়া আছে। সো যাদের কাছে সহজ বায়োলজি বই আছে একটু চেক করে দেখো যে ওইখানে কি হৃৎপেশীর কথা বলা নাকি ডায়াফ্রামের কথা বলা। যদি ডায়াফ্রাম হয় এটাকে দিয়ে এই যে হৃৎপেশী, এখন এই বর্ণনাটা এড করো। আর যাদের কাছে আছে তো আছে। হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। তো ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলতে কি বুঝি, কাকে বুঝি? সেটা হলো হৃৎপেশী। কেন? হৃৎপেশীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, বেশ কিছু বৈশিষ্ট্য ঐচ্ছিক পেশীর সাথেও মিলে, আবার বেশ কিছু বৈশিষ্ট্য অনৈচ্ছিক পেশীর সাথেও মিলে। এই জন্য হৃৎপেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। সো এমনিতে হৃৎপেশীর যে গঠন, হৃৎপেশীর গঠনটা ঐচ্ছিক পেশীর সাথে মিলে, হৃৎপেশীর গঠনটা ঐচ্ছিক পেশীর সাথে মিলে। আর হৃৎপেশীর যে কাজ অনৈচ্ছিক পেশীর সাথে মিলে। যেমন ঐচ্ছিক পেশীর সংকোচন প্রসারণ প্রাণের ইচ্ছাধীন, কিন্তু হৃৎপেশীর সংকোচন প্রসারণ আমাদের প্রাণের ইচ্ছাধীন না, তার মানে এটা অনৈচ্ছিক। সো গঠনটা কার মতো? যেমন গঠন কি, হৃৎপেশী হচ্ছে নলাকার, এই যে ঐচ্ছিক পেশী হচ্ছে নলাকার, হৃৎপেশীও নলাকার। ঐচ্ছিক পেশীর মধ্যে আড়াআড়ি ডোরা থাকে, হৃৎপেশীর মধ্যে আড়াআড়ি ডোরা থাকে। এই যে দুইটা এই বৈশিষ্ট্যগুলা, এই যে ঐচ্ছিক পেশী নলাকার, হৃৎপেশীও নলাকার, ঐচ্ছিক পেশী আড়াআড়ি রেখাযুক্ত, হৃৎপেশীও আড়াআড়ি রেখাযুক্ত। তার মানে এটার গঠন, হৃৎপেশীর গঠন ঐচ্ছিক পেশীর মতো। আবার হৃৎপেশীর কাজ প্রাণের ইচ্ছাধীন না, প্রাণের ইচ্ছাধীন নয়। এই যে অনৈচ্ছিক পেশীও প্রাণের ইচ্ছাধীন নয়, হৃৎপেশীও প্রাণের ইচ্ছাধীন নয়। তার মানে কাজ অনৈচ্ছিক পেশীর সাথে মিলে। এই জন্য হৃৎপেশীকে কি বলা হয়? ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। জাস্ট আমি যদি তোমাদের এই যে বই থেকে সেম সুন্দর করে দেওয়া আছে বলে নিবা, এই যে হৃৎপেশী যে আছে, এই যে অনৈচ্ছিক মানে হৃৎপেশীর সংকোচন প্রসারণ প্রাণের ইচ্ছাধীন নয়। অর্থাৎ হৃৎপেশী বা কার্ডিয়াক পেশীর গঠন ঐচ্ছিক পেশীর মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশীর মতো, গঠন ঐচ্ছিক পেশীর মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশীর মতো। তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। হৃৎপেশীকে কি বলা হয়? ঐচ্ছিক অনৈচ্ছিক পেশী বলা হয়। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে উই হ্যাভ কমপ্লিটেড দিস। সব লাস্ট ওয়ান যেটা, সেটা আমরা বলবো স্নায়ু টিস্যু। মনে রাখো তোমাদের জন্য স্নায়ু টিস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের দশম অধ্যায় পরীক্ষার মধ্যে নাই, তোমাদের দশম অধ্যায় পরীক্ষার মধ্যে নাই, যার কারণে স্নায়ু টিস্যু তোমার জন্য ইম্পর্টেন্ট। সিলেবাস তোমার দশম অধ্যায় থাকলে এখান থেকে আর পড়া লাগবে না। সো স্নায়ু টিস্যুর যে বর্ণনাটা আছে, সেক্ষেত্রে স্নায়ু টিস্যুর চিত্রটা প্র্যাকটিস করাটা জরুরি। আমরা হচ্ছে এখন স্নায়ু টিস্যুর চিত্র আঁকবো, স্নায়ু টিস্যুর চিত্র আঁকবো একেবারে সিম্পল ভাবে আমরা আঁকবো। এই যে এইভাবে আঁকলাম, কোনো সমস্যা নাই। সো
এগুলো একটু শাখা প্রশাখা এরকম দিয়ে দিলাম। গেল। হ্যাঁ কুচ দিয়ে দিলাম এখান থেকে। এখান থেকে এই যে গেল। চাইলে হলো একটু এই যে সিম্পল আমার সাথে চিত্র আঁকো, দ্রুত চিত্র আঁক করে ফেলো, চিত্র প্র্যাকটিস করতে হবে। এই যে হয়ে গেছে। এই যে চিত্র যেটা আছে সেম ভাবে চিত্র আঁকছি। আমি একটু কালার করে রাখছি, তোমরা কালার করো, তোমরা হচ্ছে পেন্সিল লাগবে, তোমাদের তো কালার করা লাগবে না। গেল এই মোটামুটি। সো একটু একটু ডট ডট দিয়ে দিতে পারো। সো আমরা হচ্ছে এখন ইন্ডিকেট করবো। তো একটা স্নায়ু বা নিউরন যেটা, সো নিউরনের মূল অংশ যেটা হলো কোষ দেহ, এটা হলো কোষ দেহ। মূল অংশ হচ্ছে কোষ দেহ। আর চার পাশে যে ছড়া আছে এগুলো প্রলম্বিত অংশ। এই যে কোষ দেহের সাথে ছোট ছোট প্রলম্বিত অংশ আছে, এগুলো হচ্ছে ডেনড্রন। সো এই যে দাগ দিলাম, এটা হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রনের যে শাখা প্রশাখা আছে, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। সো এই যেগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। তারপরে বড় একটা প্রলম্বিত অংশ আছে, এটা হলো এক্সন। বড় প্রলম্বিত অংশটার নাম কি? এক্সন। আর এক্সনের যে প্রান্ত আছে এটাকে বলা হয় এক্সন প্রান্ত। ওকে, এই যে আমার চিত্র আঁকা শেষ, ইন্ডিকেট করা শেষ, আমি যে চিত্র লিখবো, চিত্র হচ্ছে কি নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন কার্যকরী একক এই যে নিউরন। এই যে আমার চিত্র আঁকা শেষ হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে, আমি বর্ণনা দেবো। দুইটা ধাপে এটা বর্ণনা হবে, যেটা হলো কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। সো নিউরনের যে বর্ণনা দেওয়া আছে, তোমাদের নিউরনের বর্ণনাটা এখান থেকে ভালোভাবে নিউরনের বর্ণনাটা দেওয়া নেই। তোমরা নিউরনের বর্ণনা পড়লে এটা দশম অধ্যায় থেকে পড়বা। নিউরনের বর্ণনাটা দশম অধ্যায় থেকে পড়বা। কেন দশম অধ্যায় থেকে পড়বা আমি দেখা দিচ্ছি। দশম অধ্যায়ের মধ্যে নিউরনের বর্ণনাটা কত চমৎকার করে দেওয়া আছে, আমি একটু দেখাই দিই। নিউরনের বর্ণনাটা কেন দশম অধ্যায় থেকে পড়বা, সেম জিনিসই, তবে এখান থেকে দশম অধ্যায়ের মধ্যে নিউরনের বর্ণনাটা একটু সুন্দর করে সাজা দেওয়া আছে। এই যে দেখো, এই যে দেওয়া আছে এখান থেকে। সো এই যে দশম অধ্যায়ের নিউরনটা এখান থেকে পড়বা। এই যে নিউরনের গঠন সুন্দর একটা টপিক দেওয়া আছে, যে সুন্দর করে প্রথমেই বলা আছে যে নিউরন হলো দুইটা অংশে বিভক্ত, এই যে কোষ দেহ, এই যে প্রলম্বিত অংশ। এই যে কোষ দেহের বর্ণনা দেওয়া আছে, এই যে প্রলম্বিত অংশ বা দুইটা অংশ, এই যে ডেনড্রন, এই যে এক্সনের বর্ণনা। সো এক্সনের বর্ণনা এই যে তোমার এটা কতটুকু বলবে, কতটুকু দিবা, এই যে এতটুকু দিবা, বেশ হয়ে গেছে। সো এই বর্ণনাটা দশম অধ্যায় থেকে পড়বা। তাহলে কারণ কি এখানে অমায়িকভাবে সুন্দর করে সাজা দেওয়া আছে, কারণ এখানে কোষ দেহ কি, এই যে নিউরনের যে কোষ দেহ আছে, এটা সাধারণ একটা কোষের মতোই। এর ভিতরে এই যে এটা হলো নিউক্লিয়াস, কোষ দেহের ভিতরে এটা হলো নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস ইন্ডিকেট করব, এটা হলো নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসটা অবশ্যই ইন্ডিকেট করব, এখানে একটু ডট একটু ঘন করে দিব, দিয়ে এটাকে নিউক্লিয়াস ইন্ডিকেট করে দিব। সো এটা হচ্ছে নিউক্লিয়াস। সো এটা হলো নিউক্লিয়াস। সো কোষ দেহের যে বর্ণনা দিব, দুইটা স্টেপে বর্ণনা দেব। এক হলো কি বর্ণনা আসবে কোষ দেহের বর্ণনা আসবে, তারপর প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের বর্ণনা দুইটা স্টেপ হবে, এক হচ্ছে কি ডেনড্রন, আর দুই নাম্বার হচ্ছে এক্সন। এই যেভাবে তিনটা স্টেপ এটা আনসার হবে। কোষ দেহ সেম একটা কোষের মতোই, যে এটা নিউক্লিয়াস থাকে, বিভিন্ন সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে। তবে কোষ দেহের মধ্যে সেন্ট্রিওল থাকে না, বা সেন্ট্রোজোম থাকে না। এই জন্য নিউরন কোষ কি হয় না, বিভাজিত হয় না। কথা মনে রাখবা, এটা একটা খ নাম্বারের প্রশ্ন আসে। নিউরন বিভাজিত হয় না কেন? কারণ নিউরনের মধ্যে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকার কারণে নিউরন কোষ কি হয় না, বিভাজিত হয় না। এরপর প্রলম্বিত অংশ, এই যে ডেনড্রন এবং ডেনড্রাইট। জাস্ট আমি একটু এখান থেকে দেখাই, যে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরন। এই যে কোষ দেহটা গোলাকার, তারকাকার, ডিম্বাকার বিভিন্ন ধরনের হতে পারে। এই যে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, গ্লাইকোজেন সব কিছু থাকে এবং অসংখ্য নিঃসল দানা থাকে। ঠিক আছে, প্রলম্বিত অংশ যে কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলো প্রলম্বিত অংশ। ডেনড্রন যেটা কোষ দেহ থেকে চারদিকে শাখা প্রশাখা, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশগুলোকে, কোষ দেহ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রলম্বিত অংশগুলো, এগুলো হচ্ছে ডেনড্রন। আবার ডেনড্রনের যে শাখা প্রশাখাগুলো আছে, এগুলোকে ডেনড্রাইট বলা হয়। সো এই যে শাখা ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলা হয়। ডেনড্রন থেকে যে শাখা বের হয়, সেগুলোকে ডেনড্রাইট বলা হয়। আবার এক্সনের বর্ণনা, এই যে কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটির নাম, কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা জেনারেলি তন্তুটা গেছে, এই লম্বা তন্তুটার নাম হচ্ছে কি, এই লম্বা তন্তুটার নাম হচ্ছে এক্সন। সো এই এক্সনের চারপাশে একটা আবরণ আছে, এই এক্সনের চারপাশে আবরণ আছে, এটাকে মায়োলিন আবরণ বলা হয়। এটাকে কি বলা হয়? মায়োলিন আবরণ। এই যে মাঝখানে একটু গ্যাপ আছে, যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে রেনভিয়ারের পর্ব বলা হয়। রেনভিয়ারের পর্ব বলা হয়। ব্যাস এই অনেক হয়েছে, আর না এই যে সো বর্ণনাটা আমরা এখান থেকে দিব, খুবই চমৎকার হবে। তাহলে এক্সনের চারপাশে যে আবরণ থাকে, এটা হলো মায়োলিন আবরণ বলা হয়। ব্যাস সো এই গেল দ্বিতীয় অধ্যায়। তাহলে মোটামুটি অনেক বড় একটা অধ্যায় আমরা চলিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 4। তো এখন আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, জীবনের শক্তি। তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং মোটামুটি একটু কিরকম জানি, একটু ক্রিটিক্যাল টাইপের, বিক্রিয়া টিক্রিয়া আছে, সহজ মাথায় ধরে এরকম একটা অধ্যায়। কোনো সমস্যা নেই। এখান থেকে জাস্ট প্রথমে আছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ এমনিতেই ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন হতে পারে। তো সালোক সংশ্লেষণ থেকে যে তথ্যটা আমাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, সেটা হলো সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া আছে। তার মানে হচ্ছে এই যে পানি থেকে পানি নিবে, বাতাসের মাধ্যমে পত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিবে, তারপর হচ্ছে সূর্যের আলোর সাহায্যে, এবং হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে, ক্লোরোফিলের সাহায্যে কি করবে, শর্করা জাতীয় খাদ্য C6H12O6 গ্লুকোজ তৈরি করবে, পাশাপাশি পানি তৈরি হবে এবং পাশাপাশি অক্সিজেন তৈরি হবে। সো বিক্রিয়াটা কিন্তু সমতা বিধান করার দরকার নাই, বাট করলে ভালো, কোনো সমস্যা নাই। সো এটা হলো মোটামুটি সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া। সালোক সংশ্লেষণের বিক্রিয়া সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা এখন আমরা লিখেছি। সো এখান থেকে প্রশ্ন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে, প্রশ্নটা কোথায় থেকে হয়। সো এখান থেকে প্রশ্ন হবে, এই যে বিক্রিয়াটা আলোর উপর নির্ভরশীল, এই বিক্রিয়াটা কি আলোর উপর নির্ভরশীল, বা এই বিক্রিয়াটা আলোর উপর নির্ভরশীল যে ধাপ, সেই ধাপে বর্ণনা দাও। যদি আলোর উপর নির্ভরশীল ধাপে বর্ণনা, তার মানে সেটা হচ্ছে আলোক পর্যায়। আবার হচ্ছে যে বলতে পারি এমনিতেই জাস্ট এই জায়গাটাতে হাইড করে দিতে পারি, এই জায়গাটা হাইড করে দিয়ে এখানে লিখে দিলে হচ্ছে এ, এই যে জাস্ট এখানে লিখে দিলে হচ্ছে এ, ধরো এখানে এটা উঠাই দিল, এটা এখানে লিখে দিল হচ্ছে এক্স, এই যেটা হচ্ছে আমার উদ্দীপক, এটা উদ্দীপক দিয়ে দিল, দিয়ে এখন বললো কি যে এ তৈরি হয় কিভাবে বর্ণনা দাও, মানে এ তৈরি হয় কোন ধাপে। সো এ তৈরি হয় কোন ধাপে, এই জায়গায় কি হবে, গ্লুকোজ হবে বা শর্করা হবে, এটা কোন ধাপে তৈরি হয়, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে তৈরি হয়। সো সেক্ষেত্রে আলোক নিরপেক্ষ পর্যায়ে বর্ণনা দিতে হবে। বা উপরে বিক্রিয়া যে এক্স এর উপর নির্ভরশীল, এই এক্স এর উপর নির্ভরশীল ধাপে বর্ণনা দাও, তাহলে বুঝতে হবে এটা আলোক পর্যায়ে বর্ণনা আছে। সো এই যে সালোক সংশ্লেষণের যে দুইটা ধাপ, দুইটা ধাপ, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। সো কখন আলোক পর্যায়ে বর্ণনা দিবে, কখন আলোক নিরপেক্ষ পর্যায়ে বর্ণনা দিবে, আমি কেমনে বুঝবো? এই যে সূর্যের আলো বোঝা যাবে, সূর্যের আলোর উপর নির্ভরশীল। আবার হচ্ছে যদি এ বা গ্লুকোজ কিভাবে তৈরি হয়, গ্লুকোজ কোন ভাবে তৈরি হয়, কিভাবে শর্করা তৈরি হয়, এটা বলে, তাহলে বুঝতে হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে বর্ণনা। সো তাহলে হচ্ছে যে আমরা প্রথমে আলোক পর্যায়ে বর্ণনা দেখব।
সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে খুবই সিম্পল জিনিস, আলোক পর্যায়ে দুইটা জিনিস তৈরি হবে। এক নাম্বার হচ্ছে এটিপি তৈরি হবে, আর একটা হচ্ছে NADP H প্লাস আয়ন তৈরি হবে। সো এই দুইটা জিনিস আলোক পর্যায়ে তৈরি হবে। আলোক পর্যায়ে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। আলোক পর্যায়ে NADP H প্লাস আয়ন, বা এটাকে শর্ট ফর্মে লেখা যায় NADPH2 এভাবে বলা যায় আর কি। সো NADP H প্লাস আয়ন তৈরি হবে, আর হচ্ছে এটিপি তৈরি হবে। এই দুটো জিনিস আলোক পর্যায়ে তৈরি হবে। সো এই দুটো জিনিস কিভাবে তৈরি হয় সেটা বললে একেবারে ঝামেলাটা শেষ হয়ে গেল। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট নাম্বারের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এখন আলোক পর্যায়ে তাহলে এটিপি কিভাবে তৈরি হয়? সিম্পল, এই বিক্রিয়াটা আমরা অবশ্যই দিব যে আলোক পর্যায়ে এডিপি অজৈব ফসফেট এর সাথে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে সূর্যের আলো ফোটন কণার প্রভাবে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই যে আমরা বলছিলাম আলোক পর্যায়ে এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হয়ে গেছে। তো এটিপি তৈরির যে প্রক্রিয়া এটাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। সো এটা হচ্ছে আমার এই যেখান থেকে আরেকটা ক নাম্বার শর্ট কোশ্চেন হতে পারে, এখানে ক নাম্বার এবং হচ্ছে শর্ট কোশ্চেন হতে পারে যে ফটোফসফোরাইলেশন কি বা ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝায়। সো যদি ক নাম্বার শর্ট কোশ্চেন হয়, সহজ ভাষায় আমরা বলবো এডিপি অজৈব ফসফেটের সাথে যুক্ত মানে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলোর ফোটন কণার উপস্থিতিতে এডিপি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। যদি ক নাম্বার বলে তাহলে শুধু সংজ্ঞা দিব, যদি ক নাম্বার বলে সংজ্ঞা পাশাপাশি বিক্রিয়া দিলেই হবে, অত বেশি কিছু লেখার দরকার নাই। বিস্তারিত একটু চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। যাদের কাছে সহজ বায়োলজি বই আছে, সহজ বায়োলজি বইয়ের মতো করে লিখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এই এডিপি আচ্ছা গেল। তাহলে যে এটিপি তৈরি হলো ফাইন, এখন হচ্ছে NADP H প্লাস এটা কিভাবে তৈরি হবে? এটার জন্য প্রথমে কি হয়? এই যে পানির অণু H2O, পানির অণু আলোর প্রভাবে সূর্যের আলোর ফোটন কণার প্রভাবে পানির অণু ভেঙে যায়। পানির অণু ভেঙে কি হয়? অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়, রাইট? সো এই যে অক্সিজেন তৈরি হয় বিক্রিয়ার সময় দেখেন হাফ হবে আর কি। অক্সিজেন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হয়, এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় প্লাস ইলেকট্রন তৈরি হয়। বিক্রিয়ার সমতা বিধান করে এরকম করে লিখছি, বাট আমি হলো সমতা বিধান দরকার নাই। এভারেজ একটা বিষয় জানা দরকার। এভারেজ একটা বিষয় হলো পানির অণু থেকে পানির অণু ভেঙে গিয়ে এই যে অক্সিজেন তৈরি হবে, হাইড্রোজেন আয়নকে কি বলা হয়? প্রোটন বলা হয়। হাইড্রোজেন আয়ন প্রোটন তৈরি হবে এবং হচ্ছে কি করবে? ইলেকট্রন তৈরি করবে। এই যে পানির অণু যে ভেঙে গেল, পানির অণু ভেঙে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন আর ইলেকট্রন তৈরি হয়েছে, পানি বিয়োজিত হয়েছে। পানি বিয়োজনের এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস। ওকে, এই যে এই প্রশ্নটা এটা আবার সেম ভাবে ক নাম্বার বা হচ্ছে আমার শর্ট কোশ্চেন হতে পারে যে ফটোলাইসিস কি। তাহলে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে পানির অণু ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রনে রূপান্তরিত হয় প্রক্রিয়াকে ফটোলাইসিস বলা হয়। কোন নাম্বার আছে শুধু সংজ্ঞা, কোন নাম্বার আছে বিক্রিয়া দিয়ে দিব। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিক্রিয়াটা নাই, আমি তোমাদের বই থেকে একটু দেখাই। তোমাদের বইয়ের মধ্যে জাস্ট ফটোলাইসিসের কথা বলা হয়েছে, কিন্তু কোনো বিক্রিয়া দেওয়া হয়নি। এই যেখানে ফটোলাইসিস বলছে, এই যে সূর্যালোকের এবং ক্লোরোফিলের সাহায্যে পানির অণু বিয়োজিত হয়ে যে অক্সিজেন এই যে অক্সিজেন, প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। শুধু সংজ্ঞা দেওয়া আছে, বিক্রিয়াটা দেওয়া নাই। বাট হচ্ছে বিক্রিয়াটা তোমরা দিবা। বিক্রিয়াটা কি করবা? বিক্রিয়াটা তোমরা দিবা। এই যে আমি বিক্রিয়াটা লিখে দিছি। এই যেখানে ইলেকট্রন উৎপন্ন হয়েছে, এখন কথা আলোক পর্যায়ে কি তৈরি হবে? তোমাদের আলোক পর্যায়ে কিন্তু এখানে একটু আলোক পর্যায়ে একটু অসম্পূর্ণ আছে। আলোক পর্যায়ে কি আছে? অসম্পূর্ণ আছে। আলোক পর্যায়ে NADP H প্লাস আয়ন তৈরি হবে, ঠিক আছে? কিন্তু এখানে কিভাবে তৈরি হয় সেটা বলে না, জাস্ট ফটোলাইসিস পর্যন্ত বলছে। এখন ফটোলাইসিস হওয়ার পর NADP H2 তৈরি হয় কিভাবে? এই যে ইলেকট্রনটা তৈরি হয়েছে, এই লাইনটা আমি সবসময় লিখে দেই, উৎপন্ন ইলেকট্রন। এই যে উৎপন্ন ইলেকট্রন, এই ইলেকট্রনটা হ্যাঁ ক্লোরোফিলে থাকা, আগে থেকে ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ক্লোরোফিলে থাকা বা হচ্ছে প্লাস্টিডে থাকা, এটা প্লাস্টিড লিখে দিই, উৎপন্ন ইলেকট্রন প্লাস্টিডে থাকা NADP কে বিজারিত করে NADP H প্লাস আয়ন তৈরি করে। এই যে NADP H প্লাস আয়ন তৈরি হয়েছে, তার মানে হচ্ছে আমার আলোক পর্যায় সম্পূর্ণ হলো। এখানে মূলত এই যে হাইড্রোজেন আয়ন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, এই দুইটা হাইড্রোজেন আয়ন NADP সাথে যুক্ত হয়, NADP H প্লাস আয়ন তৈরি করে। মূল কাহিনী হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার আলোক পর্যায় বর্ণনা। জাস্ট আমি এই বিক্রিয়াটা আর হচ্ছে এই বিক্রিয়াটা দিয়ে আলোক পর্যায় বর্ণনা দিব। সেম যেভাবে বলছি সেভাবে দিব, কোনো প্রেশার নাই, কোনো প্যারা নাই, একেবারে আরামসে লিখবা। জাস্ট এই বিক্রিয়া দিবা। প্রথমে বলবা যে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে এটিপি এবং NADP H প্লাস আয়ন তৈরি হয়। নিচে আলোক পর্যায় বর্ণনা দেওয়া হলো, তারপরে বিক্রিয়া দিয়ে তারপর বর্ণনা দিব। সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে সূর্য আলো এবং নিচে ক্লোরোফিল থাকে আর কি, ক্লোরোফিল। এখানেও এটা নিচে ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল। ওকে, যে বিক্রিয়াটা দিলাম তারপর লিখবো যে সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো ফোটন কণার উপস্থিতিতে এডিপি এবং ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। তারপর আমি বলবো এই বিক্রিয়াটা দিব যে পানির অণু বিয়োজিত হয়ে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে সূর্য আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পানির অণু বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়, এই প্রক্রিয়াকে ফটোলাইসিস বলা হয়। ফটোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন ইলেকট্রন প্লাস্টিডের মধ্যে থাকা NADP কে বিজারিত করে NADP H প্লাস আয়ন তৈরি করে, এভাবেই আলোক পর্যায় সম্পূর্ণ হয়। এইভাবে এটিপি এবং NADP H প্লাস আয়ন তৈরি হওয়ার মাধ্যমে আলোক পর্যায় সম্পূর্ণ হয়। দিস ইজ অল ক্লিয়ার আছে? ওকে ফাইন। আচ্ছা এখানে দেখো এই যে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এডিপির সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে এই যে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে, এই প্রক্রিয়া ফসফোরাইলেশন বিক্রিয়া বলা হয়। সো এটা হলো এই অধ্যায়ের একটু আগের বেসিক অংশ, যেটা হচ্ছে একটু স্কিপ করছি, ফসফোরাইলেশন। এই যে রাইবোজের সাথে এডিনিনের সাথে একটা রাইবোজ যুক্ত হয়, এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়, এডিনোসিন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত হয় কি হয়? এডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয় কি হয়? এডিনোসিন ট্রাইফসফেট হয়। এই যে ফসফেট যুক্ত হওয়ার যে বিক্রিয়াগুলো, ফসফেট যুক্ত প্রত্যেকটা বিক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয়। এই যে ফসফেট যুক্ত হওয়ার যে বিক্রিয়াগুলো, যেটার জন্য শক্তি প্রয়োজন হচ্ছে, এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া। আবার সেম এই বিক্রিয়াগুলো উল্টা বিক্রিয়াও ঘটে। সেম এই বিক্রিয়াগুলো কি হয়? উল্টা বিক্রিয়া ঘটে। যেমন হচ্ছে উল্টা বিক্রিয়া ঘটে, যেমন এটিপি তৈরি হয়েছে, সো এখন এটিপি ভেঙে যাবে, এটিপি ভেঙে গিয়ে এটিপি তৈরি হবে, আর এই যে ফসফেট আলাদা হয়ে যাবে, পাশাপাশি শক্তি পাওয়া যাবে। সো এই যে উল্টা বিক্রিয়াটা যে হয়, এরকম ফসফেট গ্রুপ যে বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, এই বিক্রিয়াগুলোকে বলা হয় ডিফসফোরাইলেশন বিক্রিয়া। সো এখান থেকে দুইটা জিনিসই আমার ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া, তাহলে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার যে বিক্রিয়াগুলো এগুলো ফসফোরাইলেশন বিক্রিয়া, আর ডিফসফোরাইলেশন বিক্রিয়া কি? ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বিক্রিয়া, এটাকে ডিফসফোরেশন বিক্রিয়া বলা হয়। ফসফোরাইলেশন বিক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন হয়, ডিফসফোরেশন বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়।
সো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন, বায়োলজিক্যাল কয়েন বলা হয় কেন, জৈব মুদ্রা বলা হয় কেন এটিপিকে। সো এটিপিকে বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয়, এই টাইপের যদি প্রশ্ন আসে, বা এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন। সো বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়, এই টাইপের প্রশ্ন যদি আসে এটিপিকে, এটা হলো খ নাম্বারের জন্য বা শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। কোশ্চেনটা আমি লিখে দেই, কোশ্চেনটা হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, ব্যাটারি বলা হয় কেন, এই টাইপের একটা প্রশ্ন আমার পরীক্ষার মধ্যে খ নাম্বারের জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমি অবশ্যই কি করবো, অবশ্যই এই দুইটা বিক্রিয়া দিব। একটু মাথায় রাখো যে জীবদেহ এটিপি শক্তির জন্য এটিপি সঞ্চয় করে, হ্যাঁ, জীবদের জন্য অ্যাভেলেবল শক্তি থাকে, তখন হলো শক্তিটা নিয়ে শক্তিটা ব্যবহার করে এই এটিপি রূপে দেহের মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। আবার দেহের জন্য শক্তি প্রয়োজন হয়, যে সঞ্চয় করে এটিপিটা ভেঙে আবার হচ্ছে সেই শক্তিটা দেহ ব্যবহার করে। হ্যাঁ, এই জন্য এটাকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে জৈব শক্তি বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়। যেভাবে তুমি লেখো অবশ্যই এই দুটো বিক্রিয়া দিবা। এই দুটো বিক্রিয়া দিলে তুমি ফুল মার্কস পাবা এবং হচ্ছে খুশি হয়ে যাবে। ঠিক আছে, সো এই দুটো বিক্রিয়া অবশ্যই দিব বর্ণনাটা দিয়ে পরে দুটো বিক্রিয়া দিব। ওকে ফাইন। ওকে, এখন হচ্ছে এই গেল আলোক পর্যায়ে, যেখানে হচ্ছে এটিপি আর এনএডিপি তৈরি হয়েছে। ওকে ফাইন। এখন হচ্ছে যে আমরা দেখব আলোক নিরপেক্ষ পর্যায়ে, মানে কিভাবে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, কিভাবে গ্লুকোজ তৈরি হয়। সো এই যে উদ্দীপক কেমন হবে, উদ্দীপক হবে হচ্ছে এই যেখানে এ ইন্ডিকেট করে দিয়েছে, বলছে এ কিভাবে তৈরি হয় সেটা বর্ণনা দাও, এ কিভাবে তৈরি হয় সেটা বর্ণনা দাও। সো আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে গ্লুকোজ তৈরি হবে, সিম্পল জিনিস। উদ্ভিদ কি করবে, পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, এবং হচ্ছে আলোক পর্যায়ে উৎপন্ন হলো কি, আলোক পর্যায়ে উৎপন্ন হলো এটিপি এবং NADP H+ আয়ন, এগুলো আলোক পর্যায়ে তৈরি হলো। পত্ররন্ধ্র থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, হ্যাঁ, গ্রহণ করার পরে এদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া শেষে এরা হচ্ছে গ্লুকোজ তৈরি করবে, C6H12O6 গ্লুকোজ তৈরি করবে। সো এটা হচ্ছে মোটামুটি গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। এবং এই গ্লুকোজ তৈরি করতে গেলে এতটুকু বলে তো আর হবে না, পাশাপাশি আমাকে এক্সট্রা কিছু কথা বলতে হবে। এই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য হচ্ছে কিছু হলো ওই যে কি বলে কার্বন বিজারণের বিভিন্ন ধরনের বিক্রিয়া লক্ষ্য করা যায়, জাস্ট এই আলোক নিরপেক্ষ পর্যায়ে। সো আমি যেখান থেকে জাস্ট সিম্পল ভাবে দিলাম এই যেটুকু, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন না করলেও আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া হতে পারে। বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রে প্রবেশ করে আলোক পর্যায়ে উৎপন্ন হয় এটিপি এবং NADP H+ আয়নের সাহায্যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে এই যে শর্করা তৈরি করে, জাস্ট এতটুকু কাহিনী শেষ। এখন হলো এই যে কার্বন বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে, এই কথাটা কথা বলবো যে জাস্ট পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং আলোক পর্যায়ে হতে, তাহলে গ্লাস আলোক পর্যায়ে হতে আসছে, আলোক পর্যায়ে হতে আসে। সো আলোক পর্যায়ে হতে আসতে হলো কি, আলোক পর্যায়ে হতে আসতে হলো এটিপি এবং NADPH2 পত্ররন্ধ্র থেকে কার্বন ডাই অক্সাইড নিছে, এদের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শেষে গ্লুকোজ তৈরি হবে, সরকারের খাদ্য তৈরি হবে। তো গ্লুকোজ তৈরি হওয়ার পথে কার্বন বিজারণের গতিপথ লক্ষ্য করা যায়, এই কথা আমি বলবো যে এই কার্বোহাইড্রেট তৈরি করার সময় এখানে কার্বন বিজারণের তিনটি গতিপথ লক্ষ্য করা যায়। কথাটা কি, এই যে কার্বন বিজারণের তিনটি গতিপথ লক্ষ্য করা যায়। সো তিনটা গতিপথ কি, একটা হলো C3 গতিপথ, একটা হচ্ছে C3 গতিপথ, একটা হচ্ছে C4 গতিপথ, আর একটা হচ্ছে ক্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা ক্যান। সো এই তিনটা গতিপথ লক্ষ্য করা যায়। এখন হচ্ছে আমি এই তিনটা গতিপথের কথা বলবো, C3 কথা বলবো, C4 কথা বলবো এবং ক্যামের কথা আমাদের নাই, সো ক্যামের কথা বলতে হবে না। সো এবার করে C3 এবং C4 কথা বলবো। সো C3 এবং C4 এটা আমরা জানি যে C3 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ, যেটা প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট হয়, এই গতিপথকে C3 গতিপথ বলা হয়। ক্যালভিন হচ্ছে এটা আবিষ্কার করছে, এজন্য ক্যালভিন চক্র বলা হয়। C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, রাইট। সো হচ্ছে তাহলে একটু ভালো করে দেখো, এই যে তাহলে C3 এই যে কার্বন বিজারণের গতিপথে যতগুলা বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়, তার ভিতরে প্রথম যৌগ যেটা প্রথম স্থায়ী পদার্থ, যেটা সেটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন বিশিষ্ট হয়, এই গতিপথকে C3 গতিপথ বলে। যে সকল উদ্ভিদের মধ্যে এই গতিপথ লক্ষ্য করা যায় সেই উদ্ভিদগুলোকে C3 উদ্ভিদ বলা হয়। শেষ। C4 গতিপথ, যে সকল উদ্ভিদের কার্বন বিজারণের গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা 4 কার্বন বিশিষ্ট হয়, এই গতিপথকে C4 গতিপথ বলা হয়। যে সকল উদ্ভিদের মধ্যে এটা লক্ষ্য করা যায় তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়। ব্যাস, আর কেমিক্যাল বর্ণনা জাস্ট এই কথাই দুটো বলার পরে C3 এবং C4 কথা বলবো। তোমাদের বইয়ের মধ্যে ঠিক সেম ভাবে এখানে হচ্ছে C3 এবং C4 কথা বলা আছে। C3 গতিপথটা ক্যালভিন আবিষ্কার করছে, এজন্য ক্যালভিন চক্র বলা হয়। C4 গতিপথটা হ্যাচোস্ল্যাক আবিষ্কার করছে, এজন্য হ্যাচোস্ল্যাক চক্র বলা হয়। ওকে ফাইন। ব্যাস, তাহলে আমার যদি আলোক নির্ভর পর্যায়ের বর্ণনা আসে, দুটো বিক্রিয়া দিয়ে বর্ণনা দিব, কাহিনী শেষ। আমার যদি আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা আসে, তাহলে জাস্ট এই যেটুকু এই কথা বলা C3 আর C4 কথা বলবি। ওকে ফাইন। এখন এখান থেকে একটা কমন কোশ্চেন আছে, যদি এটার জন্য স্লাইড করে নাই, আমরা ইচ্ছা করলে একটা স্লাইড করতে পারি, উই ক্যান মেক এ স্লাইড। ওকে, আমরা এখান থেকে একটা স্লাইড বানাই দিই, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমরা এখান থেকে ছোট্ট একটা খ নাম্বারে বা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সেটা হলো এই C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য আসতে পারে। C4 উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য আসতে পারে, C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। সো এই যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্যটা এই জায়গাতে খুব সুন্দর করে দেওয়া আছে, সো এই যে C4 উদ্ভিদ একই সাথে হ্যাচোস্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র দুটোই পরিচালিত হয়। তাহলে এই যে C4 উদ্ভিদ একই সাথে এই যে হ্যাচোস্ল্যাক চক্র, যেটা এই যে তার মানে C4 চক্র যেটা সেটা হয়, পাশাপাশি এই উপরে যে C3 চক্র বা ক্যালভিন চক্র এটাও সংঘটিত হয়, এই যে ক্যালভিন চক্র সংঘটিত হয়। তাহলে এটা একটা আমার একটা প্রথম পার্থক্য। C3 উদ্ভিদের মধ্যে C3 চক্র সংঘটিত হয় বা ক্যালভিন চক্র সংঘটিত হয়, C3 চক্র বা ক্যালভিন চক্র সংঘটিত হয়। আর C4 উদ্ভিদের মধ্যে এই যে C3 চক্র হয়, C3 চক্র ও C4 চক্র উভয়ই সংঘটিত হয়। সো C3 উদ্ভিদের মধ্যে ক্যালভিন চক্র হবে, C4 উদ্ভিদের মধ্যে ক্যালভিন চক্র হবে, হ্যাচোস্ল্যাক চক্র দুটোই হবে, ঠিক আছে। এদের উৎপাদন ক্ষমতা C3 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা কম, C4 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। C4 উদ্ভিদের উদাহরণগুলো একটু মনে রাখবো, এই যে পরে আমরা উদাহরণ দেব। C3 উদ্ভিদের উদাহরণ আম, জাম, কাঁঠাল, এগুলো C3 উদ্ভিদ। আর C4 উদ্ভিদের ধান, গম, এটা হলো আখ, ভুট্টা, তারপর হচ্ছে এই আখ, ভুট্টা, মোটা জাতীয়, এগুলো হচ্ছে C4। এখান থেকে আমাকে C4 মনে রাখতে হবে। C4 হচ্ছে যে ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মোটা ঘাস, নটে গাছ বা হচ্ছে অ্যামারান্থাস, এগুলো C4 উদাহরণ। এই কটা উদাহরণ আমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমার উদ্দীপক থেকে বুঝতে হবে, উদ্দীপক এখান থেকে হবে। সো গেল, এটা হলো একটা শর্ট কোশ্চেন বা একটা খ নাম্বারের কোশ্চেন গেল। C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তাহলে C3 উদ্ভিদের C3 চক্র হয়,
আর C4 C3 চক্র এবং C4 চক্র উভয় ঘটে। এদের উৎপাদন ক্ষমতা কম, এদের উৎপাদন ক্ষমতা বেশি, এদের সালোক সংশ্লেষণ হার কম, এদের সালোক সংশ্লেষণ হার বেশি। এদের উদাহরণ জাম কাঁঠাল এগুলা। আর C4 উদাহরণ হচ্ছে কি আখ, ভুট্টা, আমন, জাতীয় ঘাস, এমারান্থাস, নটে এই টাইপের। আচ্ছা এগুলা ছাড়া আর এগুলা এই C4 ছাড়া যা আছে সবগুলো C4 এর সংখ্যা কম থাকে। ওকে গেল। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণের গুরুত্ব যেটা আছে এটা দয়া করে এই যেখানে সালোক সংশ্লেষণের গুরুত্ব দেওয়া আছে একটু সালোক সংশ্লেষণের গুরুত্বটা নিজের মতো করে মুখস্থ করে নেবে শেষের দিকে যা আছে। তবে আমি এখান থেকে একটু হাইলি রিকোয়েস্ট করব তোমাকে যেটা সালোক সংশ্লেষণ আলোর ভূমিকা ঘ নম্বরে একটা প্রশ্ন হতে পারে, আলোর ভূমিকা একটু ভালো করে পড়বা। সালোক সংশ্লেষণের যে আলোর ভূমিকা আছে তো আমরা জানি বিভিন্ন রঙের আলোর জন্য যেমন লাল, নীল, কমলা, বেগুনি রঙের আলোর জন্য সালোক সংশ্লেষণ ভালো হয়, সবুজ হলুদের জন্য ভালো হয় না। নির্দিষ্ট একটা আছে 400 থেকে 480 নানোমিটার এবং 680 নানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সালোক সংশ্লেষণ ভালো হয়, বাকিগুলোর জন্য ভালো হয় না। আচ্ছা সো এই জিনিসটা আমরা এই যে আলোর পর্যায়ের ভূমিকা একটু ভালোভাবে আমরা পড়ব। এই যে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হচ্ছে যেমন হলো দিনের এই যে সালোক সংশ্লেষণের হার মানে সকালে সালোক সংশ্লেষণ বেশি হলেও দুপুর এবং বিকালের দিকে আস্তে আস্তে সালোক সংশ্লেষণ হার কমে যায় কেন, এটা একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে কি সকালবেলা যে তাপমাত্রা থাকে এটা হলো উদ্ভিদের জন্য উপযোগী একটা তাপমাত্রা, এই সময় এনজাইম বেশি কাজ করতে পারে, সালোক সংশ্লেষণ বেশি হয়। কিন্তু যত গড়ায় সূর্যের আলোর প্রখরতা তত বাড়তে থাকে, এর ফলে পাতার মধ্যে এনজাইমটা আস্তে আস্তে নষ্ট হয়, ফলে এনজাইমের হবে উদ্ভিদ ঠিকমতো কাজ করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে ওকে। সালোক সংশ্লেষণের গুরুত্ব নিজেরা একটু রিডিং করে নিবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে এরপর হচ্ছে আসো শোষণ। তো শোষণ একেবারে সম্পূর্ণ সালোক সংশ্লেষণের বিপরীত দিকে। শোষণ হচ্ছে কি সালোক সংশ্লেষণের বিপরীত। সালোক সংশ্লেষণে যেমন পানি কার্বন ডাই অক্সাইড মিলে গ্লুকোজ তৈরি হয়েছে, এখন শোষণের মধ্যে এই গ্লুকোজ ভেঙে যে পানি কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে। সালোক সংশ্লেষণের জন্য শক্তির প্রয়োজন হয়েছে, আর গ্লুকোজ এই শোষণ প্রক্রিয়ার শক্তি উৎপন্ন হবে। এই যে আমি যে কথা বলতেছি হাঁটতেছি চলতেছি যে শক্তি পাচ্ছি এটা শুধুমাত্র কিসের কারণে? এই শোষণ প্রক্রিয়ার কারণে। সো এটা হলো একটা বেসিক জিনিস। তো এখানে এই যে গ্লুকোজটা যে ভাঙবে এটা যদি অক্সিজেনের উপস্থিতিতে ভাঙে তাহলে সেটা হলো সবাত শোষণ, আর অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙে সেটা হচ্ছে অবাত শোষণ। যদি অবাত শোষণ হয় তাহলে পানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না। অবাত শোষণের ক্ষেত্রে C6H12 OCH গ্লুকোজ, অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙে এখানে এনজাইম হবে, এনজাইম লাগবে, এখানেও এনজাইম লাগবে। এই যে এনজাইমের এই যে গ্লুকোজ ভাঙবে এখানে ইথানল তৈরি হবে C2H5OH, ইথানল তৈরি হবে, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর শক্তি তৈরি হবে। তবে অবাত শোষণের ক্ষেত্রে কম শক্তি পাওয়া যায়। তাহলে এটা হলো সাধারণত নিম্ন শ্রেণীর জীবের মধ্যে অবাত শোষণ ঘটে, যেমন ইস্টের মধ্যে বা ব্যাকটেরিয়ার মধ্যে বা হলো ছত্রাকের মধ্যে হলো কি হয় এই অবাত শোষণটা ঘটে। বাট সবাত শোষণ সবসময় উদ্ভিদ প্রাণীর মধ্যে, শৈবাল উদ্ভিদ প্রাণীদের মধ্যে কি হয় এই যে সবাত শোষণ ঘটে। সো সবাত শোষণের ফলে 38 সময়ের বিধায় এই যে সবাত শোষণ অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে শোষণ কাকে বলে? অক্সিজেনের বা সবাত শোষণ কাকে বলে? অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে পানি কার্বন ডাই অক্সাইড এবং শক্তি তৈরি প্রক্রিয়াকে বলা হয় সবাত শোষণ বলা হয়। সো এই যে সবাত শোষণের অনেকগুলো ধাপ আছে। সবাত শোষণের অনেকগুলো ধাপ আছে। সবাত শোষণের কতগুলো ধাপ আছে? সবাত শোষণের হলো 4টা ধাপ। সো সবাত শোষণের যে 4টা ধাপ, এই 4টা ধাপ আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমার পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই যে সবাত শোষণের বর্ণনা যেটা সবাত শোষণের বর্ণনা। তো সবাত শোষণের বর্ণনার মধ্যে সবাত শোষণের বর্ণনা যে আছে, সবাত শোষণের বর্ণনা সবাত শোষণের কয়টা ধাপ? সবাত শোষণের মধ্যে 4টা ধাপ। প্রথম ধাপটার নাম কি? গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপটার নাম কি? এসিটাইল কো এনজাইম সৃষ্টি। তৃতীয় ধাপটার নাম কি? ক্রেবস চক্র। চতুর্থ ধাপটার নাম কি? ইলেকট্রন প্রবাহতন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই হলো 4টা ধাপ। সো এই 4টা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস ধাপটা পরীক্ষার মধ্যে বেশি আসে। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসতে পারে। সো এটা হলো সাইটোপ্লাজমিক ধাপ। এটা হচ্ছে সাইটোপ্লাজমিক ধাপ, সাইটোপ্লাজমিক ধাপ, কারণ এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। বাকি এই তিনটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, বাকি তিনটা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। সো এগুলো মাইটোকন্ড্রিয়া বা শক্তি ঘরে সংঘটিত হয় তিনটা। এটা সাইটোপ্লাজমিক ধাপ। পরীক্ষায় প্রশ্ন দিবে সবাত শোষণের সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দাও। পরীক্ষায় প্রশ্ন কি দিবে? সবাত শোষণের সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দাও। সো এই যে আমি সবাত শোষণের প্রত্যেকটা ধাপ আমি একটু শর্টকাটে তোমাকে বুঝাই দিই যে সবাত শোষণের যে ধাপগুলো আছে এটা একটু শর্টকাটে তোমাকে বুঝাই দিই। জাস্ট এই যে বইয়ের যে ছকটা আছে এই ছকটা আমি তোমাকে বুঝাই দিব, তাইলেই হলো, তাহলে সবগুলো এখানে চলে আসবে। ওকে ফাইন। আমি তোমাকে এই যে সবাত শোষণের যে ধাপগুলো আছে খুব সুন্দরভাবে বুঝাই দিই। সো এখানে এখনো গ্লুকোজ আছে, এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আর হচ্ছে 4 অণু এটিপি তৈরি হবে, 2 অণু NADH তৈরি হবে। এই যেখান থেকে এতটুকু পর্যন্ত এটি হলো গ্লাইকোলাইসিস ধাপ। এখান থেকে এটি হচ্ছে গ্লাইকোলাইসিস, তার মানে হচ্ছে সবাত শোষণের প্রথম ধাপ। একবার সিম্পল জিনিস। এটাই হলো গ্লাইকোলাইসিসের বর্ণনা। এটি তোমাকে আমি বলছি, এটি পরীক্ষার মধ্যে আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট। যে এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, 4 অণু এটিপি হবে, 2 অণু NADH হবে। হ্যাঁ এটি হলো এই গ্লাইকোলাইসিস ধাপ। তবে এখানে কি হবে? 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। মোট এখান থেকে 8 অণু এটিপি তৈরি হবে। 8 অণু এটিপি কিভাবে তৈরি হয়? এই যে 4 অণু এটিপি তৈরি হয়েছে, 2 অণু এটিপি খরচ হয়েছে, বাদ দাও। 4 তৈরি হয়েছে, 2 খরচ, 4 থাকলো 2। আর এখন NADH থেকে 3 অণু এটিপি পাওয়া যায় আমরা জানি। সো 2 অণু NADH থেকে 6 অণু এটিপি পাওয়া যাবে, তাহলে 6 আর 2 হলো 8, এই হলো মোট 8 অণু এটিপি। এই ধাপটা কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। ধাপটা সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। সো এতটুকু পর্যন্ত এই হলো গ্লাইকোলাইসিস ধাপ। এটা সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়ই প্রথম ধাপ, কারণ এই ধাপে কোনো অক্সিজেনের ব্যবহার হয় না, অক্সিজেনের প্রয়োজন পড়ে না। যেহেতু গ্লাইকোলাইসিস ধাপে অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস ধাপটা সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়ই কি প্রথম ধাপ। এটা একটা খ নাম্বার বা শর্ট কোশ্চেন আসতে পারে যে গ্লাইকোলাইসিস কেন সবাত এবং অবাত উভয় প্রকার শোষণের প্রথম ধাপ, কারণ এখানে কোনো অক্সিজেন কি পড়ে না, প্রয়োজন পড়ে না। সো এই হলো গ্লাইকোলাইসিসের বর্ণনা। এখান থেকে যদি পড়ো এই সেম কথাটাই এখান থেকে বলা হয়েছে, একবার রিডিং করে দেখবে যা বলছি এটাই, আর বাইরে কোনো কিছু নাই। আচ্ছা এরপর এসিটাইল কো, এই যে এখনো পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে এখনো এসিটাইল কো এনজাইম সৃষ্টি হবে, এখনো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এখনো NADH তৈরি হবে। সো সেম এইভাবে এই পাশে সেম ঘটনাটাই ঘটবে। তার মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 আর 2 অণু এসিটাইল কো এনজাইম সৃষ্টি হবে। তাহলে এই যেখান থেকে এতটুকু এসিটাইল কো সৃষ্টি, এটি হলো কয় অণু? এখন NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হয়, এই পাশে 3 অণু এটিপি তৈরি হবে, এখানে এখন NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হবে, তার মানে 3 + 3 3 + 3 মোট 6 অণু এটিপি এই ধাপের মধ্যে তৈরি হবে। এই ধাপটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হবে। কাহিনী ক্লোজ। ওকে এই হলো এসিটাইল কো এর বর্ণনা। যদি একবার রিডিং করে দেখো যা বলছি সেম কথাটাই আছে। এরপর আসলে ক্রেবস চক্র। এই যে ক্রেবস চক্র যেটা, ক্রেবস চক্রের মধ্যে এখন এসিটাইল কো এনজাইম থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, 3 অণু NADH2 পাওয়া যাবে, এখন FADH2 পাওয়া যাবে, এখন GDP পাওয়া যাবে। সেম ভাবে এই পাশেও 3 অণু NADH2 পাওয়া যাবে, এখন FADH2 পাওয়া যাবে, এখন GDP পাওয়া যাবে। এখন আমরা এটিপি হিসাব করি, এটিপি হিসাব যদি করি 3 অণু NADH2 থেকে 3 থেকে 9 অণু এটিপি পাওয়া যাবে, এখন FADH2 থেকে 2 অণু এটিপি পাওয়া যায়, সো 2 অণু এটিপি পাওয়া যাবে, এখন GDP থেকে 1 অণু এটিপি পাওয়া যায়, 1 অণু এটিপি পাওয়া যাবে, তাহলে 9 আর 2 কত? 10 × 12 গেল 12। এই পাশে মোট 12 অণু এটিপি পাওয়া যাবে, সেম এই পাশেও 12 অণু এটিপি পাওয়া যাবে, তাহলে 12 + 12 হলো টোটাল 24 অণু এটিপি
24 এটিপি পাওয়া যাবে হলো ক্র্যাব চক্রের মধ্যে। ক্র্যাব চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। সেম কথা আমি এইভাবে পরীক্ষার মধ্যে লিখব যে ক্র্যাব চক্র এটা হলো এসিটাইল কোএস সৃষ্টি এই ধাপের পরের ধাপ। এই ধাপে এখন এসিটাইল কোএনজাইম থেকে 3 অণু NH2 1 অণু FADH2 1 অণু GDP এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। অর্থাৎ এই ধাপে মোট 2 অণু এসিটাইল কোএনজাইম থেকে 6 অণু NH2 2 অণু FADH2 2 অণু GDP তৈরি হয়, 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই ধাপে মোট 24 অণু ATP তৈরি হয়। এই ধাপে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। এই হলো ক্র্যাব চক্রের বর্ণনা। বাকি যেটা রিডিং আছে একটু রিডিং করলে বুঝবা। ওকে, আর ইলেকট্রন প্রবাহতন্ত্র ইলেকট্রন প্রবাহতন্ত্রটা জাস্ট একটু যেভাবে আছে সেভাবে একটু মুখস্থ করে নিবা। আমি এটা সবাইকে মুখস্থ করতে বলি, এটা একটু মুখস্থ করে নিবা। শুধু ইলেকট্রন প্রবাহতন্ত্র একটা শর্ট কোশ্চেন আসতে পারে বা একটা শুধু শর্ট কোশ্চেন আসতে পারে, বা এই যে চারটা ধাপ যে আছে যে কোনো দুটো ধাপে বর্ণনা পরীক্ষা আসতে পারে, বা শুধু গ্লাইকোলাইসিস আসতে পারে, বা শুধু গ্লাইকোলাইসিস ক্র্যাব চক্র আসতে পারে, বা শেষে দুইটা আসতে পারে। এখন পরীক্ষা কোনটা আসবে আল্লাহ তাআলা জানে। সো আশা করি এই চারটা ধাপ একেবারে ক্লিয়ার হয়েছে, বুঝা দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে যে সবার শোষণে মোট 38 অণু ATP তৈরি হয়, ব্যাখ্যা করো। একটা ঘ নাম্বার প্রশ্ন, আরেকটা ঘ নাম্বার প্রশ্ন যে সবার শোষণে মোট 38 অণু ATP তৈরি হয়। কয় অণু ATP তৈরি হয়? 38 অণু ATP তৈরি হয়, সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে সবার শোষণে মোট মোট 38 অণু ATP তৈরি হয়। 38 অণু ATP তৈরি হয়, এটা ব্যাখ্যা করতে হবে। তৈরি হয়, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। এটা একটা ঘ নাম্বারের প্রশ্ন হতে পারে, ঘ নাম্বারের প্রশ্ন হতে পারে। সো 38 অণু ATP তৈরি ব্যাখ্যা এই যে সিম্পল ভাবে নতুন করে বুঝাবো না। এই যে গ্লাইকোলাইসিস ধাপে 8 অণু আর হচ্ছে এসিটাইল কোয়েতে 6 অণু, তো 8 আর 6 হলো 14, আর হলো এই যে ক্র্যাব চক্রের মধ্যে হলো 24 14 আর 1034 আর 38, এই যে হলো 38, বা 24 আর 6 হলো 30 আর 8 হলো 38, এই মোট হলো 38 অণু ATP তৈরি হয়। জাস্ট এটা ব্যাখ্যা দেওয়া, গ্লাইকোলাইসিস 8 অণু কিভাবে, এসিটাইল কোয়েতে 6 অণু কিভাবে, আর ক্র্যাব চক্রেতে 24 অণু কিভাবে, ব্যাস হয়ে গেছে। আর হচ্ছে এখান থেকে যেটা অবাধ শোষণের বর্ণনা আপাতত পড়াচ্ছি না, খুবই লেস ইম্পর্টেন্ট, বাট বেসিক ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে, কেউ চাইলে পড়তে পারো। আমি আপাতত এটা বোঝা দিচ্ছি না। সো প্রভাবকের ভূমিকাগুলো একটু পড়ে রাখতে পারো তোমরা। আর সালোক সংশ্লেষণের গুরুত্ব যেটা, সালোক সংশ্লেষণের গুরুত্ব নিজেরা একটু এই বা শোষণের যে গুরুত্ব আছে এটা একটু রিডিং করে নিবা। চেষ্টা করবো সহজ বায়োলজি বইয়ের মতো করে দেওয়া। এই কোশ্চেন আনসার থেকে সহজ বায়োলজি বইয়ের মধ্যে সুন্দর পয়েন্ট আকারে দেওয়া আছে যে শিল্পক্ষেত্রে দ্রব্য উৎপাদনে বা বিভিন্নভাবে শক্তি উৎপাদনে বিভিন্ন পয়েন্ট আকারে প্রশ্ন দেওয়া আছে। তো শোষণের গুরুত্ব যে পরীক্ষা আসে পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা। এখান থেকে খ নম্বরের প্রশ্ন আছে, শোষণের ক্ষেত্রে একটা খ নম্বরের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু দেখা দিচ্ছে এই যেটা যে পাউরুটির মধ্যে ফুলাইতে হচ্ছে অবাধ শোষণ, এই কি বলা হয়, রুটি তৈরির মধ্যে ইস্ট ব্যবহার করা হয় কেন, রুটিতে ইস্ট ব্যবহার করা হয় কেন, বা ইস্ট কিভাবে রুটি ফুলাইতে সাহায্য করে, এই টাইপের একটা প্রশ্ন খ নম্বরে বা শর্ট কোশ্চেনে দিতে পারে, খ নম্বরে দিতে পারে বা শর্ট কোশ্চেনে দিতে পারে যে রুটির মধ্যে ইস্ট ব্যবহার করা হয় কেন, বা রুটি কেন ফুলে, রুটি কিভাবে ফুলে, এই টাইপের। সো রুটি যে বানানোর আগে যখন কাই তৈরি করা হয় তখন সেখানে ইস্ট দেওয়া হয়, ইস্ট দিয়ে রাতের বেলা কাই তৈরি করে ভিতরে ইস্ট দিয়ে রাখে, সকালবেলা রুটি বানায়। এতে কি হয়, ওই ইস্টটার ভিতরে ইস্টের মধ্যে আমাদের অবাধ শোষণ হয়। ইস্টের মধ্যে অবাধ শোষণ হলে এই যে ইথাইল অ্যালকোহল তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উড়েই যখন তাপের মধ্যে দেয়, তাপের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যায়। যখন উড়ে যায় তখনই হচ্ছে যে ওই রুটিটা ফাঁপা হয়। ঠিক আছে, রুটি ওই যে কার্বন ডাইঅক্সাইড ভিতরে যখন বাতাস জমে থাকে, বাতাসটা বেরিয়ে যায়, তখন রুটিটা কি হয়, ফাঁপা হয়। বা হচ্ছে কেকের মধ্যে ব্যবহার করা হয়, কেক ফাঁপা হয়। কেক কিন্তু অনেক সফট, তো কেক সফট হওয়ার কারণে ইস্ট ব্যবহার করা হয়। যদি কেকের মধ্যে ইস্ট না দেওয়া হয় তাহলে কিন্তু ফাঁপা হবে না। সো কেক ফলাইতে অবাধ শোষণ কিভাবে ব্যবহার হয়, সো কেকের মধ্যে ইস্ট দিয়ে দেয়, ইস্টের মধ্যে অবাধ শোষণ হয়। সেই ক্ষেত্রে তুমি এই প্রশ্নের আনসার করতে গেলে অবশ্যই অবাধ শোষণের বিক্রিয়া দিবা। অবশ্যই অবাধ শোষণের বিক্রিয়া C6 H12 O6 এই যে অবাধ শোষণ হয়, ইথানল তৈরি হয় C2 H5 OH প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে শক্তি। সো এই বিক্রিয়াটা অবশ্যই দিবা, কারণ এখানে ইথানল তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, বাতাসে তাপের স্পর্শ দিলে এই ইথানল তো মত, তাহলে কি কেকের মধ্যে মত আছে, রুটির মধ্যে মত আছে, এরকম একটা মাথার মধ্যে প্রশ্ন খেলতে পারে আছে কিনা, আসলে নাই। কারণ হচ্ছে এই যে ইথানল যেটা তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, উভয় যখন আগুনের মধ্যে দেওয়া হয়, তাপ দেওয়া হয়, উভয় বাতাসের মধ্যে উড়ে চলে যায়। তার মানে কেকের মধ্যে আর মত থাকে না, কেকের মধ্যে আর কার্বন ডাইঅক্সাইড থাকে না, বা ফাঁপা হয়ে যায়, ফুলে যায়। সো এই জিনিসটা মাথায় রাখবে, একটু বলবা। ওকে ফাইন, অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড, চতুর্থ অধ্যায় কমপ্লিট করে ফেললাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। চারটা অধ্যায় শেষ। আসসালামু আলাইকুম। তোমরা যারা বায়োলজিতে দুর্বল, অল্প পরিশ্রম করে খুব সহজে বায়োলজিতে পাস করতে চাও, তোমাদের জন্য স্পেশাল একটা বই হচ্ছে সহজ বায়োলজি। বোর্ড প্রশ্ন যেভাবে ঘুরে আসুক 80 to 90% প্রশ্ন একেবারে হুবহু কমন আসবে এই সহজ বায়োলজি বইতে, এবং প্রতিটি প্রশ্নের সাজানো গোছানো সহজ সরল উত্তর দেওয়া হয়েছে এই বইটিতে, যা তোমাকে 90+ মার্কস কনফার্ম করতে যথেষ্ট সাহায্য করবে। একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে বইটি সংগ্রহ করতে ভিজিট করো রকমারি.com অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এখন আমরা শুরু করব হচ্ছে একাদশ অধ্যায়। একটা জিনিস মনে রাখো, একটু ভালো করে মাথায় রাখো, একাদশ অধ্যায় কিন্তু আমাদের শর্ট সিলেবাস করে দিচ্ছে শুধু উদ্ভিদ অংশটা। সো খুব একটা প্যারা নাই, আমরা হচ্ছে যে উদ্ভিদ অংশের মধ্যে চলে যাচ্ছি। সো প্রথমে হচ্ছে আমরা জানি যে প্রজনন কাকে বলে, এমনিতে একটা ক নাম্বার প্রশ্ন এমনিতে দিতে পারবা, খ নাম্বার প্রশ্ন দিতে পারবা, শর্ট কোশ্চেন দিতে পারে যে প্রজনন কাকে বলে। সহজ জিনিস, যে প্রক্রিয়া উদ্ভিদ তার বংশধর তৈরি করে, যে প্রক্রিয়া উদ্ভিদ বা বলতে পারে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বংশধর তৈরি করে তাকে প্রজনন বলা হয়। প্রজনন কয় প্রকার? প্রজননকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। যদি হলো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয় তাহলে সেটা হচ্ছে যৌন প্রজনন। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন হয় সেটা হলো যৌন প্রজনন, আর পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য যে কোনো উপায়ে যে প্রজনন সম্পন্ন হয় সেটা হচ্ছে অযৌন প্রজনন। সো এখানে বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই। এখন হচ্ছে আমরা ফুলের মধ্যে চলে যাব, ফুল কাকে বলে। ফুল কাকে বলে একটা ক নাম্বার প্রশ্ন হতে পারে। সো প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটকে ফুল বলা হয়, সঙ্গে আমরা এভাবে মুখস্থ করব। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটকে ফুল বলা হয়, ফুল কাকে বলে। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটকে ফুল বলা হয়, ফুল কাকে বলে। প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত বিটকে ফুল বলা হয়। বিভিন্ন ধরনের ফুল আছে, যেমন আদর্শ ফুল বা হলো সম্পূর্ণ ফুল। আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল কাকে বলে? ফুলের মধ্যে 5টা স্তবক আছে, আমরা জানি, পুষ্পাক্ষ, বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ফুলের মধ্যে এই 5টা স্তবকই যে ফুলের মধ্যে উপস্থিত আছে সেই ফুলটাকে কি বলা হয়? আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল বলা হয়। আরেকটা হলো কি অসম্পূর্ণ ফুল। যে ফুলের মধ্যে ফুলের যে 5টা স্তবক, এই 5টা স্তবকের মধ্যে কোনো একটা অনুপস্থিত আছে সেটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়, রাইট? এরপর আছে একলিঙ্গ ফুল, যে ফুলের মধ্যে শুধু পুংস্তবক অথবা শুধু স্ত্রীস্তবক আছে সেটা হলো একলিঙ্গ ফুল। এরপর আছে উভয়লিঙ্গ ফুল, যে ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় আছে সেটা হলো উভয়লিঙ্গ ফুল। এরপর হলো বৃন্তযুক্ত ফুল, যে ফুলের বোটা আছে সেটা হলো বৃন্তযুক্ত ফুল, যে ফুলের বোটা নাই সেটা হলো বৃন্তহীন ফুল, যেমন হাতিশু। সো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তোমার দিতে পারে, কোনো মানে শেষ নাই, কত রকমের কোশ্চেন যে দিতে পারে এটা কোনো হিসাব নাই। সো প্রশ্ন যেভাবে দেখ, আমার যদি পড়া থাকে, আমার যদি জানা থাকে, তাহলে আমি পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের ফুল, এখান থেকে যে এমসিকিউ দেখো সুন্দর করে এমসিকিউ জন্য বইটা দাগা দিছি, দাগানো বইটা মাস্ট বি ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এখান থেকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে ফুলের যে 5টা অংশ আছে, এই যে একটা বৃন্তহীন ফুল হাতিশু, এটা একটু মনে রাখবা। বিভিন্ন ধরনের যে ফুলের যে 5টা অংশ আছে, সো ফুলের যে 5টা অংশ আছে, তো ফুলের 5টা অংশ কি? একটা হলো পুষ্পাক্ষ, একটা হচ্ছে বৃতি, একটা হচ্ছে দল, পুংস্তবক এবং হচ্ছে স্ত্রীস্তবক। সো এই যে ফুলের পাঁচটা কি বলে, ফুলের হলো 5টা অংশ। এই 5টা অংশ যদি কোনো ফুলের মধ্যে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ফুল, কোনো একটা অসম্পূর্ণ থাকলে অসম্পূর্ণ ফুল, ঠিক আছে ফাইন। তো এই 5টা স্তবকের মধ্যে এই পুংস্তবক এবং স্ত্রীস্তবক যে আছে, এই স্তবক যেটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক।
স্তবক। তার মানে প্রজননের জন্য ফুল তো মূলত প্রজননে অংশগ্রহণ করে। প্রজননের জন্য ফুলের মধ্যে অবশ্যই পুংস্তবকের প্রয়োজন, অবশ্যই স্ত্রীস্তবকের প্রয়োজন। তাইলে ফুলের যে 5টা স্তবক আছে তার ভিতরে 2টা স্তবক হলো অত্যাবশ্যকীয় স্তবক, একটা হলো পুংস্তবক, একটা হলো স্ত্রীস্তবক। এই 2টা স্তবক কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। আর বাকি যে 3টা স্তবক আছে, এগুলো হলো সাহায্যকারী স্তবক। সাহায্যকারী স্তবক। এরা কাকে সাহায্য করবে? এই পুংস্তবক এবং স্ত্রীস্তবকে। সো এই যে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, তাইলে এই যে পুংস্তবক হলো ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, স্ত্রীস্তবক হলো ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। এখন আমাদের প্রশ্ন হলো এই পুংস্তবকের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন দিতে পারে, স্ত্রীস্তবকের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন দিতে পারে। যদি প্রশ্ন দিতে পারে, এখন কোনো বোর্ডের মধ্যে ওইভাবে প্রশ্ন দিল না, বাট আমরা এটা পড়বো, পরীক্ষার মধ্যে দিতে পারে। সো পুংস্তবকের বর্ণনা একটা গ নাম্বারের প্রশ্ন আমার পরীক্ষার মধ্যে দিতে পারে। সো পুংস্তবকের বর্ণনা যে গ নাম্বার দেয়, একেবারে সিম্পল ভাবে আমরা চিত্র দিয়ে তারপর হচ্ছে আমরা বর্ণনা দিব। এই যে একটা চিত্র আঁকা হয়ে গেল, এই হলো পুংস্তবকের বর্ণনা। এই যে পুংস্তবকের এটা, এই যে অংশটা হলো পরাগধানী, পরাগধানীর মধ্যে থাকলে পরাগরেণু। সো এখানে আমি ইন্ডিকেট করবো সহজ সিম্পল জিনিস চিত্র করবো। এটা হলো পুংদণ্ড বা হচ্ছে পরাগদণ্ড। এটা হলো পরাগধানী বা পরাগথলি। এই যে পরাগধানী এবং পরাগদণ্ড, এটা পরাগদণ্ড লিখি, এটা হলো একই পুংদণ্ড আর পরাগদণ্ড একই জিনিস। সো এটা হলো পরাগদণ্ড, এটা হলো পরাগধানী। এই পরাগদণ্ড এবং পরাগধানী যে সংযোগস্থলটাকে বলা হয় যোজনী। আচ্ছা, আর হলো কি এই পরাগধানীর মধ্যে কি আছে? পরাগরেণু আছে। সো একটা জায়গাতে দাগ দিয়ে, একটু দাগ দিয়ে লিখে দিলাম পরাগরেণু। ওকে ফাইন। এই যে চিত্র হচ্ছে পুংস্তবক। বেশ, আমার চিত্র কমপ্লিট। সো আমি যদি এভাবে পুংস্তবকের বর্ণনা আসে আর এরকম একটা চিত্র দিয়ে যদি আমি বর্ণনা দিই, তাহলে আমি 3 পাবো। প্রশ্নটা অনেক সুন্দর হবে, অমায়িক হবে, দেখতে ভালো লাগবে, স্যার খুশি হয়ে যাবে। সো আমাকে চেষ্টা করতে হবে স্যারের মনোরঞ্জন করা, ঠিক আছে? সো পুংস্তবকের বর্ণনা সবাই দিবে, কেউ চিত্র দিবে না, আমার স্টুডেন্টরা চিত্র দিবে। যারা সহজ বই পড়ে গেছে তারা চিত্র দিবে, ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। সো আমি এটা সিম্পল জিনিস যে আমি এভাবে বর্ণনা দিব যে পুংস্তবকের বা পুংকেশরের যে দণ্ডের মতো যে অংশ আছে এটাকে পরাগদণ্ড বা পুংদণ্ড বলা হয়। উপরে থলির মতো অংশটাকে পরাগধানী বা পরাগথলি বলা হয়। পরাগধানী এবং পরাগদণ্ডের সংযোগস্থলকে যোজনী বলা হয়। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। হ্যাঁ, পরাগরেণু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এই কথাটা অ্যাড করে দিলাম, পরাগরেণু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে আমি কি করব? এই কথা বলার পর আমি এটা প্রকারভেদ বর্ণনা করব। প্রকারভেদ এই যে পরাগদণ্ডগুলো যদি এক গুচ্ছে থাকে, পরাগদণ্ডগুলো একাধিক, যদি কোনো ফুলের মধ্যে একাধিক পুংস্তবক থাকে, তাহলে এই পুংস্তবকের পরাগদণ্ডগুলো কি গুচ্ছ আকারে আছে? মানে কিভাবে আছে? যদি গুচ্ছ আকারে থাকে, যদি এক গুচ্ছে থাকে তাহলে সেটাকে এক গুচ্ছ পুংস্তবক বলা হয়। এক গুচ্ছ পরাগদণ্ডের উপর ভিত্তি করে এক গুচ্ছ পুংস্তবক বলা হয়। এক গুচ্ছ পুংস্তবক বলা হয়। আর যদি দ্বিগুচ্ছ থাকে তাহলে হলো দ্বিগুচ্ছ পুংস্তবক বলা হয়। যদি বহুগুচ্ছ থাকে তাহলে হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয়। সো আমাকে একটু উদাহরণ মনে রাখতে হবে। এক গুচ্ছ পুংস্তবকের উদাহরণ হলো জবা, দ্বিগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হলো মটর, বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে আমার হচ্ছে শিমুল। এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এবং এই যে পরাগধানীর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছে পরাগধানী। এই যে তাহলে পরাগদণ্ডের উপর ভিত্তি করে তিন ভাগে, এক গুচ্ছ থাকলে এক গুচ্ছ, দ্বিগুচ্ছ থাকলে দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ থাকলে বহুগুচ্ছ। আর পরাগধানী, এই যে পরাগধানী, এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো যুক্তধানী, একটা হচ্ছে যুক্তধানী পুংস্তবক। আর একটা হচ্ছে যদি আলাদা থাকে তাহলে দলের সাথে যুক্ত থাকে তখন সেটাকে লগ্ন পুংস্তবক বলা হয়। পুংস্তবক, যুক্তধানী পুংস্তবক। সো আমার পরীক্ষার মধ্যে যদি পুংস্তবকের বর্ণনা আসে, আমার বর্ণনা এখানে কমপ্লিট। আমি প্রথমে বলবো যে নিচে পুংস্তবকের বর্ণনা দেওয়া হলো, তারপর বর্ণনা শুরু চিত্র আগে ইন্ডিকেট করে তারপর বর্ণনা দিব। যে পুংস্তবকের দণ্ডের মতো অংশটাকে পরাগদণ্ড বা পুংদণ্ড, উপরে থলির মতো অংশটাকে পরাগরেণু, পরাগধানী বা পরাগথলি বলা হয়। পরাগদণ্ড এবং পরাগধানীর সংযোগস্থলকে যোজনী বলা হয়। পরাগধানীর মধ্যে পরাগরেণু অবস্থান করে, পরাগরেণু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তো পরাগদণ্ডের উপর ভিত্তি করে পুংস্তবককে 3 ভাগে ভাগ করা হয়। পরাগদণ্ডগুলো এক গুচ্ছ থাকলে এক গুচ্ছ পুংস্তবক, দ্বিগুচ্ছ থাকলে দ্বিগুচ্ছ পুংস্তবক, বহুগুচ্ছ থাকলে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয়। উদাহরণটা দিয়ে দিলাম। আর যদি পরাগধানীর উপর ভিত্তি করে পুংস্তবককে 2 ভাগে ভাগ করা হয়, পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকলে যুক্তধানী, আর যদি দলের সাথে যুক্ত অবস্থায় না থাকে, আলাদা থাকে, সেক্ষেত্রে দলের সাথে যুক্ত থাকে তখন সেটাকে দললগ্ন পুংস্তবক বলা হয়। ব্যাস, এই যে এইভাবে আমি গ নাম্বারের জন্য উত্তরটা দিয়ে দিব। সো এই যে পুংস্তবকের বর্ণনাটা সেম আমি যেভাবে বললাম এখান থেকে শুরু করে এরকম সেম জিনিস আছে। একবার ইনপুট বুঝবা আমি যা বলছি তাই আছে, ব্যতিক্রম নাই। এখানে একটু কঠিন করে আছে, আমি সহজ করে বলছি। আর হচ্ছে ফুলের ছবিটা আঁকা শিখবো। এই যে ফুলের যে ছবি, একটা আদর্শ ফুলের চিত্র আঁকতে দিতে পারে। যেমন ধরো প্রশ্নের মধ্যে তোমার এইগুলো বলে দিছে, প্রশ্নের মধ্যে এই অঙ্গগুলো বলে দিছে, পুষ্পাক্ষ, বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এখন বলে দিলে এগুলোকে ব্যবহার করে একটা ফুল আঁকো, একটা ফুল আঁকো। সো একেবারে সিম্পল জিনিস। প্রথমে হলো যে ডাট দিয়ে হচ্ছে এই যে পরে ফুল দিয়ে দিব। সো এই যে বৃত্তি দিয়ে পুষ্পাক্ষ, এই যে বৃত্তিগুলো দিব, হ্যাঁ, তারপর হচ্ছে ফুল দিয়ে দিব। সো এটা আমি কালারফুল করে রাখতেছি, তোমরা কালারফুল করে রাখবা না, তোমরা হলে পেন্সিল দিয়ে আঁকবা। সো এই যে সিম্পল করে দিছি না, ওটা আমার কোনো কিছু করার দরকার নেই, যে হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করবো? আমি হলো যে পুংস্তবক, স্ত্রীস্তবক যে ক্লাসে এগুলো দিব। এখন হচ্ছে জাস্ট আমি হলো পুংস্তবক, স্ত্রীস্তবক দিয়ে দিব। যেমন ধরো এই যে স্ত্রীস্তবক দিয়ে দিলাম, এই যে গর্ভমুণ্ড, এখানে গর্ভাশয় দিয়ে দিলাম, এখানে যে পুংস্তবক দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার চিত্র কমপ্লিট। সো আমি জাস্ট এখানে ইন্ডিকেট করবো যে হলো পুষ্পাক্ষ, এটা হলো বৃত্তি, এটা হলো দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। ব্যাস, 3 পাবো। এগুলো এতটুকু সিম্পল ভাবে চিত্র দিলে হবে, 3 পাওয়ার জন্য যথেষ্ট, তো প্যারা নাই। জাস্ট এখানে তোমাকে এনশিওর করা পুষ্পাক্ষ, বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক 5টা অঙ্গ দেখালেই ফুল হয়ে গেল। কেউ যারা ভালো চিত্র রাখতে পারে এরকম সুন্দর করে চিত্র রাখতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এগুলো পুংস্তবকের বর্ণনা। এখন আসলে হচ্ছে যে স্ত্রীস্তবকের বর্ণনা, যেটা স্ত্রীস্তবকের বর্ণনা। সো স্ত্রীস্তবকের বর্ণনাও খুব একটা ঝামেলা কিছু নাই, সিম্পল জিনিস। আমরা স্ত্রীস্তবকের চিত্র আঁকবো। এই যে চিত্র আঁকলাম। সো আমরা এখানে ইন্ডিকেট করি গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এখানে এটা হলো গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। সো গর্ভাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক থাকে। এই জিনিসটা আমরা আলাদা দিয়ে দিব, এটা হলো ডিম্বক। এই যে চিত্র হচ্ছে স্ত্রীস্তবক, চিত্র হচ্ছে কি স্ত্রীস্তবক। ওকে ফাইন। এই যে আমরা চিত্র দিয়ে বর্ণনা দিব যে স্ত্রীস্তবকের উপরের যে মাথা আছে এটাকে গর্ভমুণ্ড বলা হয়, মাঝখানে দণ্ডের মতো অংশটাকে গর্ভদণ্ড বলা হয়, ভিতরে নিচের দিকে গর্ভাশয় থাকে, এটা ফুলের কেন্দ্রে অবস্থান করে। হ্যাঁ, গর্ভাশয়ের মধ্যে ডিম্বক তৈরি হয়, ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, যেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। সো এটার প্রকারভেদ আছে যে এই স্ত্রীস্তবকগুলো যদি গুচ্ছ আকারে থাকে না আলাদা আলাদা ভাবে থাকে। সো সেটা যদি আমরা একটু দেখি, এই যে
যদি গর্ভপত্রগুলো মানে এই স্ত্রীস্তবকগুলো একাধিক থাকে সবগুলো যদি যুক্ত থাকে তখন সেটাকে যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়, আর যদি আলাদা আলাদা থাকে তখন সেটাকে বিযুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। সো এই যে ধরো একটা ফুলের মধ্যে গর্ভপত্র অনেকগুলো আছে, এটা একটা গর্ভপত্র, এরকম একটা দুইটা তিনটা এরকম অসংখ্য অনেকগুলো থাকতে পারে। তো সবগুলো যুক্ত অবস্থায় আছে, যদি যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে যুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়, আর যদি আলাদা আলাদা থাকে তখন সেটাকে বিযুক্ত গর্ভপত্রী স্ত্রীস্তবক বলা হয়। ব্যাস এই যে হয়ে গেল স্ত্রীস্তবকের বর্ণনা, কাহিনী শেষ। এখানে একটা ঘ নম্বরের প্রশ্ন আছে, ভেরি নোট করো, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে ঘ নম্বরের জন্য, নোটেড কোশ্চেনটা অবশ্যই কি করতে হবে, নোট করতে হবে। ঘ নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট কমন। সেটা হলো প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হলো যে এই পুংস্তবক তোমার চিত্রের মধ্যে পুংস্তবক একটা ফুলের চিত্র দিয়ে দিল, একটা ফুলের চিত্র দিয়ে দিল উদ্দীপকের মধ্যে, ফুলের চিত্র দিয়ে দিল, এটা দিল এ, এটা দিল বি, মানে পুংস্তবক এই স্ত্রীস্তবক হলো এ আর পুংস্তবক হচ্ছে বি। আমি বলবো যে এ ও বি এর তাৎপর্য বিশ্লেষণ করো, বা হচ্ছে নিষেকের ক্ষেত্রে এ ও বি এর ভূমিকা কি, নিষেকের ক্ষেত্রে এ ও বি এর ভূমিকা কি। তো অনেকটা প্রশ্ন হলো এরকম যে সন্তান উৎপাদনে ছেলে মানুষ এবং মেয়ে মানুষের ভূমিকা কি, এরকম প্রশ্ন। সো দুইটার ভূমিকা আছে, এটা হলো পুংস্তবক, এটা হলো পরাগধানী। আমি কথাগুলো বলবো, পুংস্তবকের পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণুর মধ্যে পুংজনন কোষ তৈরি হয়। আবার হচ্ছে এটা হলো স্ত্রীস্তবক গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, আর পরাগধানীর মধ্যে পুংস্তবক তৈরি কি বলে পুংজনন কোষ বা শুক্রাণু তৈরি হয়। এই দুটো পরবর্তীতে নিষিক্ত হয়, নিষিক্ত হয়ে জায়গোট গঠনের মাধ্যমে বীজ তৈরি হয়, এই বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। অর্থাৎ নতুন উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে এই দুটার ভূমিকা মুখ্য বা এই অপরিসীম, ঠিক আছে। এই টাইপের জাস্ট তোমাদের হচ্ছে যে 20টা সিকিউ প্রশ্ন দিছি, 20টা সিকিউ যে সাজেশন দিছি, এই অধ্যায় থেকে একাদশ অধ্যায় থেকে 3টা প্রশ্ন দিছি, ওই 3টা প্রশ্ন একটু ঘন ঘন প্রশ্নগুলো দেখবা, তার ভিতরে থেকে একটা প্রশ্ন আছে একটু দয়া করে একবার রিডিং করে যাবা, কারণ এটাতে আমি আর সময় নষ্ট করতে পারবো না। আচ্ছা এই যে স্ত্রীস্তবকের বর্ণনা আমি এখানে দিয়ে দিচ্ছি, সো এখানে স্ত্রীস্তবকের বর্ণনা নতুন করে দেওয়ার কিছু নাই। এখন যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ধরো এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে, সেটা হচ্ছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, তোমার একাদশ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। সো পুংগ্যামেটোফাইটের উৎপত্তির জন্য অবশ্যই চিত্র রাখতে হবে। সো আমি চিত্রটা একটু শর্টকাট করে দিই সবসময়। পুংগ্যামেটোফাইটের উৎপত্তি এই যেরকম করে কাটা একটা পরাগরেণু দিয়ে দিলাম, ব্যাস এতটুকু এনাফ। এখানে আমি লিখলাম হলো পরাগরেণু। এখানে একটা জিনিস মনে করো, পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, পুংগ্যামেটোফাইটের বিকাশ, এটা কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে। এই প্রশ্ন আসলে অবশ্যই চিত্র রাখতে হবে। এই যে পরাগরেণু চিত্র রাখছে, পরাগরেণু চিত্র রাখছে, সো পরাগরেণু লিখে দিলাম। এখন হচ্ছে আমি কি করব, এই যে গোল দিয়ে আমি জাস্ট এখানে একটা চিত্র রাখবো। এই যে চিত্রটা দেখো কতটা সহজ ভাবে, কতটা সিম্পল ভাবে আমি চিত্র রাখি, এই যে আমার মতো করে কম সময়ের মধ্যে চিত্র রাখবো। চিত্র কমপ্লিট, একটা চিত্র রাখলাম, এখানে আরেকটা চিত্র রাখবো, সো এই যে আরেকটা চিত্র রাখলাম, এই যে চিত্র, এই যে চিত্র শেষ। এই যে এখানে পরাগনালী যেটা দিব, এখানে দুটো এখানে একটা ছোট নিউক্লিয়াস দিব, এখানে একটা বড় নিউক্লিয়াস দিব। সো উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার চিত্র। এতটুকু চিত্র সিম্পল চিত্র দিলে হবে, এতটুকু সিম্পল চিত্র দিতে পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। সো এখানে আমরা ইন্ডিকেট করব, এটা হলো বহিতক, বাইরের ত্বক, বহিতক বাইরে বলা এক্সাইন, ইংরেজিতে বলা এক্সাইন। এটা হলো অন্ততক, এটা হচ্ছে কি অন্ততক, এটা হচ্ছে ইনটাইন, ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। এটা হলো জনন কাজ অংশগ্রহণ করে, হলো জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। আর এটা নালী তৈরি করে, এটাকে অপেক্ষাকৃত বড়, যেটা নালী তৈরি করে হচ্ছে নালী নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস এবং নালী নিউক্লিয়াস। এই যেটা হলো এই যে দিক দিয়ে পরাগনালীটা কি বলে পরাগনালী তৈরি হয়, সো এটা হলো পরাগনালী, এটা হচ্ছে পরাগনালী। এই পথ দিয়ে হচ্ছে যায় পরাগনালীটা যায় আগে, তারপরে হচ্ছে এই যে এই পথ দিয়ে এই যে জনন নিউক্লিয়াসটা যায়, যাওয়ার সময় জনন নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজন হয়, একটা থেকে দুইটা পুংগ্যামেটের সৃষ্টি হয়। সো এটা হলো পুংগ্যামেট। সো এই হলো আমার চিত্র কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে লিখবো হচ্ছে পুংগ্যামেটোফাইট বা পুংগ্যামেটোফাইটের বিকাশ। সো এই যেভাবে একটা চিত্র লিখলে হবে। আমার এই চিত্রটা যদি পরীক্ষার মধ্যে থাকে, এরকম পুংগ্যামেটোফাইটের বিকাশ আসছে, এরকম একটা চিত্র দিয়ে দিছি, এখানে মানে মার্কস কাটার কোনো সুযোগ নাই। 3 এর মধ্যে 3 না, 3 এর মধ্যে 4 পেতে পারে, 3 এর মধ্যে 4 কেন পায়, 3 নাম্বার খুব ভালো, সেখানে 3 দেয়, 4 এর মধ্যে ঘ নম্বরে 4 এর মধ্যে 3 দেওয়ার কথা, 4 দিয়ে দেয়, এটা বলে 3 এর মধ্যে 4 পাও। সো এই চিত্র আঁকা শেষ, তার মানে এটা বর্ণনা আমি এমনি পাবো, এরকম চিত্র থাকবে, বর্ণনা কি লিখছে এটা দেখবা। সো বর্ণনাটা তো কিভাবে লিখবা আমি একটু বলে দেই, যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি বা পুংগ্যামেটোফাইটের বিকাশ নিচে বর্ণনা করা হলো, তারপর আমি চিত্র আগে নিয়ে করব, তারপর বলবো যে পরাগরেণু হলো পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, পরাগরেণু হচ্ছে পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, পরাগরেণুর মধ্যে মূলত একটা নিউক্লিয়াস থাকে, পরাগরেণুর মধ্যে প্রথমে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা প্রথমে একটা নিউক্লিয়াস থাকে, পরাগরেণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। পরে হচ্ছে যে এই নিউক্লিয়াসটার মধ্যে পরাগরেণু যখন আস্তে আস্তে বড় হয়, এই নিউক্লিয়াসের মধ্যে একটা বিভাজন ঘটে, অসম বিভাজন ঘটে, যার ফলে দুটো নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একটা অপেক্ষাকৃত ছোট, একটা হলো বড়। সো আচ্ছা বর্ণনাটা আমি আবার দিই। বর্ণনা শুরু হলো যে পরাগরেণু এটা হলো পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ, এটা দুইটা ত্বক বিশিষ্ট হয়, বাইরের ত্বকটা হলো বহিত্বক, ভিতরের ত্বকটা হচ্ছে অন্তত্বক। এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। এই নিউক্লিয়াসের মধ্যে অসম বিভাজন ঘটলে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একটু অপেক্ষাকৃত ছোট, এটা জনন কাজে অংশগ্রহণ করে, এটাকে জনন নিউক্লিয়াস বলা হয়। আর অপেক্ষাকৃত বড় যে নিউক্লিয়াস আছে, এটা নালী তৈরি করে, এটাকে নালী নিউক্লিয়াস বলা হয়। তো পরাগায়ন সম্পন্ন হলে পরাগরেণু গর্ভমুণ্ডে আপতিত হয়, এই অবস্থাতে এটা গর্ভমুণ্ডে আপতিত হয়। গর্ভমুণ্ডে আপতিত হলে এই যে নালী নিউক্লিয়াসের মাধ্যমে পরাগনালী তৈরি হতে থাকে, পরাগনালী তৈরি হয় এবং এই পথে জনন নিউক্লিয়াস অতিক্রম করে, এবং জনন নিউক্লিয়াস মাঝামাঝি বরাবর আসে, জনন নিউক্লিয়াসের মধ্যে বিভাজন ঘটার মাধ্যমে একটা জনন নিউক্লিয়াস থেকে দুইটা পুংগ্যামেটের সৃষ্টি হয়। ব্যাস এভাবেই পুংগ্যামেটোফাইটের বিকাশ সম্পন্ন হয়। এই কথাটা বলুন, জাস্ট পরাগরেণু আছে, পরাগরেণু হলো বহিতক আছে, ভিতরে একটা নিউক্লিয়াস আছে, মাইটোসিস অসম বিভাজন হয়, দুটো হয়েছে, ছোটটা জনন নিউক্লিয়াস, বড়টা নালী নিউক্লিয়াস। সো এটা জনন কাজে অংশগ্রহণ করে নালী তৈরি করে, এই অবস্থায় পরাগায়ন হলে নালী নিউক্লিয়াস নালী তৈরি করবে, আর হচ্ছে এই পথ দ্বারা জনন নিউক্লিয়াস অতিক্রম করবে, এবং মাঝামাঝি যখন যাবে তখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা জনন নিউক্লিয়াস থেকে দুটো পুংগ্যামেটের সৃষ্টি হবে। ব্যাস এই হচ্ছে আমার পুংগ্যামেটোফাইটের বিকাশ। ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হলো স্ত্রীগ্যামেটোফাইটের উৎপত্তি, যেটা এটা করবো। সো এটাও ভেরি ইম্পর্টেন্ট ফর গঘ, যে কোনো একটা মধ্যে দিতে পারে, গত দিতে পারে। সো স্ত্রীগ্যামেটোফাইটের বিকাশ যেটা, এটা এই যে আমরা যে গর্ভ, আমরা যে হচ্ছে এই যে স্ত্রীস্তবক করছি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে এই জায়গার মধ্যে ঘটনাটা ঘটতেছে, ডিম্বকের এই জায়গার মধ্যে। সো গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, তো ডিম্বকের মধ্যে কোনো একটা মাতৃকোষ, কি কোষ, ডিম্বকের মধ্যে এটাকে বলা হয় যে একটা জনন মাতৃকোষ, 2n বিশিষ্ট, এটাকে কি বলা হয়, জনন মাতৃকোষ। এটাকে আমরা একটু এভাবে লিখি, জনন, এই যে জনন মাতৃকোষ, 2n। এটার মধ্যে কি বিভাজন হয়, মিওসিস বিভাজন ঘটে, মিওসিস বিভাজন ঘটলে একটা কোষ থেকে 3টা কোষের 4টা কোষের সৃষ্টি হয়। তো 4টা কোষের যে সৃষ্টি হয়, তার মধ্যে 3টা হলো মরে যায়, মৃতপ্রায়, 3টা মরে যায়, একটা সজীব কোষ থাকে, একটা সজীব থাকে। সো এই সজীব কোষটার মধ্যে
মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজন ঘটলে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, দুইটা দুই মেরুতে চলে যায় এবং পরপর আবার এর মধ্যে মাইটোসিস বিভাজন ঘটে। এখন মাইটোসিস না মাইটোটিক তোমার ইচ্ছা মতো একটা বলতে পারো, মাইটোটিক বললে হবে, মাইটোসিস বললে হবে, কোনো সমস্যা নেই, যদি দুইটার পার্থক্য আছে, বাট এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে দুইটা কোষের সৃষ্টি হবে মাইটোসিসের মাধ্যমে, এখানে দুইটা কোষ হবে, আবার মাইটোসিস হবে, আবার মাইটোসিস হবে, আবার যদি মাইটোসিস হয় তাহলে কি হবে, তাহলে এখানে চারটা হয়ে যাবে, এখানে চারটা হয়ে যাবে, দুই মেরুতে এই মেরুতে চারটা হয়ে যাবে, মোট চারটা আটটা কোষের সৃষ্টি হবে। এবং সর্বশেষ হচ্ছে যেটা হবে, এই যে আমি এখানে এটা ভালো করে দেখাই, তাহলে এখানে চারটা কোষ, এখানে চারটা কোষ, এখান থেকে একটা কোষ মাঝখানে চলে আসবে, এখান থেকে একটা কোষ মাঝখানে চলে যাবে, তাহলে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে। তো এখানে হলো তিনটা কোষ থাকবে, এই তিনটা কোষকে বলা হলো প্রতিপাদ কোষ, আর এখানে হলো এই যে মাঝখানে একটা বড় কোষ হবে, এটা হলো ডিম্বাণু, দুই পাশে দুইটা সহকারী কোষ থাকবে, দুই পাশে দুইটা সহকারী কোষ থাকবে। সো এই হচ্ছে আমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বিকাশ হয়ে গেল। তো এখানে কি হলো মাইটোসিস, মাইটোসিস, এখানে হলো মাইটোসিস, এখানে হলো মাইটোসিস, এই যেখানে একবার হচ্ছে মাইটোসিস, তার মানে টোটাল তিনবার মাইটোসিস করছে, তিনবার মাইটোসিস করছে। এখানে ইন্ডিকেট করতে হবে, এটা হলো প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা হলো ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এই পাশে হলো সহকারী কোষ, সহকারী কোষ, সহকারী কোষ। আচ্ছা, এই যে দুইটা সহকারী কোষ আছে, দুইটা সহকারী কোষ আছে এবং একটা ডিম্বাণু, তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে গর্ভযন্ত্র। এই তিনটাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র বলা হয়। সো এই যে আমি এখন চিত্র লিখবো, চিত্র হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের, স্ত্রী গ্যামেটো বা গ্যামেটো দুইভাবে বলা যায়, গ্যামেটোফাইটের বিকাশ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। এই যে আলহামদুলিল্লাহ, এরকম একটা চিত্র যদি থাকে বর্ণনা কি লিখছো কিছু বলবে না, এরকম একটা চিত্র যদি থাকে বর্ণনা কি লিখছো কিছু বলবে না। সো এখন আসো বর্ণনা, যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা বিকাশ নিচে বর্ণনা করা হলো। এই সময় ডিম্বকের, গর্ভাশয়ের ভিতরে ডিম্বকের, দেখো এখানে আরেকটা জিনিস একটু বুঝাই, এটা হলো গর্ভ, এটা হলো স্ত্রীস্তবক, এটা হলো গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে। সো ডিম্বকের এই দিকের কোষ, তার মানে এখানে ডিম্বক রন্ধ্র থাকে, নিচের দিকে কি থাকে, ডিম্বক রন্ধ্র থাকে। সো ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এই যে এইদিকে ডিম্বক রন্ধ্র থাকে, এইদিকে ডিম্বক রন্ধ্র থাকে, তো ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, ঠিক আছে। এবং এই যে তিনটা কোষ এই পাশে থাকবে, এই পাশে থাকবে। সো ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে তিনটা কোষ, এটাকে গর্ভযন্ত্র বলা হয়। এখানে ডিম্বাণু তৈরি হবে, তার বিপরীত দিকে যেটা সেটা প্রতিপাদ কোষ। তাহলে আমি বলবো গর্ভযন্ত্র কাকে বলে, পরীক্ষা মধ্যে আসবে গর্ভযন্ত্র কাকে বলে, ডিম্বক রন্ধ্র, এই কথা আমাকে উল্লেখ করতে হবে। ডিম্বক রন্ধ্রের কাছে যে তিনটা কোষ থাকে, মাঝখানে একটা ডিম্বাণু, দুই পাশে সহকারী কোষ, এই তিনটাকে একসাথে গর্ভযন্ত্র বলা হয়। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যে তিনটা কোষ থাকে তাদেরকে প্রতিপাদ কোষ বলা হয়, তাদেরকে কি বলা হয়, প্রতিপাদ কোষ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা বলবো যে গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি জনন মাতৃ কোষ, এখান থেকে মিয়োসিস বিভাজনে চারটা কোষের সৃষ্টি হয়, উপরে তিনটা মরে যায়, নিচে একটা সজীব থাকে। এই সজীব কোষের মধ্যে পর্যায়ে মাইটোসিস বিভাজন হয়, দুইটা নিউক্লিয়াস তৈরি করে দুই মেরুতে চলে যায় এবং পরপর দুইবার মাইটোসিস হলে দুই মেরুতে চারটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। চারটা নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াস কেন্দ্রে চলে আসে, সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। এরপর হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে, মাঝখানে ক্ষেত্রে বড় এটা ডিম্বাণু, দুই পাশে দুটো সহকারী কোষ, এই তিনটা কোষ একসাথে গর্ভযন্ত্র বলা হয়। গর্ভযন্ত্রের বিপরীত দিকে যে তিনটা কোষ থাকে তাদেরকে প্রতিপাদ কোষ বলা হয়। ব্যাস, এইভাবেই স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ সম্পন্ন হয়, বা এটি হলো স্ত্রী গ্যামেটোফাইট। ঠিক আছে, স্ত্রী গ্যামেটোফাইট মূলত কি, এই যে প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী সবগুলো মিলে একত্রে এটাকে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। কথা কি বুঝতে পারছি? জাস্ট চিত্রটা যদি থাকে বর্ণনা দেখবে না, তো চিত্রটা সুন্দরভাবে দিয়ে আমরা বর্ণনা দিয়ে দিব আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে আমরা নিষেধ করবো মোটামুটি এই অধ্যায় 11 সর্বশেষ টপিক যেটা, সেটা হলো নিষেধ। জিনিসটা আমরা সামান্য পরিমাণে হালকা ভাবে বুঝাই দিব। সো এখানে হচ্ছে আমার প্রতিপাদ কোষ আছে, এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এখানে ডিম্বাণু আছে, দুই পাশে দুই সহকারী কোষ আছে। সো এখানে যেটা হয়, সো এই যে এখানে হলো এই যে পরাগনালী আসতে থাকে, আসার পরে হচ্ছে এখানে তো দুইটা পুংগ্যামেট থাকে। এটা আমার উদ্দীপকটা খুব ভালো করে মনে রাখতে হবে, কোন অংশটা কি হয়। হ্যাঁ, এটা পরীক্ষার মধ্যে আসে, এমসিকিউর মধ্যে আসে, এমসিকিউ সলভের মধ্যে তোমরা দেখছো। সো এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে নিষেক গঠন করে, যুক্ত হয়, আর একটা পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। সো সেকেন্ডারি নিউক্লিয়াসের আগে থেকে দুইটা নিউক্লিয়াস ছিল, আর একটা নিউক্লিয়াস গেল, টোটাল তিনটা নিউক্লিয়াস হলো, তার মানে থ্রিয়ান বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ তৈরি করে, ট্রিপ্লয়েড কোষ তৈরি করে থ্রিয়ান বিশিষ্ট। এখান থেকে কি তৈরি হয়, শস্য তৈরি হয়, এখান থেকে কি হয়, শস্য তৈরি হয়। আর এখানে যে একটা পুংগ্যামেট যে ডিম্বাণুর সাথে জাইগোট গঠন করে, এর সাথে কি গঠন করে, জাইগোট গঠন করে, এখান থেকে ভ্রূণ তৈরি হয়, টোটাল যে ডিম্বক আছে বীজে পরিণত হয়ে যায়, সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। সো এই যে ভ্রূণ থাকে, ভ্রূণ থেকে পরবর্তীতে কি হবে, বীজ তৈরি হবে। এখন কথা হচ্ছে যে টোটাল এই পুরো অংশটাই, পুরো ডিম্বকটা বীজ তৈরি হয়ে যাবে। ভ্রূণটা হলো মূলত জীবন, এখান থেকে গাছ বেরোবে। সো এই শস্য কোষটা কি, শস্য কোষটা হলো এই যে ভ্রূণটা যে তৈরি হলো, ভ্রূণের কি খাদ্য খাওয়া দরকার আছে না, তো খাদ্যটা কই থেকে পাবে, বীজটা তো বেঁচে থাকতে হবে। তো এই যে এখানে যে ভ্রূণটা তৈরি হয়, জাস্ট এটাকে আমি চিন্তা করি, এখানে শস্য তৈরি হলো, ওকে ফাইন, এখানে শস্য তৈরি হলো, পুরো শস্য হয়ে যায়। আর এখানে এই যেখানে একটা জায়গায় চুপচাপ ভ্রূণটা তৈরি হয়, বসে থাকে, এই জায়গাটা ভ্রূণ তৈরি হয়, এই জায়গাটা হলো ভ্রূণ তৈরি, এটা হলো ভ্রূণ। আর এই পুরো অংশটা হলো শস্য তৈরি হলো। তো এই ভ্রূণটা বেঁচে থাকার জন্য অনেক খাদ্য প্রয়োজন হয়। ভ্রূণটা একটা বীজ তো অনেকদিন যাবত থাকে, গাছ থেকে ফলের মধ্যে থাকে, ফল থেকে অনেকদিন যাবত থাকে, এরপর আস্তে আস্তে সেটা গাছ বেরোয়। সেতদিন পর্যন্ত ভ্রূণটা বেঁচে থাকবে কিভাবে, এই যে শস্য কোষ আছে, শস্য কোষের কাছ থেকে সে উপাদান, পানি, প্রয়োজনীয় খনিজ উপাদান যা আছে সবকিছু শোষণ করে আস্তে আস্তে ভ্রূণটা বেঁচে থাকবে। এই জন্য যত সময় যাবে বীজটা আস্তে আস্তে শস্য কমে থাকবে, শস্য আস্তে আস্তে কমতে থাকবে। এই শস্য যতদিন আছে ততদিন বীজটা বেঁচে থাকবে, শস্য একসময় নিঃশেষ হয়ে যাবে, বীজটা মরে যাবে। সো এর মধ্যে যদি মাটিতে রোপণ করা হয় তাহলে এখান থেকে গাছ হবে। কথা কি বুঝছো? ভ্রূণটাকে ধরে রাখে, বাঁচিয়ে রাখে হলে শস্যের উপর, শস্যকে খেয়ে ভ্রূণটা বেঁচে থাকে, সেই হলো শস্য। হ্যাঁ, এই জন্য হলো একটা বীজ অনেকদিন পর্যন্ত টাকা থাকে, ভালো থাকে, কিন্তু তবে বীজটা আস্তে আস্তে ছোট হয়ে থাকে। হ্যাঁ, মানে ঠ্যাপসা থাকে, একটা যেমন আমি আটি ভালো খেয়াল করলাম। যাই হোক, এটা বিস্তারিত ব্যাখ্যা বেসিক ক্লাসগুলো আমাদেরকে বলা হয়। সো এই হলো মোটামুটি একাদশ অধ্যায়। সো একাদশ অধ্যায় থেকে যদি আমরা একটু রিভাইজ করে কি বললাম, একাদশ অধ্যায় থেকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বা, সবচেয়ে যে ফুল তুলে পড়বা কখন আমাদের জন্য, এই যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে এই যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি অথবা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই আজকে পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন ফাঁস করে দিয়ে গেলাম, তোমার ফাইনাল পরীক্ষার মধ্যে এটা স্ক্রিন রেকর্ড করে রাখবে ইনশাআল্লাহ। হয় এটা আসবে অথবা এটা আসবে, হয় পুংগ্যামেটোফাইটের বিকাশ আসবে অথবা স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ আসবে। আর একটা প্রশ্ন ফাঁস করে দিব, সেটা হলো এই যে নিষেকের ক্ষেত্রে এই যে প্রশ্ন ফাঁস করে দিব, সেটা হলো এই যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুটার তাৎপর্যটা কি, নিষেকেরা কিভাবে ভূমিকা পালন করে, এইটা যে প্রশ্ন আছে এটা পরীক্ষার মধ্যে আসবে। সো এখন তাইলে হচ্ছে যে আমরা নতুন অধ্যায় শুরু করতেছি। এখন আমরা বলবো হচ্ছে অধ্যায় 12।
সো এখন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে দ্বাদশ অধ্যায় কিন্তু অনেক বড়, জীবের বংশগত ও জৈব অভিব্যক্তি অধ্যায়টা অনেক বড় আছে, অনেকগুলো টপিক আছে, সো এটা করতে আমাদের একটু সময় লাগবে। প্রথম যে প্রশ্ন আমরা করবো সেটা হলো ডিএনএ রাসায়নিক গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গ নাম্বার কোশ্চেন। গ নাম্বারের জন্য ডিএনএ রাসায়নিক গঠন এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা সর্বপ্রথমে যে কাজটা করবো ডিএনএ চিত্র আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? সো পরীক্ষার মধ্যে যদি ডিএনএ রাসায়নিক গঠন আসে তাহলে খুব ইজিলি আমরা হচ্ছে ডিএনএ চিত্র আঁকবো, যে 1 2 3 4 5 6 ছটা দাগ দিয়ে দিব, ডিএনএ চিত্র হয়ে যাবে। সো এই যে ছটা দাগ দিলাম, তারপর হচ্ছে কি এই পাশে আমি ছটা দাগ দিব একটু উপরের দিকে, 1 2 3 4 5 6 হয়ে গেছে। এই যেখানে যেরকম করে বক্স দিব, এই যেরকম করে বক্স দিব, এই যেরকম এরকম করে বক্স দিব, ওকে ফাইন। এই যে বক্সগুলো দিয়ে নিলাম, এগুলো হচ্ছে ডিএনএ যে 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে এগুলা। সো এই যে বক্সগুলো দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন এই বক্সগুলো হচ্ছে নিচের দিকে হবে, এগুলো একটু নিচের দিকে হবে। সো এগুলো উপরের দিকে আসবে, নিচের দিকে, এটা একটু মাথায় রাখবা। সো আমার ডিএনএ রাসায়নিক গঠন প্রায় কমপ্লিট। এই যে সো এগুলো হচ্ছে কি 5 কার্বনযুক্ত শর্করা, এগুলোকে এস দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, এগুলোকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো ডিএনএর মধ্যে কি থাকে? 5 কার্বনযুক্ত শর্করার সাথে অজৈব ফসফেট থাকে। এই যে অজৈব ফসফেটগুলো হচ্ছে, এই যে অজৈব ফসফেট পি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো হচ্ছে এই যেরকম এদের সাথে যুক্ত থাকে। সো এই যে পি, এগুলো একটু এরকম করে একটু বাগায় দেয় আর কি, এই ইয়াটা, এটা কোনো সমস্যা না, সোজা দাগ দিলে হবে। সো এই গেল, এই মোটামুটি এই হলো ডিএনএ রাসায়নিক গঠনের অর্ধেকটা শেষ। এখন হচ্ছে আমাদের ডিএনএর মধ্যে 5 কার্বনযুক্ত শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন ঘটিত বেসের ভিতরে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এজিসিটি। সো আমি যেটা করব এই যে এজিসিটি এজি। সো এখন আরেকটা যে কাজটা করতে হবে, এ বরাবর টি হবে দ্বিবন্ধন হবে, জি বরাবর সি হবে তিন বন্ধন হবে, সি বরাবর জি তিন বন্ধন, টি এর সাথে টি বরাবর এ দ্বিবন্ধন, টি বরাবর এ বরাবর টি দ্বিবন্ধন, এ বরাবর টি দ্বিবন্ধন, জি বরাবর সি তিন বন্ধন। তারপর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে এর সাথে টি এর দ্বিবন্ধন হবে, সি এর সাথে জি এর তিন বন্ধন হবে, ব্যাস এটা ঠিক রাখলে হলো এই ডিএনএ রাসায়নিক গঠন। সো ডিএনএ রাসায়নিক গঠন যদি পরীক্ষার মধ্যে আসে আর তুমি যদি এরকম একটা ডিএনএ রাসায়নিক গঠন স্ট্রাকচার দিয়ে দাও, তাহলে এটাতে তুমি একবার ফুল মার্কস 3 পাবা। সো এখানে আমি চিত্র লিখবো, এখানে আমি কি করবো, চিত্র দিব, চিত্র হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ রাসায়নিক গঠন, ব্যস্ত হয়ে গেছে। সো এটা বর্ণনা একেবারে সিম্পল জিনিস, আমরা মোটামুটি এটা বর্ণনা পারি। আমরা জানি যে ডিএনএ হলো দ্বিসূত্রক, ডিএনএ হচ্ছে ডিএনএ সূত্র দ্বিসূত্রক, এই যে দুটো সূত্র পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই যে এর মধ্যে যে বন্ধন, সি এর মধ্যে তিন বন্ধন, এই বন্ধনগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন। সো ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইড, দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন। পলিনিউক্লিওটাইড কি? এই যে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস, এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে অজৈব ফসফেট, এই তিনটাকে একত্রে নিউক্লিওটাইড বলা হয়। তাহলে নিউক্লিওটাইড কাকে বলে? একটা ক নাম্বারে প্রশ্ন দিতে পারে। নিউক্লিওটাইড এটা হচ্ছে কি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। সো এখান থেকে এটা আমার একটা ক নাম্বার প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে নিউক্লিওটাইড কাকে বলে। সো নিউক্লিওটাইড কাকে বলে? অজৈব ফসফেট, 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একত্রে নিউক্লিওটাইড বলা হয়। নিউক্লিওটাইড কাকে বলে? অজৈব ফসফেট, 5 কার্বন যুক্ত শর্করা এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একত্রে নিউক্লিওটাইড বলা হয়। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে ডিএনএ গঠিত হয়। এজন্য ডিএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড। এর মধ্যে ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ মূলত দুইটা সূত্রকে সমষ্টি, এই একটা সূত্র, এই একটা সূত্র, এজন্য ডিএনএ বলা হয় দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন, সাপের মতো বা সিঁড়ির মতো দেখা যায়। এজন্য ডিএনএ কাকে বলে? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলে। এই যে ডিএনএ কাকে বলে একটা ক নাম্বার প্রশ্ন হতে পারে, দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলা হয়। ডিএনএ রাসায়নিক গঠন নিচে বর্ণনা করা হলো, তারপর আমি চিত্রটা আঁকবো, তারপর আমি আমার মতো করে বর্ণনা করব যে ডিএনএ হচ্ছে দুইটা সূত্রকে সমষ্টি, দুইটা সূত্র পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং হচ্ছে প্রত্যেকটা সূত্র হলো নিউক্লিওটাইড দ্বারা তৈরি হয়। এডিনিন, এই যে নাইট্রোজেন ঘটিত বেস, অজৈব ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা, তিনটা উপাদানকে একসাথে নিউক্লিওটাইড বলা হয়। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড। দুটি সূত্র পাশাপাশি, দুটো সূত্র হচ্ছে পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং এই সূত্রগুলোর মধ্যে এর সাথে টি এর দ্বিবন্ধন হয়, সি এর সাথে জি এর তিন বন্ধন গঠিত হয়। সূত্র দুটো একে অন্যের পরিপূরক, অর্থাৎ একটা সূত্রের গতি একদিকে, অন্য সূত্রটার গতি হলো তার বিপরীত দিকে। এই মোটামুটি এভাবে কথাগুলো লিখলে হবে। জাস্ট ডিএনএ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস, 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট দ্বারা তৈরি হয়। ডিএনএ হচ্ছে এই তিনটাকে নিউক্লিওটাইড বলে, অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে ডিএনএ গঠিত হয়। দুটো সূত্র হলো ডিএনএ সমষ্টি, দুটো সূত্র হলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং হলো এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন হয়, সি আর জি এর মধ্যে তিন বন্ধন হয়। এই কথাগুলো বললেই হলো, আর বেশি কিছু বলার দরকার নাই। একটা কিছু কথা আছে, সেটা হলো ডিএনএ ব্যাস। ডিএনএ ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম এবং ডিএনএ একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য, এই যেখান থেকে শুরু করে একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য যতটুকু হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই হলো দুইটা এক্সট্রা তথ্য। ডিএনএ ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম আর ডিএনএ একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 30 অ্যাংস্ট্রম। এই কথাগুলো আমি একটু অ্যাড করে দিব, ঠিক আছে? এই হয়ে গেছে মোটামুটি ডিএনএ। আচ্ছা ডিএনএ একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম আর একটা নিউক্লিওটাইড থেকে একটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তার মানে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে? একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। সো একটা সূত্রের মধ্যে এই যে সূত্র 1 2 3 4 5 6 ভাবে 10টা নিউক্লিওটাইড, সেম ওই সূত্রের ওই পাশে 10টা নিউক্লিওটাইড থাকে। সো এই হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। এরপর হচ্ছে আরএনএ রাসায়নিক গঠন, যেটা আরএনএ রাসায়নিক গঠনের জন্য চিত্র জাস্ট এই যেরকম একটা চিত্র দিলেই হবে। আরএনএ রাসায়নিক গঠন, ডিএনএ হলো দ্বিসূত্রক, আরএনএ হলো এক সূত্রক। জাস্ট এখানে এ জি সি, যেমন এই যে এ জি সি ইউ, তারপর হচ্ছে এই যে এ জি সি ইউ, এ জি সি ইউ, ইউ বরাবর থাকবে এ, জি বরাবর থাকবে সি, সি বরাবর থাকবে জি, এ বরাবর থাকবে ইউ, এই যেরকম এর সাথে এই যে এ জি সি। এই যে আরএনএ চিত্র, এই যে চিত্র হচ্ছে কি আরএনএ গঠন আসার সম্ভাবনা কম, বাট অনেক সময় দিয়ে দেয়। সো আরএনএ ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে এক সূত্রক। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, এই যে আমরা যদি আমাদের পরবর্তী টপিকটা দেখি, আচ্ছা তাহলে ডিএনএ এবং আরএনএ, তাহলে আরএনএ বর্ণনা হচ্ছে, তাহলে এই যে দেখো আরএনএ ডিএনএ অবলিক আরএনএ একই উপাদান দ্বারা তৈরি। ডিএনএ যা উপাদান দ্বারা তৈরি আরএনএ সেম। ডিএনএ হচ্ছে যে এই যে 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা, তারপর হচ্ছে এখানে না করে একটু এই জায়গায় করি, তাহলে এখানে জায়গা আছে। এই যে ডিএনএ অবলিক হচ্ছে আরএনএ, ডিএনএ অবলিক আরএনএ, সব ডিএনএ বা আরএনএ একই উপাদান দ্বারা তৈরি। এটা হলো 5 কার্বন যুক্ত শর্করা, এখানে এস দ্বারা প্রকাশ করি, ধরো এস। এটা হলো 5 কার্বন যুক্ত শর্করা, এই যে অজৈব ফসফেট এবং হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস হলো দুই ধরনের থাকে, একটা থাকে হলো পিউরিন আর একটা থাকে পাইরিমিডিন। এটা এমসিকিউ ক্লাসের মধ্যে পড়াইছি, এমসিকিউ ক্লাসটা করে নিও, এমসিকিউ ক্লাসটা করবা, খুব ইফেক্টিভ হবে, ওখানে কমন পাবা। পিউরিন, একটা হলো পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিনের মধ্যে থাকে এডিনিন এবং গুয়ানিন, মিলে হচ্ছে পিউরিন, এডিনিন এবং গুয়ানিন, এ আর জি। পাইরিমিডিনের মধ্যে হচ্ছে সাইটোসিন আর থায়ামিন, সি আর টি। এখন দেখো এই যে টি, ডিএনএ এর ক্ষেত্রে টি থাকে, ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ এর মধ্যে টি থাকে আর আরএনএ এর ক্ষেত্রে ইউ থাকে। তাহলে ডিএনএ যদি হয় তাহলে থায়ামিন,
থাইমিন হবে, আর যদি আরএনএ হয় তাহলে ইউরাসিল হবে। সো এই কথাটা আমি বলবো যে আরএনএ গঠনের ক্ষেত্রে আরএনএ হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা ও ফসফেট নাইট্রোজেন দ্বারা তৈরি হয়। আরএনএ হলো আরএনএর মধ্যে পিউরিন হিসেবে এডেনিন গুয়ানিন থাকে, পাইরিমিডিন হিসেবে সাইটোসিন এবং ইউরাসিল থাকে, অর্থাৎ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আর হচ্ছে যে আরএনএ হচ্ছে এক সূত্র, তারপরে যে চিত্র দিয়ে দিলাম এই হলো মোটামুটি এই আরএনএর বর্ণনা খুব একটা বেশি নাই, আরএনএর বর্ণনা খুব একটা বেশি নাই, আরএনএর বর্ণনা হলো সিম্পল একটু করে দেওয়া আছে, একটু দেওয়া আছে, খুব বেশি না। সো সহজ বায়োলজি বইয়ের মধ্যে আরএনএর বর্ণনাটা সুন্দর করে অ্যাড করে দিয়েছি, যেহেতু পরীক্ষার মধ্যে আসে, বাট হলো নাম্বার আসে, আবার বইয়ের মধ্যে চিত্রটাও খুব একটা মানে সিম্পল একটু করে দেওয়া আছে। সো এই হচ্ছে আরএনএর বর্ণনা। জাস্ট এই যে কথাগুলো বললাম যে এই যে এটার উপর বেস করে আরএনএর বর্ণনাটা দিবা। জাস্ট এই যে কথাগুলো বলা যে আরএনএ হলো 5 কার্বন যুক্ত শর্করা ও ফসফেট নাইট্রোজেন দ্বারা তৈরি হয়, নাইট্রোজেন বেশি পিউরিন থাকে, পাইরিমিডিন থাকে, বিভিন্ন মধ্যে এডেনিন গুয়ানিন থাকে, পাইরিমিডিন সাইটোসিন এবং ইউরাসিল থাকে, অর্থাৎ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আরএনএ হলো এক সূত্র হয়, আর আরএনএ কাকে বলে? এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডকে আরএনএ বলা হয়, বা এক সূত্র বিশিষ্ট শিকলাকার পলিনিউক্লিওটাইডকে আরএনএ বলা হয়। ডিএনএ হচ্ছে সর্পিলাকার আর আরএনএ হচ্ছে শিকলাকার। ডিএনএ হলো দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে এক সূত্রক। ডিএনএ মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা বেশি থাকে, আরএনএ মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা কম থাকে। এটা হলো ডিএনএ এবং আরএনএ পার্থক্য। সো ডিএনএ এবং আরএনএ পার্থক্য কিন্তু আসতে পারে, ডিএনএ ও আরএনএ পার্থক্য। এই পার্থক্য যেটা, এটা কিন্তু পার্থক্য লেখো, এটা একাধারে গ নাম্বার প্রশ্ন হতে পারে, আবার শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে। সো ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ সূত্রক, ডিএনএ সর্পিলাকার, আরএনএ শিকলাকার। তারপর হচ্ছে ডিএনএ মধ্যে নিউক্লিওটাইড বেশি থাকে, আরএনএ মধ্যে নিউক্লিওটাইড কম থাকে, ডিএনএ আণবিক ওজন বেশি, আরএনএ আণবিক ওজন কম। সো ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেশি হিসেবে থাইমিন থাকে, আরএনএর মধ্যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সো চাইলে ডিএনএ বা আরএনএর মধ্যে অনেকগুলো পার্থক্য লেখা যায়। সো এই হলো ডিএনএ বর্ণনা, এই হচ্ছে ডিএনএ বর্ণনা, এই হচ্ছে আরএনএ বর্ণনা। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ডিএনএ অনুলিপন, যেটা ডিএনএ অনুলিপন ভাবছিলাম পরে মনে হয় ইম্পর্টেন্ট, এরপর যেহেতু ইয়া দিয়ে দিছে তাহলে হালকা একটু বলে দেই। এই যে ডিএনএ সহজ ভাষায় ডিএনএ অনুলিপন বলে দেই। এটা হলো ধরো ডিএনএ, এটা হলো ডিএনএ। তো ডিএনএ অনুলিপন হলো ডিএনএ যে দুটো সূত্র আছে, সূত্র দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই হাইড্রোজেন বন্ধনগুলো এই সূত্রগুলো পরস্পর হতে, এই দুটো সূত্রের মধ্যে বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণ শুরু হলে পরস্পর সূত্রগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। তো পুরাতন সূত্রগুলো কি করে? তাদের অনুরূপ নতুন পরিপূরক সূত্র গঠন করে। পুরাতন সূত্রগুলো তাদের অনুরূপ নতুন পরিপূরক সূত্র গঠন করে। এভাবে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সৃষ্টি হয়। তো এখানে যে নতুন ডিএনএ সৃষ্টি হলো, নতুন ডিএনএর মধ্যে একটা পুরাতন সূত্র থাকে, একটা নতুন সূত্র থাকে। যেহেতু নতুন ডিএনএ একটা পুরাতন সূত্র এবং একটা নতুন সূত্রকে সমন্বয় গঠিত হয়, অর্থাৎ আগে থেকে অর্ধেক থাকে আর নতুন করে অর্ধেক তৈরি হয়, এজন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলে। ডিএনএ অনুলিপনের জন্য যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে গ নাম্বারের মধ্যে আসবে, কেউ পরীক্ষার মধ্যে চিত্র দিবা, তুমি চিত্র দিবা। সো কিভাবে চিত্র দিবে আমি দেখাই। এই যে দিবা হলো পুরাতন ডিএনএ, এটা দিবা পুরাতন ডিএনএ। এই যেখানে থাকবে এটা দিবা পুরাতন সূত্রক। এই যে এটা হলো নতুন সূত্রক। তবে হ্যাঁ থাকবে এটা দিবা অপত্য ডিএনএ। সো এটা হলো পুরাতন ডিএনএ, বা হলো এটা কিন্তু মাতৃ ডিএনএ। এটাকে আমরা দিতে পারি কি মাতৃ ডিএনএ। সো এরকম একটা চিত্র যদি থাকে, এরকম চিত্র এই যেখানে চিত্র দিব, চিত্র হচ্ছে ডিএনএ অনুলিপন। সো এরকম একটা চিত্র যদি থাকে তাহলে এটাতে আমি 3 পাবো, 3 আউট অফ 3 পাবো ইনশাআল্লাহ। সো এই চিত্রটা দিয়ে দেব, সিম্পল একটা চিত্র, 30 সেকেন্ড সময় আমার জন্য লাগছে। 30 সেকেন্ডের মধ্যে এই চিত্র শেষ। যদি 30 সেকেন্ড সময় বের করে ভালো 3 পাইলে খারাপ কি? সো তাহলে হচ্ছে ডিএনএ অনুলিপনের বর্ণনা একটু ভালো করে খেয়াল করো, যে ডিএনএ অনুলিপন যে প্রক্রিয়া একটা ডিএনএ থেকে একাধিক ডিএনএ সৃষ্টি হয়, এই প্রক্রিয়াকে ডিএনএ অনুলিপন বলা হয়। নিচে ডিএনএ অনুলিপনের বর্ণনা দেওয়া হলো। ডিএনএ অনুলিপনের মধ্যে কি হয়? দুই সূত্রের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো, দুই সূত্রের মধ্যে বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণ শুরু হলে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, সূত্রগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। এই পুরাতন সূত্রগুলো তাদের পরিপূরক নতুন সূত্র গঠন করে। এভাবে যে নতুন ডিএনএ তৈরি হয়, অর্ধেক পুরাতন সূত্র এবং অর্ধেক নতুন সূত্র সমন্বয়ে ডিএনএ তৈরি হয়। তাই এই প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। ওয়াটসন 1956 সালে ডিএনএ অনুলিপনের মডেল প্রস্তাব করে। দিস ইজ অল। তো এটা যদি আমরা একটু আমাদের বই থেকে দেখতে চাই তাহলে ডিএনএ অনুলিপনের বর্ণনা এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে। যদি এখানে ইন্ডিকেটটা করে নিস, আমি তোমাকে এই ইন্ডিকেটগুলো করে দিচ্ছি ব্যাস। আর এখান থেকে যে ডিএনএ অনুলিপনকে অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন? ডিএনএ অনুলিপনকে এই অনুলিপন প্রক্রিয়াটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয় কেন? এটা একটা খ নাম্বারের প্রশ্ন, অথবা একটা শর্ট কোশ্চেন হতে পারে। ডিএনএ অনুলিপন প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয় কেন? সো কেন বলা হয়? কারণ ডিএনএ অনুলিপন প্রক্রিয়া যে নতুন ডিএনএ তৈরি হয়, এখানে অর্ধেক পুরাতন সূত্রক এবং অর্ধেক নতুন সূত্রকের সমন্বয়ে নতুন ডিএনএ তৈরি হয়। যেহেতু অর্ধেক সূত্র আগে থেকেই থাকে, এই জন্য এই প্রক্রিয়াটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। এটা আগের বইয়ের মধ্যে উল্টাপাল্টা করে লেখা ছিল, বা নতুন বইয়ের মধ্যে কথা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই যে ডিএনএ দুটি সূত্রকের ভিতরে একটি পুরাতন সূত্রক রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্রক যুক্ত হয়ে পরিপূর্ণ ডিএনএ সৃষ্টি হয়। এভাবে ডিএনএ প্রতিটিতে অর্ধেক পুরাতন সূত্রক এবং অর্ধেক নতুন সূত্র থাকে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। যেহেতু অর্ধেক পুরাতন সূত্র থাকে, অর্ধেক নতুন সূত্র তৈরি হয়, এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। ফাইন। আচ্ছা, এরপর ডিএনএ টেস্ট ঘ নাম্বারের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশেষ করে ডিএনএ টেস্ট হচ্ছে শত্রু ধরার জন্য। সো এই ডিএনএ টেস্ট আসলে কেন করা হলো? জাস্ট আমি যদি একটু সিম্পল ভাবে উদাহরণ দিয়ে দিই। এই নেত্রকোনা নাকি হচ্ছে কোন জানি এলাকার মধ্যে, তো একবার এক হুজুরকে ব্লেম দেওয়া হলো যে হুজুর একই শরীরকে ধর্ষণ করছে। তো সেই সুবাদে কিশোরী পেটে 7 মাসের গর্ভবতী বাচ্চা, এই জন্য হুজুরের নামে মামলা দেওয়া হলো। হুজুর এটা বারবার অস্বীকার করলো যে আমি এটা করি নাই। এর পরবর্তীতে হুজুরকে জেলে ভরা হলো। সো পরবর্তীতে এটা তো মানে যারা হলো ইসলাম বিরোধী কিছু আছে, তারা হলো একবার সারা সমাজের বিভিন্ন ফেসবুক সব জায়গায় ছড়াই দিল যে হুজুর এমন মসজিদের ইমাম হয়ে সব জঘন্য কাজ করতেছে। সো এটা হলো ইসলামের জন্য একটা চুনকালি মানে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু পরবর্তীতে কি করা হলো? হুজুর বলল যে আমার ডিএনএ টেস্ট করা আমি নির্দোষ। সে যখন নির্দোষ বলল তখন ডিএনএ টেস্ট করা হলো। তো ডিএনএ টেস্ট করে দেখা হলো যে কিশোরীর গর্ভে যে বাচ্চা, এটা তার আপন ভাইয়ের বাচ্চা। তার মানে তার আপন ভাই ওকে ধর্ষণ করছে, সেটা সুবাদে তার বাচ্চা হয়েছে। সো ভাইয়ের অপরাধ ঢাকার জন্য, বা হচ্ছে যে তার বাবা মা তার সন্তানের অপরাধ ঢাকার জন্য হচ্ছে এই যে সমাজের সবচেয়ে অসহায় ব্যক্তি, ইমাম সাহেব একটু অসহায় হয়, এই দূর দেশ থেকে এসে ইমামতি করে তার নামে ব্লেম দিয়ে মাথা চুনকানি দেওয়া হলো। বা শেষ পর্যন্ত সত্য কিন্তু প্রকাশিত হলো। সো এই যেটা হলো ডিএনএ টেস্ট যার মাধ্যমে আসল পিতৃ পরিচয় নির্ধারণ করা যায়। সো আমাদের সমাজে হয়তো অনেক মানুষই অনেক সন্তানই আছে যাদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে যে আসলে সে যাকে বাবা হিসেবে জানে সে আসলে তার বাবা না। এরকম ঘটনা ঘটে গেছে। যদি আমাদের বাংলাদেশে ডিএনএ টেস্ট প্রচলনটা নাই। ইউএসএ নাকি এই দুবাইয়ে এক বাবা হচ্ছে যে এই অনেকক্ষণ ক্লাস করতেছি, একটু গল্প করতেছি। সো এক বাবা তার 5টা সন্তান। সো হঠাৎ করে তার কাছে মানে কেন জানি মনে হলো যে ওইখানে ডিএনএ টেস্ট একটা সিস্টেম আছে, একটা কিট কিনতে পাওয়া যায়, ওই কিটের মধ্যে দিলে ডিএনএ অনুমতি করা যায়, একটা ভালো সিস্টেম আছে। সো সে ডিএনএ টেস্ট নিজে ডিএনএ টেস্ট করে সে দেখছে যে তার যে 5টা সন্তান, একটা সন্তান তার না। কি বলবো, এই হচ্ছে। সো পিতৃত্ব বা ধরো এই কারখানায় আগুনে পুড়ে মারা গেছে, এখন মুখটুক পুড়ে গেছে, মুক্তি না যাচ্ছে, তখন ডিএনএ টেস্ট করা হবে। সো ডিএনএ টেস্টটা কিভাবে করা হয়? জাস্ট আমরা একবার সহজভাবে, এটা সহজভাবে বইয়ের মধ্যে খুব সুন্দর করে আমি গ্রাফ করে দিছি। এটা মনে হয় বাংলাদেশে কোনো বইয়ের মধ্যে এই গ্রাফটা সুন্দর করে দেওয়া নাই। জাস্ট তোমরা যখন একটা ছক করে দিবে, এইভাবে এই ডিএনএ টেস্টের একটা ছক রেখাচিত্র দিয়ে তারপরে হচ্ছে বর্ণনা দিলে খুব ভালো হবে। প্রথম স্টেপ হচ্ছে নমুনা সংগ্রহ করা। নমুনা সংগ্রহ। সো নমুনা মানে কি? এখানে মাথা চুল হতে পারে, মুখে লালা হতে পারে, রক্ত হতে পারে, মাংসপেশি হতে পারে, বীর্য হতে পারে, এগুলো হচ্ছে নমুনা। সো নমুনাটা সংগ্রহ করা হলো। তারপরে নমুনা সংগ্রহ করার পরে হচ্ছে এই নমুনাটা ল্যাবে নিয়ে যাওয়া হবে। ল্যাবে নিয়ে গেলে নমুনা থেকে ডিএনএটা পৃথক করা হয়। নমুনা থেকে কি করা হয়? এই যে নমুনা থেকে ডিএনএ পৃথক করা হয়। পৃথক
পৃথক করা হয়, নমুনা থেকে এরপর হলো ডিএনএটা পৃথক করা হয়। ডিএনএটা পৃথক করার পরে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএটাকে ছোট ছোট টুকরায় কাটা হয়। ডিএনএকে ছোট ছোট টুকরায় টুকরা করা হয়। ডিএনএটাকে কাটা হয়, নমুনা থেকে ডিএনএগুলো পাওয়া গেলে ছোট ছোট টুকরা করা হয়। সো ছোট ছোট টুকরা করা যে হয়, ছোট ছোট টুকরা করা হয় কি এনজাইম দ্বারা? ডিএনএ কাটার জন্য যে এনজাইম রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ কাটা হলো। যখন ডিএনএ কাটা হলো তখন এই নমুনা থেকে দৈর্ঘ্য অনুসারে ডিএনএ বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয়। তো ডিএনএ সব টুকরা তো এক সমান হয় না, কিছু বড় হয়, কিছু ছোট হয়, কিছু মাঝারি, এরকম। সো দৈর্ঘ্য অনুসারে ডিএনএর ব্যান্ড বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয়। আচ্ছা, দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করলো। এরপর হচ্ছে ইলেক্ট্রোফোরেসিস প্রক্রিয়ার মধ্যে আলো ফেলা হয়। ইলেক্ট্রোফোরেসিস প্রক্রিয়া এর ভিতরে কি করা হয়? আলো ফেলা হয়। আলো ফেললে তো এটা যে প্রক্রিয়াটা বলা হয় ইলেক্ট্রোফোরেসিস প্রক্রিয়া আলো ফেললে কি হয়? তো এই যে ডিএনএ ব্যান্ডগুলো যে আলাদা করছে, এগুলো বিভিন্ন রঙের বিভিন্ন রং প্রদর্শন করে। সো ডিএনএ গুলো বিভিন্ন রং প্রদর্শন করে, এটাকে আমরা রং প্রদর্শন করে না লিখে আমরা দৃশ্যমান ব্যান্ডের সারি নিয়ে আমরা এটা লিখতে পারি। সো বিভিন্ন রং প্রদর্শন করে, তখন হচ্ছে যে ব্যান্ডগুলো কিভাবে কি কালার দেখা যায়। সো এটা হলো দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয়। সো এই যে নির্ণয় করা হলো, বিভিন্ন যে কালার প্রদর্শন করে এটার উপর করে নমুনাটা শনাক্ত করা হয়। এরপর কি করা হয়? নমুনা শনাক্ত করা হয়। জাস্ট ডিএনএ টেস্ট অনেক কঠিন জিনিস, এটা আমি একেবারে সহজভাবে আমি বলছি। এই যে চিত্র আমি লিখবো, চিত্র হচ্ছে ডিএনএ টেস্টের ব্লক চিত্র, ব্লক চিত্র। সো এটা যখন আমার থাকবে তখন হচ্ছে যে এই ডিএনএ টেস্ট বর্ণনার মধ্যে আমি এখন লিখবো, তখন ফুল মার্ক সহজভাবে বুঝলাম যে নমুনাটা সংগ্রহ করা হবে, নমুনা থেকে ডিএনএগুলো ছোট ছোট টুকরা পৃথক করা হবে, পৃথক করার পরে ডিএনএর নমুনা থেকে ডিএনএ আলাদা করা হবে, তারপর রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএগুলো কাটা হবে, এটা ছোট ছোট টুকরাগুলো পৃথক করা হবে, পৃথক করার পরে এর মধ্যে ইলেক্ট্রোফোরেসিস প্রক্রিয়া আলো ফেলা হবে। আলো ফেলে ব্যান্ডগুলো বিভিন্ন কালার প্রদর্শন করবে, ওই কালার দেখে নমুনা শনাক্ত করা হবে। পিতার সাথে, আসল জৈবিক পিতার সাথে বাবার সন্তানের ডিএনএর মধ্যে মিল পাওয়া যাবে, মিনিমাম 50% মিল পাওয়া যাবে। সো ওই কুমিল্লার ঘটনার যে ডিএনএ তার ভাইয়ের সাথে যে মিল পাওয়া গেছে, এটা 99.9% মিল পাওয়া গেছে। যেখানে 50% উপরে মিল পাওয়া গেলে ধরে নেওয়া হয় তাদের দুই ভাইয়ের মধ্যে 50% মিল পাওয়া যাবে, দুই ভাইয়ের মধ্যে আপন দুই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে 50% মিল পাওয়া যাবে, বাবা মায়ের সন্তানের মিনিমাম 50% মিল পাওয়া যাবে। সো এখানে 99.9% মিল পাওয়া গেছে, তাহলে বুঝো। সো এই হলো ডিএনএ টেস্টের বর্ণনা, আই থিংক এটা পারবা ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এখানে মেন্ডেলের সূত্র আছে। মেন্ডেলের সূত্র ইম্পর্টেন্ট, লিঙ্গ নির্ধারণ ইম্পর্টেন্ট, কালার বাইন্ড ইম্পর্টেন্ট। আমি কি পড়াবো আল্লাহ জানে এত অল্প সময়ের মধ্যে। সো আমি হচ্ছে প্রথমে একটু মেন্ডেলের সূত্রটা বুঝাবো, তারপরে হচ্ছে যে মেন্ডেলের সূত্রটা একটু স্কিপ করি। মেন্ডেলের সূত্র স্কিপ করে দিই, দুর্বল স্টুডেন্ট যারা আছে এটাতে দেওয়া দরকার নেই। প্রশ্ন মেন্ডেলের সূত্র একটু ঘুরে দেয়। সো আমরা লিঙ্গ নির্ধারণটা বুঝাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি ঘ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, বা লিঙ্গ নির্ধারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে জন্য কে দায়ী, এই টাইপের প্রশ্ন হতে পারে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে জন্য কে দায়ী, বাবা দায়ী না মা দায়ী, এই টাইপের একটা খুব কমন প্রশ্ন। বা লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমের ভূমিকা কি, এই টাইপের যে ধরনের প্রশ্ন আসুক একটা গ্রাফ চিত্র করে দিব, এটার উপর বেস করে তোমরা দিবা। প্রথম হচ্ছে মায়ের ক্রোমোজোম হচ্ছে কি, এই যে এখানে দিবা 44 প্লাস XX। আমি যেভাবে করব এইভাবে পরীক্ষা দিবা, 4 পাবা নিশ্চিত। এটা যদি থাকে 4 পাবা। এরপর দিবা বাবা, এরপর দিবা বাবা, এই যে 44 মানে 22 জোড়া অটোজোম, 44টা অটোজোম, 22 জোড়া 44টা আর হ্যান্ডেল X, এই হলো Y, এই হলো বাবা। ওকে, এরপর তুমি তাহলে জি মানে হচ্ছে গ্যামেট। এখানে গ্যামেট হবে, এই যে এখানে গ্যামেট হবে 44 এর অর্ধেক হলো 22 প্লাস এই যে একটা X, এই যে গ্যামেট হবে 44 এর অর্ধেক 22 প্লাস এই যে আরেকটা X। এরপর বাবার ক্ষেত্রে গ্যামেট হবে এই যে 22 প্লাস এই যে X, বাবার ক্ষেত্রে আরেকটা গ্যামেট হবে 22 প্লাস এই যে Y। সো এই যে আমার গ্যামেট হয়েছে। এখন হচ্ছে যে আমি এই যে দাগ টেপ হচ্ছে ইয়া দিব। সো এই এখান থেকে আমি দুটো দাগ টানবো, এই যে একটা এখানে আর একটা এখানে, একটা এখানে একটা এখানে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমার 22 আর 22 মিলে হলো 44 প্লাস এই X আর X মিলে হলো XX, তার মানে এটা হচ্ছে আমার মেয়ে। আবার হচ্ছে যে এই যে 22 আর 22 মিলে হচ্ছে 44 প্লাস এই X আর এই Y, এটা মিলে হচ্ছে আমার ছেলে। ওকে ফাইন। তো এখান থেকে প্রথমে দুটো নিয়েছিলাম, সেম এখন এখান থেকে দুটো নিব। এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, এই যে এটার সাথে একটা দিলাম, এটার সাথে একটা দিলাম। সো এটা আমার হচ্ছে 22 আর 22 মিলে হলো 44 প্লাস এই X আর X মিলে হলো XX, তার মানে এটা হচ্ছে আমার মেয়ে। আবার হচ্ছে এই যেটাও সেম ভাবে 22 মিলে হচ্ছে 44 প্লাস এখানে X এখানে Y, X Y, এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে ছেলে। সো এই গ্রাফটা আমি দিব এবং এখানে চিত্র দিব যে সন্তানের লিঙ্গ নির্ধারণ। এখানে চিত্র দিব কি, চিত্র দিব হচ্ছে লিঙ্গ নির্ধারণ। সো এই চিত্র যদি আমার থাকে তাহলে হচ্ছে যে এখানে আমি 4 এ 4 পাবো। যদি এরকম একটা চিত্র না থাকে তাহলে 4 এ 4 পাবো না। অনেকেই হলো চিত্র দেয় এরকম XX হচ্ছে মা, XY হচ্ছে বাবা, এখান থেকে XX XY এভাবে দেয়। এটা খুবই ছোট হয়, এটাতে মার্কস কম পাওয়ার সম্ভাবনা বেশি, এখানে মার্কস কাটার সম্ভাবনা আছে। যদি মার্কস কাটবে না, বাট এটা বেশি সুন্দর না, সুন্দর হচ্ছে এটা, ভালো মার্কস পাওয়ার জন্য দরকারি হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে লিঙ্গ নির্ধারণের জন্য মা দায়ী না বাবা দায়ী, এই গ্রাফটা দেওয়ার পর আমি কিছু কথা লিখে দেবো। যে আমরা উপরে ছক থেকে দেখতে পাচ্ছি যে মায়ের ক্রোমোজোম হচ্ছে, মায়ের সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে XX, বাবার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে XY। বাবা থেকে যদি X ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে সন্তান মেয়ে হয়, বাবা থেকে যদি Y ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে সন্তান ছেলে হয়। হ্যাঁ, যেহেতু বাবাদের কাছেই Y ক্রোমোজোম থাকে আর সন্তান ছেলে হওয়ার জন্য Y ক্রোমোজোম দরকার, তাই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই জন্য বাবা দায়ী, মা দায়ী নয়। এই যে জাস্ট এতটুকু কেন, কারণ এই ছকের মধ্যে তোমার সব তথ্য আছে। জাস্ট তুমি এতটুকু কথা লিখে দিবা যে উপরে ছক থেকে আমরা দেখতে পাচ্ছি, অথবা লিখবা যে আমরা জানি যে মেয়েদের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে XX, ছেলেদের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে XY। উপরে ছক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাবা থেকে যদি X ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে সন্তান মেয়ে হয়, আর বাবা থেকে যদি Y ক্রোমোজোম স্থানান্তরিত হয় তাহলে সন্তান ছেলে হয়। যেহেতু ছেলে হওয়ার জন্য Y ক্রোমোজোম আবশ্যক, আর ছেলে Y ক্রোমোজোম আছে শুধু বাবার মধ্যে, তাই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জন্য বাবা দায়ী। জাস্ট এরকম করে লিখলে হবে, তবে যদি এই ছকটা থাকে। সো যেভাবে ছকটা দেখতে পাচ্ছ এইভাবে পরীক্ষা উঠাই দিবা। সো এগুলো সন্তানের লিঙ্গ নির্ধারণ। এরপর এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। তো এটা MCQ থেকে নির্ধারণ করে, MCQ এর মধ্যে অনেকগুলো আসে যে সন্তান ছেলে হবে কালার ব্লাইন্ড হবে না বর্ণান্ধ হবে, যদি মা বাহক হয়, বাবা যদি বর্ণান্ধ হয়, কত পার্সেন্ট সন্তান কি হবে, এই টাইপের একটা আসে। এটা যেমন MCQ এর মধ্যে আসে, সেম ভাবে এটা গ নাম্বার বা ঘ নাম্বার আসতে পারে, উদ্দীপকের মধ্যে দিয়ে দিল যে মা হচ্ছে বাহক, বাবা হচ্ছে বর্ণান্ধ, তাদের শতকরা কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, বা এই টাইপের একটা দিতে পারে। সো আর এখানে কিছু আছে। আচ্ছা দেখি আমরা, একবার একটা মেয়ে একেবারে সুস্থ হতে পারে, একটা মেয়ে দুইটা X এর মধ্যে একটা X বর্ণান্ধতা হতে পারে। সো এই মেয়েটাকে এটা হলে একেবারে সুস্থ, এই মেয়েটাকে আমরা বলবো বাহক। তবে বাহকরাও কি, বাহকরাও সুস্থ, নিজেরা বর্ণান্ধ না, তবে সে জিনটা বহন করতেছে, তার সন্তানের বর্ণান্ধ হতে পারে। আর এই যে
মেয়েদের যে দুইটা সেক্স ক্রোমোজোম এক্স এক্স, দুটো এক্সই যদি বর্ণান্ধতা হয়ে যায় তাহলে এই মেয়েটা কি হবে? বর্ণান্ধ হবে, বর্ণান্ধ হবে। সো মেয়েদের দুটো এক্সের মধ্যে যদি একটা এক্স বর্ণান্ধতা হয়, একটা ভালো একটা, ওই যে একটা এক্স ভালো থাকার কারণে সে বর্ণান্ধ হয় না। তবে দুটো এক্স যদি বর্ণান্ধ হয়ে যায় তাহলে সে বর্ণান্ধ হবে। সো মেয়েরা তিন ধরনের হয়, একেবারে সুস্থ, বাহক অথবা বর্ণান্ধ। আর ছেলেরা কেমন হয়? একেবারে সুস্থ অথবা বর্ণান্ধ। কারণ তো ওয়াই ক্রোমোজোমের সাথে বর্ণান্ধতার কোনো সম্পর্ক নেই। ছেলেদের সেক্স ক্রোমোজোমে একটা এক্স আছে, ওই একটা যদি বর্ণান্ধতা হয়ে যায়, ভালো এক্স আর বেকার কোনো এক্স থাকে না, যার কারণে সে বর্ণান্ধ হয়। আর একটা এক্স যদি সুস্থ হয়, এজন্য সুস্থ হয়। সো ছেলেরা দুই ধরনের হয় সুস্থ হবে অথবা বর্ণান্ধ হবে। মেয়েরা তিন ধরনের হয় সুস্থ হবে অথবা বাহক হবে অথবা বর্ণান্ধ হবে। মেয়েদের দুইটা এক্স, একটা এক্স বর্ণান্ধতা হলো, একটা ভালো এক্স থাকে। এই কারণে এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন বা একটা শর্ট কোশ্চেন দিতে পারে যে ছেলেদের তুলনায় মেয়েরা বর্ণান্ধ কম হয় কেন, অথবা মেয়েদের তুলনায় ছেলেরা বর্ণান্ধ বেশি হয় কেন। প্রশ্ন দিতে পারে মেয়েরা বর্ণান্ধ কম, সহজ বিষয়। একবার শর্টকাট লিখে দিলাম, মেয়েরা বর্ণান্ধ কম হয় কেন, এরকম একটা প্রশ্ন দিতে পারে। অথবা ছেলেরা বর্ণান্ধ বেশি হয় কেন, এটা একটা প্রশ্ন দিতে পারে। সো আমি সহজ ভাষায় বলে দিব যে মেয়েদের সেক্স ক্রোমোজোম হলো এক্স এক্স, অর্থাৎ মেয়েদের সেক্স ক্রোমোজোমে এক্স ক্রোমোজোম হচ্ছে দুইটা, এই কারণে মেয়েরা বর্ণান্ধ কম হয়। আর ছেলেদের সেক্স ক্রোমোজোমে এক্স ক্রোমোজোম হচ্ছে একটা, যার কারণে ছেলেরা বর্ণান্ধ বেশি হয়। এটা একবার সহজ ভাষায় ব্যাখ্যা বলে দিলাম। আচ্ছা, কালার ব্যান্ড বা বর্ণান্ধতা, এখন তো মোটামুটি মূল বেসিকটা আমরা বুঝছি। তার আগে হচ্ছে যে আমরা একটা কাজ করি, এই কালার ব্যান্ডের একটা উদাহরণ দিয়ে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কালার ব্যান্ডের একটা উদাহরণ দিয়ে আমরা চেষ্টা করি। সো একটা বুঝাই দেবো, বাকিগুলো তোমরা করবা। আমরা একটা করবো, মা ধরো বাহক মা ও ধরো বর্ণান্ধ বাবা। এদের কত পার্সেন্ট সন্তান কি হবে? সহজ বায়োলজি বইয়ের মধ্যে তোমরা দেখবা হচ্ছে অনেকগুলো ছক দেওয়া হয়েছে, বাহক মা বর্ণান্ধ বাবা, বা বর্ণান্ধ মা বর্ণান্ধ বাবা, বা সুস্থ মা বর্ণান্ধ বাবা, এটা অনেকগুলো হয়েছে। সো যে কোনো ভাবে এই যে এভাবে চেকআউট করে দিতে পারো অথবা টানাটানি করে দিতে পারো। সো যদি টানাটানি করে দেখাই তাহলে বাহক মা মানে কি? এই যে বাহক মা, এটা হলো কি? বাহক মা, এই যে একটা ক্রোমোজোম হলো বর্ণান্ধতা। আর বর্ণান্ধ বাবা তো বর্ণান্ধ বাবা মানে কি? এই যে এক্স, এই যে হলো বর্ণান্ধ বাবা। তো তাদের যদি আমরা সন্তান হিসাব করি, সেই এখানে দিলাম যেটা হলো এক্স এক্স, মেয়ে হলো বর্ণান্ধ, দুটেই বর্ণান্ধ মেয়ে হলো। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা নিই এক্স ওয়াই, এই যে বর্ণান্ধ ছেলে হলো, বর্ণান্ধ ছেলে। আবার যদি এটা থেকে যায়, সো এটা থেকে যদি যায় এক্স আর এক্স প্রাইম, বাহক মেয়ে। আবার এটা থেকে যদি যায় এক্স আর ওয়াই, তার মানে সুস্থ ছেলে। সো এই যে মা যদি বাহক হয়, বাবা যদি বর্ণান্ধ হয়, তাহলে এই যে মেয়েটা বর্ণান্ধ হয়েছে, এই ছেলেটা বর্ণান্ধ হয়েছে, এই মেয়েটা বাহক হয়েছে, সুস্থ ছেলে। তার মানে হলো 50%। এই যে বর্ণান্ধ, চারটা সন্তানের মধ্যে দুটো সন্তান বর্ণান্ধ হয়েছে, অতএব 50% বর্ণান্ধ। এখন আমার কত পার্সেন্ট বাহক হবে? তাহলে যে চারটা সন্তানের মধ্যে একটা সন্তান বাহক হয়েছে, অতএব 25% বাহক হবে। 25% বাহক হবে। অথবা যদি আমাকে প্রশ্ন দেয় যে এদের মধ্যে কত পার্সেন্ট সন্তান একেবারে সুস্থ হবে, তো চারটার মধ্যে একটা একেবারে সুস্থ হয়েছে, তার মানে 25% কি হবে? 25% হলো সুস্থ হবে, একেবারে সুস্থ হবে। সো এই হলো আমার বর্ণান্ধতা থেকে প্রশ্ন। সো বর্ণান্ধতা এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আর এমনিতেই হচ্ছে বর্ণান্ধতা কেন হয়, এই টাইপের হলো আমাদের চোখের মধ্যে, বা যদি দিতে পারে এমনিতেই কোন নাম্বার বা শর্ট কোশ্চেন দিতে পারে যে বর্ণান্ধতা কেন হয়, বর্ণান্ধতা কেন হয়, একটা মানুষ বর্ণান্ধ কেন হয়? বর্ণান্ধ কেন হয়? আমার চোখের মধ্যে দুটো পিগমেন্ট আছে, তো পিগমেন্ট যদি সমস্যা হয় সেই কারণে বর্ণান্ধ হয়। এই যে আমি একটু তোমাদের বই থেকে দেখাই, যে বর্ণান্ধতার বিষয়গুলো একটু বই থেকে দেখাই। সো এই যে যেমন এখান থেকে বর্ণান্ধতা দিই। সো আমাদের চোখের মধ্যে চোখের স্নায়ুর মধ্যে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি হলো রং শনাক্তকারী পিগমেন্টের অভাব হয়, তখন হচ্ছে এই যে মানুষ হচ্ছে লাল এবং সবুজে পার্থক্য করতে পারে। এটা হলো তো লাল সবুজ বর্ণান্ধতা, এটাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়, সার্বজনীন কালার ব্যান্ড বলা হয়। সো এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে, লাল সবুজ বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয় কেন? কারণ পৃথিবীর যত মানুষ বর্ণান্ধ আছে, প্রত্যেকে প্রথমে লাল সবুজ বর্ণান্ধ হয়, তারপরে অন্য রঙের বর্ণান্ধ হতে পারে। তবে লাল সবুজ বর্ণান্ধ সবাই হবে, যারা বর্ণান্ধ সবাই লাল সবুজ, পাশাপাশি অন্য কালারের বর্ণান্ধ হতে পারে। যেহেতু সবাই হলো আগে লাল সবুজ বর্ণান্ধ হয়, এই জন্য এই লাল সবুজ বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধ বলা হয়। বর্ণান্ধ কেন হয়? এই যে রং শনাক্তকারী পিগমেন্ট, চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের যদি নষ্ট হয়, নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে মানুষ বর্ণান্ধ হয়। তখন কি হয়? বর্ণান্ধ হয়। ওরে বাবা, মাসি বইসা আমার পিডিএফটা নিয়ে গেল। হায় মাসিও। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি আমরা বর্ণান্ধতার বিষয়টা জানলাম, যে চোখের পিগমেন্টের যদি অভাব হয় সেই ক্ষেত্রে লাল বর্ণান্ধতা হয়। আর লাল সবুজ বর্ণান্ধতার সার্বজনীন বর্ণান্ধতা, প্রতি 10 জনের মধ্যে একজন বর্ণান্ধ হয়। পাশাপাশি হচ্ছে কিছু ঔষধ আছে, এতে কোনো ঔষধ বা বাতরোগের হাইড্রোক্সিক্লোরোকুইনিন অতিরিক্ত সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হলেও মানুষ কি হয়? বর্ণান্ধ হয়। সো এই গেল। তারপর বর্ণান্ধতা প্রশ্ন হলো বর্ণান্ধতা কি, তারপর হলো বর্ণান্ধ কেন হয়? পিগমেন্টের অভাবের কারণে অথবা হাইড্রোক্সিক্লোরোকুইনিন যে বাতরোগের ওষুধগুলো এর সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হলে মানুষ বর্ণান্ধ হয়। আবার হচ্ছে যে ছেলেদের তুলনায় সেম জিনিস, এই যে ছেলেদের তুলনায় মেয়েরা কি হয়? বর্ণান্ধ কম হয়, ছেলেরা বেশি হয়। কারণ ওই যে এক্স, ছেলেদের এক্স কম, এরকম প্রশ্ন দিতে পারে যে মেয়েদের তুলনায় ছেলেরা বর্ণান্ধ বেশি হয় কেন? সেম ব্যাখ্যা গেল। ওটা তো আমরা এখানে তো বোঝানো হলো। ওকে ফাইন। এটা শুধু বর্ণান্ধতার ক্ষেত্রে না, সেম এই যে যেগুলা জেনেটিক ডিসঅর্ডার, বংশগত যে রোগগুলা, বিশেষ করে সেক্স ক্রোমোজোমে আক্রান্ত হয় যে রোগগুলা, প্রত্যেকটা রোগী হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারগুলাই মেয়েদের তুলনায় ছেলেদের একটু বেশি হয়, ওই এই সেম ব্যাখ্যার কারণে। আচ্ছা গেল। তাহলে কালার ব্লাইন্ড আমরা মোটামুটি বললাম, বুঝলাম। ওকে ফাইন। এখন হচ্ছে যে আমরা পড়বো যেটা থ্যালাসেমিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ঘ শুধু কখনো এখানে ক খ প্রশ্ন আছে, অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, অনেকগুলো শর্ট কোশ্চেন এখানে আছে। সো থ্যালাসেমিয়া হচ্ছে একটা কমপ্লেক্স জিনিস, যেখান থেকে আমরা প্রশ্ন দিতে পারি, কোন হতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে। সো থ্যালাসেমিয়া কি? আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা আছে, এটা অস্বাভাবিক অবস্থাজনিত যে রোগ, লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত যে রোগ, সেটাকে থ্যালাসেমিয়া বলা হয়। সো থ্যালাসেমিয়া হলো লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ, সেটাকে থ্যালাসেমিয়া বলা হয়। থ্যালাসেমিয়া হলো দুই প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া আর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। রক্তের মধ্যে আলফা গ্লোবিউলিন আছে, লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? আলফা গ্লোবিউলিনের ত্রুটির কারণে যে রোগ হয় সেটা হলো আলফা থ্যালাসেমিয়া। বিটা গ্লোবিউলিনের ত্রুটির কারণে যে রোগ হয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আর থ্যালাসেমিয়ার বাহকটা বাবা থেকে আসছে না মা থেকে আসছে, এটার উপর বেস করে থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো থ্যালাসেমিয়া মেজর, একটা হলো থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর যেটা, এই যে মাইনর যেটা হলো থ্যালাসেমিয়ার বাহক, নিজের থ্যালাসেমিয়া হবে না, বা নিজের মধ্যে জিন থাকবে, সন্তানের হতে পারে, এটা মানে শুধু মায়ের কাছ থেকে অথবা শুধু বাবার কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন আসে। বাট থ্যালাসেমিয়া মেজর যেটা বাবা এবং মা উভয়ের কাছ থেকে থ্যালাসেমিয়া মেজর জিন আসে। সো সে নিশ্চিত থ্যালাসেমিয়া রোগী, সে হচ্ছে থ্যালাসেমিয়া রোগী 25-30 বছরের বেশি বাঁচবে না, এর মধ্যে মারা যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই গেল থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এই যে বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়, বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া
কুলিক থ্যালাসেমিয়া বলা হয়। কেন বলা হয়? কেন একটা প্রশ্ন শর্ট কোশ্চেনে দিতে পারে যে বিটা থ্যালাসেমিয়াকে কুলিক থ্যালাসেমিয়া বলা হয়, কেন একটা শর্ট কোশ্চেন দিতে পারে। কুলি নামক বিজ্ঞানী বিটা থ্যালাসেমিয়া আবিষ্কার করছে, তার নাম অনুসারে এটাকে বিটা থ্যালাসেমিয়া বলা হয়। তাহলে এই কুলিক থ্যালাসেমিয়া বলা হয়। প্রথমে বিটা থ্যালাসেমিয়া কি আমরা বলবো যে বিটা গ্লোবিলিন এতটুকু কারণে যে থ্যালাসেমিয়া তাকে বিটা থ্যালাসেমিয়া বলা হয়। কুলি নামক বিজ্ঞানী এটা আবিষ্কার করে এটাকে কুলিক থ্যালাসেমিয়া বলা হয়। বেশ। সো থ্যালাসেমিয়া থেকে মোটামুটি পড়লাম, এখান থেকে থ্যালাসেমিয়া থেকে আরেকটু পড়বো যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ ব্যাখ্যা করো, এই টাইপের একটা ইয়া দিতে পারে। সো আমরা যদি বইয়ের ভিতর থেকে দেখি এই যে থ্যালাসেমিয়া যে বংশগত রোগ এবং থ্যালাসেমিয়া রোগের যে চিকিৎসা এটা একটু পরীক্ষার মধ্যে আসবে। সো এই যে ছকটা এখানে তো মানুষজন স্টার্ট করে দিছে। সো আমরা একটু সিম্পল ভাবে যদি চিন্তা করি, ধরো হচ্ছে আমরা থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, বাবা মা থেকে সন্তানের মধ্যে কিভাবে থ্যালাসেমিয়া ছড়ায়, হ্যাঁ এই টাইপের যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে থ্যালাসেমিয়া থেকে আমরা এটা দিব। সো এটা হলো এই যে বাহক বাহক মা, থ্যালাসেমিয়া বাহক মা, আর হচ্ছে থ্যালাসেমিয়া বাহক বাবা। সো এখানে থ্যালাসেমিয়া এই যে ক্যাপিটাল আর স্মলার এটা হলো বাহক মা, ক্যাপিটাল আর স্মলার এটা হলো, তাহলে স্মলার এটাকে আমরা থ্যালাসেমিয়ার জিন ধরলাম। স্মলার যেটা হলো থ্যালাসেমিয়া আর ক্যাপিটাল আর যেটা হলো সুস্থ। সো এদের ক্ষেত্রে যে গ্যামেট হবে এটা ক্যাপিটাল আর স্মলার, ক্যাপিটাল আর স্মলার। সো এখান থেকে যদি আমি এটা করি, এখান থেকে যে দুইটা নিলাম এই যে দুইটার মধ্যে দিলাম। সো এটা হলো ক্যাপিটাল আর। আচ্ছা তোমাদের বইয়ের মধ্যে তোমাদের বইয়ের সাথে মিল করে এজন্য সবাই পাওয়ার করে। তো বইয়ের মধ্যে উল্টা দিছেন, আমি কেন উল্টা করি? তো বইয়ের মধ্যে দিছে উল্টা, প্রথম থেকে এটা শুরু করছে। আমি এই জন্য হলো যে আমারটা এই পাশে চলে আসে, পাশে যা। আচ্ছা বইয়ের সাথে মিল করে বইয়ের মধ্যে উল্টা দিছেন, আমার কি করা আছে? এখন আমি সোজা আচ্ছা বইয়ের সাথে মিল করে করি। সো এখান থেকে আমি দুইটা রেখে নিলাম, এই যে একটা নিব, এই যে একটা নিব, একটা এটার সাথে দিব, একটা এটার সাথে দিব। সো এটা যদি দেয় এই যে এটা তো উল্টা আছে। আচ্ছা আমি আমার মতো দেখো বইয়ের উল্টা করতে পারবো, সোজা রাখি। সো এই যে এখান থেকে দুইটা রাখেন, একটা এটার সাথে যাবে, একটা এটার সাথে যাবে, সিম্পল জিনিস। এখান থেকে আমি দুইটা রাখেন, এখান থেকে দুইটা রাখেন। সো একটা এটার সাথে যাবে, একটা এটার সাথে যাবে, কাহিনী শেষ। সো এটার সাথে ক্যাপিটাল আর, সো এটা একেবারে সুস্থ। এই যে ক্যাপিটাল আর, এই যে স্মলার, থ্যালাসেমিয়ার বাহক, এই যে স্মলার, এই যে ক্যাপিটাল আগে লেখা লাগে, স্মলার লেখা লাগে। সো এই যে স্মলার এটা হলো সিস্টেম। কারণ বইয়ের মধ্যে উল্টা করছেন, আমি কেন উল্টা করি? সো আমি সোজা করে দিই। তাহলে এই যে ক্যাপিটাল আর এই ছেলেটা একবার সুস্থ, এটা হলো থ্যালাসেমিয়ার বাহক, এটা হলো থ্যালাসেমিয়ার বাহক। আর এই হচ্ছে এই যে মার কাছ থেকে থ্যালাসেমিয়াটা তার মধ্যে গেছে, এই যে মার কাছ থেকে থ্যালাসেমিয়াটা গেছে, এই যে হলো বাবার কাছ থেকে থ্যালাসেমিয়াটা আসছে। সো এটা হলো থ্যালাসেমিয়া রোগী, এটা হলো থ্যালাসেমিয়া আক্রান্ত, থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর, এটা থ্যালাসেমিয়া মেজর, এর কোনো থ্যালাসেমিয়া নাই। তার মানে যদি মা থ্যালাসেমিয়া বাহক হয়, বাবা যদি থ্যালাসেমিয়া বাহক হয়, তাহলে যে তাদের চারটা সন্তান হবে, চারটা সন্তানের মধ্যে একটা সন্তান থ্যালাসেমিয়া রোগী হতে পারে। তার মানে এই না যে প্রথম সন্তানটা সুস্থ হবে, দ্বিতীয় সন্তানটা বাহক হবে, তারপর এটা বাহক হবে, তারপর এটা রোগী হবে, এরকম না। প্রথম সন্তানটাই রোগী হতে পারে, তারপর সন্তানটা রোগী হতে পারে, তারপর সন্তানটা রোগী হতে পারে। এভারেজ 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি মানুষের মধ্যে রিসার্চ করে যদি দেখা যায় তাহলে এভারেজ কোনটা এরকম হয় 3:1, তিনটা সুস্থ মানে স্বাভাবিক একটা রোগী হবে এরকম। সো এই যে থ্যালাসেমিয়া রোগী, তো থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, বাবা মা থ্যালাসেমিয়া থাকা সন্তান হতে পারে, বা থ্যালাসেমিয়া কিভাবে বাবা মা থেকে সন্তানের মধ্যে যায়, এই টাইপের যে কোনো প্রশ্ন দিলে এই ছকটা আমরা সুন্দরভাবে দিয়ে তারপর বর্ণনা করব যে আমরা যদি বাবা হচ্ছে মা যদি থ্যালাসেমিয়া বাহক হয়, বাবা যদি থ্যালাসেমিয়া বাহক হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে এই যে তিনটা সন্তান, একটা সন্তান সুস্থ হয়, দুইটা বাহক হয় এবং একটা রোগী হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 25% সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বা এখানে প্রশ্নের উপর ডিপেন্ড করে যে প্রশ্ন কি আসছে। প্রশ্ন যদি আছে বাবা থেকে সন্তান করতে পারে ব্যাখ্যা করো, তাহলে আমরা দিব বাহক মা বাহক। উপরের ছক থেকে আমরা দেখতে পাচ্ছি বাহক মা বাহক হলে একটা সন্তান আর হয় অর্থাৎ সুস্থ হয়, একটা সন্তান ক্যাপিটাল স্মলার হয় অর্থাৎ বাহক হয় দুইটা সন্তান, এবং একটা সন্তান একটা মা থেকে স্মলার আসে, বাবা থেকে স্মলার আসে অর্থাৎ থ্যালাসেমিয়া জিন আসে, আসার কারণে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। অর্থাৎ 25% সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় অর্থাৎ বাবা থেকে সন্তানদের মধ্যে ছড়ায়। তুমি যেভাবে আনসার করো এটা তোমাকে দিবা, এটা দিয়ে তারপর তুমি আনসার করবা, ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। এখন এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে প্রশ্ন কি চাইছে। পাশাপাশি হলো থ্যালাসেমিয়া রোগের চিকিৎসাটা আছে, একটু ভালো করে এটা বলবা যে থ্যালাসেমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ করে, এটা ইম্পর্টেন্ট লক্ষণ এবং চিকিৎসাটা অনেক বড়ের মধ্যে এটা দিছে। তো থ্যালাসেমিয়ার চিকিৎসা কি? প্রতিনিয়ত এই যে থ্যালাসেমিয়া হলে অনেক সময় পেট এই অনেক সময় কয় প্রেম করার সময় ব্লাড টেস্ট জিজ্ঞেস করে বা বিয়ে করার সময় যে মেয়ের ব্লাড টেস্ট কি, তো ছেলের অপোজিট মেয়ের অপোজিট না, বিয়ে করার রক্তের গ্রুপ সেম হলে সমস্যা। আসলে ওরকম কোনো কিছু না, রক্তের গ্রুপ সেম হলে কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটা জায়গাতে, যদি মেয়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয় আর ছেলের রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে এদের মধ্যে সমস্যা হতে পারে, সন্তান জন্মদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে শর্ত কি? ধরো মেয়ে পজিটিভ ছেলে পজিটিভ সমস্যা নাই, মেয়ে নেগেটিভ ছেলে নেগেটিভ সমস্যা নাই, ছেলে নেগেটিভ মেয়ে পজিটিভ তাও সমস্যা নাই। সমস্যা একটা জায়গাতে, যদি মেয়ে নেগেটিভ হয় ছেলে পজিটিভ হয়। সো নেগেটিভ মেয়ে যারা আছে তোমাদের বিয়ে করার সময় একটু সাবধান থাকতে হবে। আর আমাদের আসলে যে টেস্টটা করা উচিত বিয়ের আগে প্রথমে থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত নিজের। তাহলে যে আমার থ্যালাসেমিয়া টেস্ট দেখবো যে আমার মধ্যে থ্যালাসেমিয়া চিন্তা আছে কিনা, হ্যাঁ, এবং যার সাথে বিয়ে তার মধ্যে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে। কারণ তোমার মধ্যে যদি থ্যালাসেমিয়া থাকে, তোমার বউর মধ্যে যদি থ্যালাসেমিয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের 25% সন্তানের সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া রোগ হবে। একটা সন্তান যদি থ্যালাসেমিয়া রোগী হয় 30 বছর বেঁচে থাকে আর মধ্যে মরে যাবে, তার মধ্যে কত ঝামেলা কত জেল। সন্তান জন্ম দেওয়ার পরে তুমি জানো যে 30 বছর 25 বছর 30 বছর আমার সন্তান মরে যাবে, এটা কি কেউ মেনে নিতে পারবে স্বাভাবিকভাবে? সো এটা কারো কাছে স্বাভাবিকভাবে মেনে নেওয়া না। সো বিয়ে করার আগে যে টেস্টগুলো করতে হবে, এইচআইভি টেস্ট করতে হবে, তার হেপাটাইটিস বি ভাইরাসের টেস্ট করতে হবে, তারপর হচ্ছে যদি করতে হয় থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে। বাট এই রক্তের গ্রুপ দেখা দরকার নাই, শুধু দেখবা মেয়ে যদি পজিটিভ না, মেয়ে যদি নেগেটিভ হয় ছেলে যদি পজিটিভ না, এটাতে সমস্যা। ওকে ফাইন, ওকে তাহলে মোটামুটি থ্যালাসেমিয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ উই হ্যাভ কমপ্লিটেড লেকচার 12।